সবার প্রথমে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর। কারণ আপনারা যেভাবে সন্দীপকে সাপোর্ট করছেন এবং সাথে সাথে আমাকেও সাপোর্ট করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টিম দুর্গা বাহিনী। অঞ্জনা ঘোষ, থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, হাই হাই হাই। তো সকলের প্রশ্নের এখনই শর্মিলা আছি, থ্যাংক ইউ। রিঙ্কুদি, শ্রেয়া একদম ঠিক, ওটাকে নিয়ে কিছুদিন আগে দেখতে। আচ্ছা, আমি এই সমস্ত বিষয়ে এখনো কমেন্টে যাচ্ছি না, আমি আগে আমার কথাগুলো বলে নিই। তো সকলকে শুভ সন্ধ্যা এবং কি বলবো, মানবাধিকার দিবসের, পেরিয়ে আসা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। যারা সেলফ ডিসক্লোজার, সঙ্গীতা ম্যাম, মাই লর্ড অলওয়েজ ব্লেস ইউ, থ্যাংক ইউ। নন্দাস জার্নি, সম্পাদে, সন্দীপের ব্যাপারটা কি হলো সব বলবো, সব ক্লিয়ার করবো। সোনালী কিচেন, হ্যালো ম্যাম। আচ্ছা, রিনা দাস, ক্লিয়ার যাক। অপর্ণা রয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই একটু আসতে দেরি হয়ে গেল, এবং আপনারা যে আমার জন্য অপেক্ষা করে আছেন, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহ, আহ, সন্দীপকে বদনাম করছে, সন্দীপের ভিউজরা কি নারাজ করছে, সব উত্তর দেবো, সমস্তটা উত্তর দেবো। তৃষা কিচেন, হ্যালো ম্যাম, হ্যালো হ্যালো। লিজা চৌধুরী, হ্যালো ম্যাম। শ্রেয়া কুন্ডু, রিঙ্কু, আচ্ছা, উম ছায়া দত্ত দিদি কেমন আছেন? বিউটিফুল ম্যাম, ইউ আর লুকিং বিউটিফুল, ও সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওকে, ফাল্গুনি মোদক মিউজিক, হাই ম্যাম, হ্যালো 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 ফাল্গুনি। সুজন ভৌমিক, হ্যালো। যাই হোক, আমরা জাস্টিস ফর অতুল বলে একটি হ্যাশট্যাগ চালু করেছি গতকাল থেকে। একটি ছেলে ব্যাঙ্গালোরে, তিনি সুসাইড অ্যাটেম্প করেছেন। বিষয়টি ভীষণ ভীষণ প্যাথেটিক। তার কারণ, ছেলেটির ওপর বধূ নির্যাতনের মামলা 498 ছিল। গুড ইভিনিং দোলা। আহ, বধূ নির্যাতনের মামলার পাশাপাশি ছেলেটির ওপরে খোরপোশ এবং একটা বড় অ্যামাউন্টের অ্যালুমিনি দাবি করা, এবং তার ওপরে আরো 2-3টে মিথ্যা মামলা ছেলেটির ওপর লেগেছিল। ছেলেটিকে অতুল নাম। আমার প্রতিবেদনটা নিশ্চয়ই গতকালকে অনেকে পড়েছেন। ছেলেটি এই কেসের ভার, মানে ছেলেটি ইঞ্জিনিয়ার, কেসের ভার বইতে না পেরে, অর্থাৎ প্রচন্ড পরিমাণে মেন্টাল স্টেবিলিটি হারিয়ে সে মৃত্যু পথযাত্রী হয়েছে। যদিও তার বাবা এবং মা ভেঙে পড়েছে, স্বাভাবিক, ছেলে বাইরে চাকরি করতে গেছিল, তার বৌমার সাথে ছিল, এবং তারপর তাদের আইনি জটিলতা বাড়ে, এবং সেই আইনি জটিলতার পর ছেলেটি আইনি জটিলতা কাটিয়ে উঠতে না পেরে ছেলেটি মৃত্যুর পথ বেছে নেয়, যেটি প্রচন্ড দুঃখজনক। এটা আপনারা অনেকেই জেনে গেছেন। আনন্দবাজার পত্রিকার একটা লাইন, ডিজিটাল লাইন আমি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অনেকেই পড়েছেন। আমি জানি যে আপনারাও পড়ে প্রচন্ড কষ্ট পেয়েছেন এবং দুঃখ পেয়েছেন। বিষয়টি ভীষণ সেন্সিটিভ ইস্যু, এবং এই 498A কেসটি, যেটি এখন বর্তমানে বিভৎস পরিমাণে তাড়াতাড়ি, আগেকার মেয়েরা, মানে আগেকার মা বোনেরা অনেকটা সহনশীলতার সাথে নিজেদের সম্পর্কগুলোতে অনেকটা বেশি সহনশীল, এবং খুব বেশি পরিমাণে একটা সম্পর্ককে সময় দেওয়া, কিছুদিন বিচ্ছেদের মধ্যে থাকলেও তারা কোনো রকম ভাবে আইনের সহায়তা নিতে ভয় পেত, এবং তারা কাউন্সিলিং করাতো, বড়দের কথা শুনতো, সেটাকেই কাউন্সিলিং বলতো। অনেকে এসে বলতো, মা একটু ধৈর্য রাখ, সহ্য রাখ, এরকম করে অনেকে বোঝাতো। যার জন্য এখনকার যা পরিস্থিতি হয়েছে, সেই সহনশীলতার জায়গাগুলো আমরা কেউ বেছে নিই না। তাই প্রথমেই গিয়ে 498A তাড়াতাড়ি লাগু করানোর জন্য যেভাবে ছেলেটির ওপর মেন্টাল প্রেস তৈরি করে দেওয়া হয়, এবং তারপর একের পর এক মামলা লাগানোর পর তাদের মেন্টাল স্টেবিলিটি হারিয়ে আজকে অতুল আমাদের মাঝে কিন্তু নেই। এটি প্রচন্ড দুঃখজনক ঘটনা। সাথে সাথে সুপ্রিম কোর্টের কাছে একটা বার্তাও পৌঁছে গেছে, যেটা সুপ্রিম কোর্ট আজ বলেছেন। বলেছেন যে হ্যাঁ, 498A কেসটায় মিস ইউজ হচ্ছে, অর্থাৎ মেয়েরা যতটা না নির্যাতিত হচ্ছে, মানে তার নির্যাতনের কথা বলে একটা বড় চোথা লিখে নিয়ে গিয়ে ইমিডিয়েটলি চাইছেন তার বরকে বা তার ছেলেকে যেভাবেই হোক না কেন আগে গারদে পুরে দেওয়া হোক, অর্থাৎ লকআপে ঢুকিয়ে দেওয়া হোক। পুলিশ প্রশাসন লকআপে ঢুকিয়ে দিলেই হয়তো অবিলম্বে সেই ছেলেটি তার স্ত্রীর কথা শুনতে বাধ্য হবে, এবং তার স্ত্রীকে ভয় খেয়ে চলবে। পুলিশ প্রশাসন ঠেকানিয়ে নিয়েছে যে সেই ছেলেটিকে গারদে পুরে 2-4 ঘা দিয়ে তাকে জব্দ করে দিয়ে তার বউয়ের সঙ্গে সংসার করাতে বাধ্য করাবে। এই চিন্তায় অতুল সুভাষের ভিডিও দেখে খুব কষ্ট পেলাম, কি অসহায় হয়ে সে নিজেকে শেষ করে দিল। একদম ছেলেদেরও যে কষ্ট হয়, ছেলেরাও যে কষ্ট পায় মিথ্যা মামলা হলে, ছেলেরাও যে তাদেরও একটা মন আছে, তাদেরকে বোঝার মতো, তাদের কষ্টটা বোঝার মতো জায়গা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি ভারতবর্ষের আইনে। 498A লাগানোর পর একটা ছেলে পাল্টা যে মিথ্যা মামলা করার জন্য ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেবে, তাতে কোনো থানা কোনো হেল্প করে না, কোনো থানা চট করে হেল্প করে না মেয়েটার বিরুদ্ধে কোনো মামলা লাগাতে। সুতরাং 498 এটা নিয়ে আমার এইটুকু জায়গা বলার ছিল। এবার আসবো আসল পয়েন্টে। আজ
আমি অনেকটা ফ্রি ছিলাম। এই সন্ধ্যের দিকে একটু কাজের চাপ এলো, তাই একটু কাজটা কমপ্লিট করে নিলাম। অনেকে নিশ্চয়ই জানতেন আজকে বসিরহাট কোর্টে একটা ডেট ছিল। আপনারা জানতেন তো? ইয়েস অর নো? আজকে আপনারা জানতেন তো বসিরহাট কোর্টে আজকে একটা ডেট ছিল? 24-এর পরেই 12, 12-র পরেই হয়তো 24 এসে যাবে আবার। অনেকে নিশ্চয়ই জানতেন যে আজ বসিরহাট কোর্টে, এসডিও কোর্টে সন্দীপ মিত্রের বিরুদ্ধে যে আন্ডার সেকশন 100 বাচ্চা জোর করে আটকে রাখা এবং চুরির মামলা, সেই মামলাটি एसडीओ कोर्टे आज আবার ডেট ছিল। कोट अनकोट तारीख पे तारीख आ गया, फिर से तारीख पे तारीख आ गया। तारीख पे तारीख, এই যে তারিখ পে তারিখ কথাটা যখন আমি বলে গেছিলাম, সেদিনের কথাটা অনেকে অনেকে আজ 3 দিন মানে তিনটে ডেট তারিখ পে তারিখ কথাটা বলার পিছনে কি রিজন আছে সেটা অনেকে জানতে চাইছেন। অনেকে আজকে দুপুরবেলায় রিপ্রেজেন্ট করেছেন অন বিহাফ অফ টিনার তরফ থেকে যে ডেট উইল কামিং সুন, ভেরি সুন, উইদিন 1.5 উইকস, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই ডেট উইল কাম। ইয়েস মরকট, মরকট এটাই তো চেয়েছিলাম, এটাই তো চাইছি। এই কথাটাই এসে বল তোরা যে জলদি ডেট চলে আসবে 1-1.5 সপ্তাহের মধ্যে, তোরা ভেরি কনফিডেন্টলি এটা বলবি। আর এটাই আমাদের দরকার, তাই না? কিছু গর্ধব গাধাগাধি তো থাকবেই তাদের টিমে, যারা যারা বিষয়টাকে অন্য মন নিয়ে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করবে আর বলবে अरे जादू की छड़ी लेके आ गई, क्या है मैडम, आप कौन हो, आप क्या कर रहे हो, झूठा मूठा केडी ले रहे हो आप क्या कर सकते हो, आपका कुछ औकात ही नहीं है ना? বক, শোন, তোরই টিমকে দিয়ে তুই বলাচ্ছিস তো যেগুলো, তো তার উত্তরটা আজ দেব। ইয়েস, চাইছিলাম তো মরকটকে তুই লাগাবি। আর এই কথাটা যে মরকট বলে ফেলবে যে জলদি তারিখ আসবে, এটাই তো চাইছিলাম, এই কথাটা যেন ওয়াইটিতে আসে যে কবে ডেট আসবে। ভাই, ছোট্ট ছোট্ট ভুল যদি তোমরা না করো তাহলে আমরা বড় বড় কাজগুলো করবো কি করে? এই যেমন ধরো একটা কথাই বলছি, এই যে তুমি মানে তোমরা তোমরা নিজেদেরকে রাখতে না पेरे আমার कम्युनिटी पोस्ट देखे फटाक से लाइव खोल के अपना गंदगी निकाल दिया, और वही हम लोगों का फुल टॉस बॉल आ गया, बॉल, और उसको बाउंड्री कैसे मारना है ना, हमें पता है, हमें पता है। सुनो मेरा बात ध्यान से सुनो, पहले थोड़ा रुको, जरा थोड़ा सबर करो, टूथपेस्ट में नमक है ना, तुम्हारा टूथपेस्ट में भी नमक है वो, लेकिन तुम ध्यान से सोचो, ध्यान से सोचो कि कैसा आज भी तारीख पे तारीख आ गया। हाँ, कितना दिन हम टालेंगे, है ना? ये बात चैलेंज ले लो तुम, तुम्हारा एसडीओ जो है, तुम्हारा डीएम जो है, तुम्हारा चीफ सेक्रेटरी जो है राज्य का, चाहे किसी दल का भी हो जाए, चाहे किसी दल के लिए काम भी क्यों ना करे, इसीलिए तो हम हैं, इसीलिए तो हम आए हैं कि भाई एसडीओ को भी सबक सिखाना है। हम्म, इसीलिए ह्यूमन राइट एक्टिविस्ट का काम है। तो थोड़ा रुको, जरा थोड़ा तनिक सबर करो। एक छोटा सा इंसिडेंट का खबर, छोटा सा इंसिडेंट, जो इंसिडेंट इसी इसी केस का तरह हमारे साथ चलता है और चल रहा है, उसको किस तरीके से सबक सिखाना है और सिखा रही हूं, मतलब डिस्ट्रिक्ट जज को भी इस तरीके से एक केस के बारे में डिटेल्स बताना है। थोड़ा सा सीखते रहो बॉक। पॉलिटिकल प्रेशर हर जगह पे काम नहीं करता है जहां पे ह्यूमन राइट एक्टिविस्ट लोग होता है ना? पर रुको जरा, सुनो, ध्यान से सुनो। 2018 সালে রাত্রি 10টা নাগাদ আমার বাড়িতে এক চক্ষু পরীক্ষক দরজা ঠকঠক করলেন আমার গ্রামের বাড়িতে। কি ছিল তার কেস? তার কেস ছিল বিষ্ণুপুর লাইফলাইন নার্সিং হোমে তার বউ একটা বাচ্চা জন্ম দিয়েছে। সেই বাচ্চাটা ভোরবেলাতে, তার বউ কিন্তু শিক্ষক এবং তিনি চক্ষু পরীক্ষক, তিনি বাচ্চা জন্ম দেওয়ার পর তার বাচ্চাটিকে ভোরবেলাতে বাবাকে দেখানোর নাম করে, মানে বললো, মাকে বলেছে বাবাকে দেখাবো বলে নিয়ে গেছে মায়ের কাছ থেকে, আর বাবাকে বলেছে আপনি ওষুধ নিয়ে আসুন, মেডিসিন নিয়ে আসুন, এই মেডিসিন গুলো আপনার লাগবে। বাবা মেডিসিন আনতে গেছে, ইন দা মিন টাইম যখন বাবা মেডিসিন নিয়ে এসে দেয় তখন বলছে আপনার বাচ্চা মারা গেছে, আপনার বাচ্চা নেই। ঠিক আছে, বাবা যখন প্রতিবাদ করতে যায়, আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, আমাকে বাচ্চাটাকে দেখানো হোক। বাচ্চাটা দেখানো তো দূর কি বাত, সেই দিন সারা দিন রাত তাদের স্বামী স্ত্রীকে বদ্ধ ঘরে দরজা লক করে
সারাটা দিন রাত অত্যাচার করা হয় এবং স্ত্রী কাঁদতে থাকে কারণ তার ব্লিডিং চলে এবং পরের দিন সকালবেলায় কোনো ডকুমেন্টেশন ছাড়া স্বামীটিকে, আর লাইফ লাইন নার্সিং হোমের ওই একটাই পয়েন্ট লেখা ছিল এই মেডিসিন লাগবে, একটা লাইফ লাইনের একটা ছোট্ট কাগজে। পরের দিন ভোরবেলা তাদের দুজনকে বার করে দেওয়া হয়, এতটা ভয় দেখানো হয় যে তারা জিন্দেগি যেন কোনো কেস করতে না পায়। ঠিক আছে, সেই কেসটা বিষ্ণুপুর কোর্টে টানা 4 বছর লড়াই করার পর তার স্ত্রীর চাকরি চলে যায়, সেই চাকরিতে তাকে রিটার্ন করিয়েছি। তারিখ পে তারিখ এখনো পর্যন্ত লোয়ার কোর্টের হিম্মত হয়নি, কলকাতা হাইকোর্ট থেকে একের পর এক অর্ডার করাচ্ছি এবং সেই মামলাটা একটানা ডক্টর সুমন কল্যাণপুরে চোর বাচ্চা চোর, যিনি এখনো মেডিকেল কলেজে সুপার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার পর্যন্ত টিকিট এনে ঘুরে বেড়াচ্ছি, তাদের মতো ক্ষমতাবান লোকেরা যারা মমতা ব্যানার্জির লেভেলে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধেও লড়ে বেড়াচ্ছি এখনো পর্যন্ত একটানা। तारीख पे तारीख ही आएगा, किसी का हिम्मत नहीं होगा कि सुने और ऑर्डर करे। ठीक है, यही हमारा काम है। सुन, देखो रुको जरा, বলবে যে এই কথাগুলো বলছো, আমার ফেসবুক ওয়াল চেক, माय फेसबुक वॉल, फेसबुक जो वॉल है ना दिख है उसको चेक करो आराम से, क्या क्या काम करते हैं आप। रुको थोड़ा देखो। এই যে স্বামী স্ত্রী, পশ্চিমবাংলার সমস্ত গর্ভাবস্থাকে নিরাপদ রাখতে এই পোস্টটি প্রচুর শেয়ার করুন। বিরাট সাফল্য বাচ্চা চোর ডাক্তার সুমন কল্যাণপুরে বিষ্ণুপুর লাইফ লাইন নার্সিং হোম। ডাক্তার একসময় ডাক্তারবাবু সম্পাদনীর স্বামী অর্থাৎ সুরজিৎ বাবুকে ফোনের মারফত জানান ওনার বাচ্চা মারা গেছে। এমতো অবস্থায় সুরজিৎ বাবু মৃত বাচ্চাটিকে দেখতে চান, শুরু হয়ে যায় ওনার উপর অত্যাচার। এই লিঙ্ক 2018 সালে, এই যে 2018 সালে থেকে এক টানা এখনো পর্যন্ত এই মামলাটার, এই যে বিষ্ণুপুর লাইফ লাইন নার্সিং হোম, জজ সাহেব না ডেটের পর ডেট, ঘন ঘন ডেট, জলদি জলদি ডেট, কেন আসে ডেটগুলো? পশ্চিমবাংলার আইন ব্যবস্থার হাল কোন লেভেলে নেমে গেছে? আইনি মাফিয়া রাজের বিরুদ্ধে লড়াই করার জন্যই তো সবিতা চক্রবর্তী জন্ম। আইনি মাফিয়া রাজ, নতুন শুনছো না? ইয়েস, এই আইনি মাফিয়া রাজের আজকে বিশ্লেষণ করব বলি এসছি। সন্দীপের পরিবারটাকে শেষ করার চক্রান্তের পিছনে যে আইনি মাফিয়া রাজ চলছে তার শিকার হচ্ছে সীমা, সোমা, দরিত্রী, অর্পিতা, পিমনি, এরা সমস্ত যারা রয়েছে তার সাথে সাথে চলছে দীপ্তি, রিম্পা, ইপসিতা, এরা কেউ বুঝতে পারছে না যে কি বিভৎস ভয়ঙ্কর ভয়ানক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে মিত্র পরিবারটি। এখানে আসছে মেয়ের গল্প, কখনো আসছে কোনো একটা মেয়ে তাকে ধরে একটা গল্প বানাচ্ছে। সন্দীপ কতটা বুঝবে না বুঝবে আমার জানার দরকার নেই, বোঝানোর চেষ্টা করলেও বোঝাতে পারবো না। কিতনে আপনি থে বালা লোক, জেল খাটানো সন্দীপকে আজকে যে লেভেলে নামিয়ে আনা হয়েছে, তাতে করে সন্দীপরা বাচ্চা চুরি করেছে এবং তার বাবা মা বাচ্চা পাচার করে, এই মামলা যদি আপনার বিরুদ্ধে থাকে এবং আপনাদের বিরুদ্ধে যদি গোটা 10-12টা এক্সট্রা মিথ্যা মামলা একটানা এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করলে সন্দীপের মানসিক স্টেবিলিটিটা কোন লেভেলে নেমে গেছে এটা আপনাদের বোঝার ক্ষমতা কারণ নেই। এবার অনেকে বলবেন হ্যাঁ সন্দীপ কারোর সাথে যদি কথা বলে আর সেই মেয়েটিকে যদি তার সাথে জড়িয়ে দেয়, সন্দীপ কি একবারের জন্য মুখ খুলে বলবে না? একবারের জন্য বলবে না যে কে কোথাকার কে কে কি বলছে সেটার জন্য আমার উপর দায় চাপাচ্ছেন আপনারা? হ্যাঁ আমি জানি সীমার খারাপ লাগবে, দীপ্তিদীপ খারাপ লাগবে, যেহেতু সন্দীপ কারো কোনো মেয়ের সম্বন্ধে দুটো কথা বলেছে। কারণ যখন যেদিন আমি লাইভ করেছিলাম ওটা হয়তো সন্দীপ দেখেছে এবং দেখার পর এসে বলেছে যে সত্যি তো একটা মেয়েকে কেন টানছেন আপনারা। আর এই কথাটা তো একদম বাস্তব, মেয়েটির সাথে যদি সন্দীপ থাকে বা ঘোরে বা যদি দুটো বাদাম ভাজা চানাচুর ভাজা খেয়ে বেড়ায় তাহলে তো সন্দীপের ফাঁসিতে চড়িয়ে দেওয়া উচিত। তার কারণ সন্দীপ দাস খত জীবন সব লিখে দিয়েছে দিদিদের চরণে, আগের দিনে বলে দিয়েছে আমি ক্ষমা চেয়ে নিলাম, আমার অকাত আমি বুঝে গেছি, আমার অকাত হচ্ছে তোমরা দিদিরা যা বলবে, যে যা বলবে আমাকে ঝাঁটা পেটা করো, জুতো পেটা করো, লাথি পেটা করো, আজীবন কাল খেয়ে যাব। তার কারণ মিথ্যা মামলাগুলো তো সন্দীপ রায় খেয়ে আছে, মিথ্যা মামলাগুলো সমস্তগুলো তো সন্দীপদের উপরেই চাপানো আছে, মিথ্যা মামলাগুলো একের পর এক দীর্ঘদিন ধরে এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট সমস্তগুলো তো সন্দীপদেরকেই বয়ে বেড়াতে হচ্ছে, তাই সন্দীপরা তো মাথা নিচু করেই থাকবে, একদিন না একদিন মাথা তুলবে এটুকু বলতে পারি। কিন্তু ওই মহিলাটা সন্দীপের জীবনে আছে কি নাই সেটা কিন্তু পরবর্তী দিনে আমরা দেখতে পাবো। কখন? যদি দেখতে পাই সন্দীপ ওই মেয়েটির সাথে ঘুরছে, সন্দীপ তার এলাকার লোকেরা বলছে ওই মেয়েটিকে কোথায় নিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তার পুলিশ স্টেশনে ফোন করতে হবে, জানতে হবে, তার বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে সন্দীপ কোনো সম্পর্কে আছে। কিন্তু সন্দীপ এত বোকা ছেলে, একবার সীমাদিকে বলতে বললে সীমাদি কষ্ট পাচ্ছে, আবার সীমা সন্দীপকে নিয়ে বললে সন্দীপ কষ্ট পাচ্ছে, কারণ এখানে কেউ কারো দুশ্মন নয়, সীমা সন্দীপের এক বিন্দু ক্ষতি করেনি, সেটা সন্দীপ ভালো করে জানে। হ্যাঁ সন্দীপ হয়তো গুছিয়ে বলতে পারেনি, যেদিন বিপদগুলো এসেছিল, যে সময় বিপদগুলো এসেছিল, এবং সন্দীপ যদি কারোর সাথে একটা ছোট্ট কথা বলছে সেই কথাটা সন্দীপের বোঝা উচিত যে সন্দীপ যে মেয়েটার সাথে কথা বলছে বা যেভাবেই কথা বলছে সেই মেয়েটাই একটা না একটা ছুটনো করে কোনো না কোনো ভাবে সন্দীপের নাম নিয়ে এই ওয়াইটিতে এসে কথা রটিয়ে দিচ্ছে কাদের কাছে? যারা অপোনেন্ট পার্টি তাদের কাছে। আর ঠিক এই ভয়টাই সীমা খাচ্ছে যে এই মেয়েটিও হয়তো কদিন পর এসে সন্দীপের নাম নিয়ে আজ যখন বলা শুরু করেছে পরবর্তী দিনে হয়তো আরো বেশি করে বলবে,
তাই সীমা সন্দীপকে কিন্তু সাবধান করার জন্য ওই ভিডিওগুলো করছিল, যাতে সন্দীপ উগলে দেয়। কিন্তু সন্দীপ কি করলো, সন্দীপ সীমাদিকে বললো যে সীমাদি, তুমি আমার বিরুদ্ধে যেগুলো যেগুলো বলছো, যে হ্যাঁ আমি মেয়ে নিয়ে ইয়ে করি ও করি, এটা তুমি বলো না। কিন্তু এটা গুছিয়ে বলতে পারেনি সন্দীপ, গুছিয়ে কথা একটু কমই বলতে পারে, কিন্তু ছেলেটির মধ্যে যেটি আছে সেটা হচ্ছে খুব কষ্টের মধ্যে দিয়ে বৃদ্ধ বাবা মা আর ছেলে বেঁচে আছে তার মুখের দিকে তাকিয়েই। সন্দীপ যদি এখনই কোনো রকম কোনো খারাপ পদক্ষেপের দিকে এগিয়ে যায়, তার শক্তিটা যদি কমে যায়, সে যদি হেরে যায়, তাহলে পরিবারটা পুরো পথে বসে যাবে। আর এই পথে বসার পিছনে যারা চক্রান্ত করে তারিখ পে তারিখের ডেটটা যে জলদি চলে আসবে, এই কথাটা এসডিও কোর্টে আমরা তুলবো না, এই ভিডিওটাই তো লাগবে। যাদের পক্ষে লোকেরা এই ধরনের কথা বলবে যে ক্ষমতার অপব্যবহার করার জন্য এসডিও কে ময়দানে নামাচ্ছে, তাদের তো ভিডিও আমরা আনবই। ইয়াস। তো ভাই, আজকেও কেন এসডিও বসলো না, আজকেও কেন এসডিও বসলো না, কেন এসডিও আজকে হিয়ারিং করলো না? 3টে ডেট চলে গেল, এটা 4 নম্বর ডেট আসতে চলেছে। এসডিওর ক্ষমতা থাকলে এসডিও করবে, আর আমাদের ক্ষমতা থাকলে এসডিও কে চ্যালেঞ্জ করবো হাইকোর্টে। আর এসডিওর জন্য যেখানে যেখানে যা যা করার, যা যা করণীয় একজন মানবাধিকার কর্মী হিসাবে, সেটাই করব। কারণ মিথ্যাকে কখনো প্রশ্রয় দেওয়ার মতো জায়গা আমার সংগঠনও নেই, আমিও নেই। আর এই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকারীরা যারা এসডিও দেরকে ডিএম দেরকে মোল্ড করিয়ে বিএলআরও দেরকে এসডিএলআরও দেরকে কাজে লাগায় না, তাদের জন্য জম হিসাবে কাজ করি আমাদের মতো মানবাধিকার কর্মীরা। ঠিক আছে? তো বক, কামিয়া, कैसा लगा आज का थप्पड़? और भी लगेगा आगे। बोलते रहो, बुलाते रहो, बोलते रहो। ठीक है? আপনি আমার মনের কথা বলেছেন ম্যাডাম। ইয়েস। এবার আসি, এবার আসি, এবার আসি। ওই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। সন্দীপের কেসটা অনেকেই আপনারা, সন্দীপ ভদ্র ভদ্র ঘরের মেয়ের সাথে সম্পর্ক করবে, না অভদ্র বাড়ির মেয়েদের সাথে সম্পর্ক করবে, নাকি সন্দীপ কোনো সম্পর্কে জড়াবে কি জড়াবে না, এই ডিসিশনটা নেবার ক্ষমতা একমাত্র সন্দীপের আছে। এটা কোনো দিদির নেই, এটা কোনো দাদার নেই, এটা সন্দীপের বাবা মায়ের হাতেও নেই, আর এটা আমাদের হাতেও নেই। সন্দীপ কোনো সম্পর্কে জড়াবে কি জড়াবে না, আর সেই সম্পর্কটা আদৌ ইলিসিট রিলেশনশিপ প্রমাণ করতে যেভাবেই লাগুক না কেন এই ওয়াইটিতে কোনোভাবেই পারবে না। কারণ সন্দীপ অত্যন্ত সজাগ, সচেতন তার কেসের ব্যাপারে। এবং যারা যারা সন্দীপকে নিয়ে ভিডিও নামাচ্ছে বা বলছে যে সন্দীপ তুমি এই মেয়ের সাথে এই করছো, ওই মেয়ের সাথে ওই করছো, না দেখেও যারা বলছে, তাদেরকে বলে রাখি, এতে করেও কিচ্ছু প্রমাণ হবে না। তার কারণ আমাদের কাছে হামলা ডামলা গামলা বাহিনী এত প্রমাণ তুলে দিয়ে গেছে, যে প্রমাণগুলোতে অনায়াসে প্রমাণ করা যায় যে সন্দীপ উপযুক্ত সন্তানের বাবা, এবং সে সত্যি বাচ্চাটা চুরি করেনি, বাচ্চাটাকে জোর করে আটকে রাখেনি। এবং বর্তমানে একমাত্র চাইল্ড কাস্টাডির মামলা করার পর জজ সাহেবের সিদ্ধান্ত নেওয়ার পরেই সিদ্ধান্ত হবে বাচ্চা কার কাছে থাকবে, বাচ্চা কার কাছে থাকবে না, কো প্যারেন্টিং হবে কি হবে না, সমস্ত চ্যালেঞ্জের বিষয়। নাকি এই চোরা গলিপথ, বক, এই চোরা গলিপথ নিয়ে যে সমস্ত সমাজসেবা করা হয়, সেই সমস্ত ক্ষমতার অপব্যবহারকারীদের হাত ভেঙে কুড়িয়ে দিতে সঙ্গীতা চক্রবর্তীর জন্ম। সন্দীপ কোনোভাবেই ভেঙে পড়বে না, আমি আপনাদের গ্যারেন্টি দিলাম। সন্দীপ ভেঙে পড়বে না, কারণ আমি জানি সন্দীপ লড়বে তার বাবা মায়ের জন্য, তার সন্তানের জন্য। হাজার হলেও, হাজার হলেও সন্দীপ একজন বাবা, একজনের সন্তান, এবং একটা বৃদ্ধ মা বাবাকে সারাক্ষণ তার মাথার উপর দায়িত্ব যেমন আছে, সে দায়িত্ব পালন থেকে 1 ইঞ্চি সরবে না। তাতে আপনারা যতই বদনাম দিন, যতই বাজে কথা বলুন, সন্দীপ তার বাড়িতেই থাকবে, বাড়িতে মা বাবার প্রতি দায়িত্ব পালন করবে। ঠিক আছে? এবং তার সন্তানের প্রতিও সমান দায়িত্ব পালন করবে, যেটা আপনারা ভিডিওর মারফত দেখতে পারবেন যে ছোট্ট কিষাণু বাবা কেমন করে স্কুলে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বাবার সঙ্গে খাওয়া দাওয়া করছে, এনজয় করছে, পড়াশোনা করছে। নাম লিখতে পারাটা যারা হুনা খুনা, ওই চুনা না কি যেন সব নাম, সব পাগল পাগলিরা যারা ছাগল ছাগলিটা বসে পড়ে গালাগালি করতে সারাটা দিন সন্দীপকে, তাদের নিজেদেরকে বলবো, তাদের ও ঘাপটি বাহিনী, তাদেরকে বলবো নিজের চরকায় তেল দিন। সন্দীপের ছেলেটা যথেষ্ট বড় হচ্ছে, মানুষ হচ্ছে, তার দায়িত্ব যখন বাবার কাছে আছে, আপাতত আপনাদেরকে দায়িত্ব নিতে হবে না। যতক্ষণ না তার মা দায়িত্ব পাচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা চিল্লাতে থাকুন, তাতে সন্দীপের কিছু যায় আসে না। লাইক করো, লাইক করো, তাদেরকে একটুখানি দিলাম। ঠিক আছে? এবার আসি। হ্যাঁ, আরশকে বলেছিলাম, আরশকে বলেছিলাম যে ভিডিওটা দেখানো হয়েছিল, কোনো একজন আহ মানে ছেলে, একটি ছেলে ওয়াইটিতে এসে তার গার্লফ্রেন্ড সম্বন্ধে যে যে ভিডিওগুলো প্রচার করেছিল, সেই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখানোর জন্য আমি আরশকে বলেছিলাম যে এটা ভারতবর্ষের আইনে এটা করা যায় না, আমাদের ভারতবর্ষের আইনে এটা পাপ এবং ক্রাইম, সব থেকে বড় কথা ক্রাইম। আর সেই ক্রিমিনাল অফেন্সের সাথে সাথে এইভাবে মহিলাদের হ্যারাসমেন্ট করা যায় না, এইভাবে ভিডিও দেখানো যায় না, গোপন ভিডিও। তো তার জন্য হয়তো, এবং কিছু
কমিউনাল কথাবার্তাও সেটা সেখান থেকে সে বলেছে, সেটা আমি জানি। যেগুলো কথাগুলো হয়তো প্রেজেন্টেবলি অনেকের কাছে সেটা শ্রুতি মধুর নাও হতে পারে, কিন্তু অনেকের কাছেও সেটাকে মানে কি বলবো, মানে রিপোর্ট করা বা মেল করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে। এবং আরেকজন তার সাইবার ক্রাইম দপ্তরের সহায়তা নিয়ে, বসিরহাট সাইবার ক্রাইম দপ্তরের সহায়তা নিয়ে যে কমপ্লেন করার দরকার ছিল, যে কমপ্লেনটি করার পর এই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির জন্য আমি আরশকে বলেছি, আমাকে ডিটেলস পাঠিয়েছে। এবং পরবর্তী দিনে দেখা যাক, এখন কিচ্ছু বলবো না, আগে দেখা যাক, ঠিক আছে? কারণ অনেক সময় এই সাইবার ক্রাইম গুলো, ইস্যুগুলো আমি কিভাবে রিজলভ করি তার কিছুটা উদাহরণ সনিকা আছেন, যিনি দিল্লিতে আমাকে সাপোর্ট দিয়েছেন। এবং আমি শুধু এই এই একটা দুটো কেসের কথা বলবো না, প্রচুর প্রচুর এরকম সাইবার বুলিং, সাইবার ফ্রড, সাইবার রিলেটেড কেস প্রচুর সলভ বা ইস্যু একদম ফটাক সে ঝটাক তুরন্ত কাজ করে বেরিয়ে এসেছি। সুতরাং আমি আজকে এই কিছুক্ষণ আগে জাস্ট সমস্ত কিছু পেয়েছি, এখন কিছু বলবো না, আগে করি দেখি সেটা অ্যাপ্লাই করলে কাজে দেয় কি দেয় না, তারপর বলবো। এটা গেল আরো সে তরফ থেকে সত্যি খারাপ লাগার বিষয়, কারোর পেটে লাথি পড়া, সেটা সীমাও চাইনি একসময়। এই যে মর্কটের চ্যানেলটাকে আটকানো, ঠিক আছে, ও গাথাগাথি গাথাগাথি দুজনের চ্যানেল আটকানোর ক্ষেত্রে সীমাও চাইনি, বলেছিল দিদিভাই আর কিছু হোক আর না হোক, কারোর পেটে লাথি মেরে জীবনে বড় হওয়া যায় না, সেটা তখন কিন্তু সে বলেছিল, এবং সেটা মিথ্যা কথা বলবো না, যার জন্য কিন্তু আমাকে কমপ্লেন উইথড্র করতে হয়েছিল। কিষাণু সন্দীপের থেকে এক কদম আগে থাকবে, একদম একদম একদম। শয়তান গামলার শাস্তি চাই। আচ্ছা, এবার আসি। ভীষণ সরল পরিষ্কার মনের মানুষ, আপনি একটু দেখবেন যাতে ও তিনটে মানুষ যেন বিচার পায়। জাস্টিস ফর কিষাণ, ইয়েস। বলছি খাপটি বাহিনীগুলো বসে বসে লাইভ দেখলে হবে? একটা করে লাইক করো, লাইক করো, লাইক করো, ইয়েস, লাইক করো, লাইক করো। এবার আসি, পশ্চিমবঙ্গের আইনি মাফিয়া রাজ, গুন্ডা রাজ, প্রত্যেকটা লোয়ার কোর্টগুলোতে এবং প্রত্যেকটা এসডিও কোর্টগুলোতে, এসডিএলআরও কোর্টগুলোতে, বিএলআরওতে, ডিএমএ তে, যে প্রশাসনের ইন্ডিভিজুয়ালি সাথে মানে নিজেদের কাজের সাথে সাথে রাজনৈতিক চাপ এত পরিমাণে বেড়ে গেছে, যাতে করে যে মানুষটির কাছে পয়সা নেই, যে মানুষটির কাছে লড়বার ক্ষমতা নেই, যে মানুষটি আইন কম জানে, তাদের ক্ষেত্রে কোর্ট থেকে কাগজও গায়েব হয়ে যায়। কাগজ চাইতে মানে আপনি কপি চাইলে কপি পাবেন না। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে লয়ার লয়ার সেটিং থাকবে। আর ডেটটা এমন ভাবে আসবে আপনিও জানতে পারবেন না, ডেট গুলো এমন ভাবে পেরিয়ে যাবে, এমন অর্ডার হয়ে যাবে, তারপর আপনি দৌড়াতে থাকবেন আপার কোর্টের দিকে, আপনার পয়সা থাকলে পারলেন জিততে পারলেন কি পারলেন না। আর অবিশ্বাস্য ঘটনা, এই আইনি মাফিয়া রাজের আপনি যখনই বেল বন্ড দিতে যাবেন, তখন বেল বন্ড দেবার লোক থাকবে না। কোর্টে আপনার বিরুদ্ধেই মানে এমন ভাবে মামলা করার পর আপনার নামে এমন ভাবে হুলিয়া জারি করা হবে যে যে বেল বন্ড দেবে সেই উকিল বাবুকেই হয়তো সাসপেন্ড করানো হবে। এরকম বহু ঘটনার সাক্ষীর মধ্যে দিয়ে আমি এগিয়ে এসেছি বক। সুতরাং এগুলো করতে করতে না, এই কাজ করতে করতেই শিক্ষা দিতে এসেছি কিছু সমাজ সেবক সেবিকাদের, যারা শুধুমাত্র আইনি পথে না এগিয়ে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে, ওই যে তারিখটা জলদি আসবে, ডাইরেক্টলি এসে এসডিওর ওপরে উঠে ডাইরেক্টলি বলে দেওয়া যায় যে জলদি তারিখ চলে আসবে। ওটাই তো চাইছিলাম, মুখ থেকে বেরোক গান্দেগি, মুখ থেকে বেরোক সত্যি কথাগুলো, যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার সন্দীপের ওপর দিয়ে যেমন করছি, তার শাস্তি দেবার জন্য সঙ্গীতা চক্রবর্তীরাও জন্ম নেয়। লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ম্যাম প্লিজ সন্দীপকে গামলার হাত থেকে মুক্তি দিন। অতুল সুভাষের কথা শুনে বুক কেঁপে উঠেছে, সন্দীপের কথা ভেবে খুব খারাপ লাগে। যে ছেলেটা, যে ছেলেটা এতগুলো কেস খেয়ে আছে, আপনারা বলুন তো সন্দীপ কতগুলো কেস খেয়ে আছে, কি নেই সেই কেসে? তার মধ্যে প্রেম জন্মাবে? আপনাদের কি প্রেম আসবে? এরকম কি মনে হয় আপনাদের? ওই ছেলেটার মধ্যে প্রেম জন্মাবে? প্রেম করার ইচ্ছা হবে? হ্যাঁ, কি যে বলেন আপনারা না। হ্যাঁ, ঠিক তাই। দেখবেন রোজ একদম এত প্রমোশনাল ভিডিও দিয়ে এক অসহায় দুঃখিনী মা ফ্ল্যাটের পর ফ্ল্যাট ছেড়ে দিয়ে পাহারাদার হিসাবে পুলিশ রেখে ভালোই আছে। মাটা প্রচন্ড অসহায়, প্রচন্ড কষ্টে আছে, প্রচন্ড দুঃখে আছে, তাই হাইকোর্ট একবার, আর একবার লোয়ার কোর্ট, না হলে এসডিও কোর্ট। একটাই কারণ, রিজন, तू पैसा पैसा क्यों करती है, पैसे पे क्यों मरती है। 2 करोड़ चाहिए, 2 करोड़, 2 करोड़। মন্টি দাস, যা তুই বকের পাশে ঘুমিয়ে পড়। মন্টি দাস কি বলছে এখানে? গুড ফাদার, ইয়েস, সন্দীপ ইজ এ ভেরি গুড ফাদার। তাই পশ্চিমবাংলায় আইনি মাফিয়া রাজ, আর সেই আইনি মাফিয়া রাজের সাথে সাথে গুন্ডা রাজ। কিরে হাবলি, কেমন কেস খাচ্ছিস? হ্যাঁ, হাবলি কাবলি খুব না। 3 বছর আগে ওই মৌপিয়াকে আমি নিজেই চিঠি দেখবো, মৌপিয়া নামে অনেক কিছু লিখি পার ডে দেখে আয়। তুই ওই মৌপিয়া দেখাস না, ঠিক আছে? মৌপিয়া একটা উত্তর করার ক্ষমতা রাখে না। চিটিংবাজ, ওই ওই সমস্ত 12 বছর এই কাজ করেছি, 13 বছর ওই কাজ করেছি করে একবারে যে কেস না খেয়েছিলি সেই কেসগুলোকে খাইয়ে খাইয়ে, হ্যাঁ, চিটিংবাজি কেস খেয়ে খেয়ে ভর্তি করেছি। এরকম করলে হবে? কেস তো খেতেই থাকবি, নজর তো থাকবেই এদিকে। হাবলি এইসব নিয়ে ভাবে ও বিশাল কিছু। হাবলি এখন কাউকে দেখাবে না, কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু দেখাবে না। যাই হোক, আমরা নজরে রেখেছি, যাই হোক।
মরকট, কি এমন করলাম, কি এমন করলাম যে আজকের ডেটটাও পেরিয়ে গেল? থাপ্পড়, দেখবি কি করেছি? দেখ, 1 সেকেন্ড দেখাবো। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আমাদের গরিব অ্যাডভোকেট, গরিব সবকিছু। কাকে পাঠিয়েছি? 7/12/2024। কি পাঠিয়েছি? 7/12/2024। আমার লেটার এটা। আমার মেল থেকে মেল গেলেই সেটা অ্যাকসেপ্ট। কি পাঠিয়েছি? 7/12 মানে আজকে ডেটটা ছিল, কত ছিল? 7/12, আজকে 12/12 না? হ্যাঁ, হাবলি আবার বসে পড়বে। তো মানে ওই একটি খুঁত পেয়েছে কি? ওই চিটিংবাজি ব্যবসা, ব্যবসাটা বাড়াতে হবে, চিটিংবাজি ব্যবসা। স্বামীর তিনি থমত না, ভাঙা ঘর ভাঙা মন জুড়ে বেড়ায়। হ্যাঁ, যা এরকম ভাঙা মন আর ভাঙা ঘর, আয় সামনে আয়। আজা আজা, আজা আজা চিন্দি চোরে, রাত কি মটকি তোরে। এই লাইক করো, লাইক করো, লাইক করো। সাক্সি, হ্যালো ব্রেভার্ড, হাউ আর ইউ? আরে, ওই ভিডিওটা পাঠিয়েছি। ওই ভিডিওটাতে, যেটাতে বাচ্চা রিকভারির টিম, পুরো ভিডিও ভাইরাল, লিঙ্কগুলো ভাইরাল, তার সমস্ত ভিডিও যেটা সন্দীপ করে রেখেছে, সেই ভিডিওটা পাঠানো আছে। যে বাচ্চাটা, পুলিশ যখন নিজের মুখে বলছে না বারবার, বাচ্চাটা রিকভারি করুন, বাচ্চাটাকে নিয়ে চলুন, বাচ্চাটাকে নিয়ে চলুন, আর সেই সময় তার দাদু ঠাকুমা আর তার বাচ্চার মা ক্যাথা খুঁজতে ব্যস্ত ছিল, বাচ্চাটার কথা একবারও জিজ্ঞাসা করেনি। যখন বারবার বলছিল বাচ্চাটা কই, বাচ্চাটা কই, বাচ্চাটাকে খুঁজুন, কারণ রিকভারির দিনে বাচ্চাটাকেও রিকভারি করা যেত। তাই যখন বারবার বলছিল বাচ্চাটা কই, বাচ্চাটা কই, বাচ্চাটা কই, তখন তার দাদু ঠাকুমা বালতি দিয়ে সন্দীপকে পেটাতে যাচ্ছিল, নিজেদের ক্ষমতা জাহির করতে যাচ্ছিল, তাই না? তো সেই ভিডিওটা না দেখলে এসডিও জানবে কি করে যে ভিডিওটা, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল? কি করে জানবে এসডিও যে তোরা মিথ্যা মামলা করেছিস? সেটা জানানো দরকার আছে না, বল? আবার তো এটাও জানাবো কালকে, যে এই যে লাইভে এসে বলেছে ওই পার্টটুকু আমাদের নেওয়া হয়ে গেছে, যে এই যে যারা ওকে সাপোর্ট করছে সেই বাহিনীকে দিয়ে বলাচ্ছে ডেট নাকি জলদি জলদি আসছে, তাই আপনি নাকি ঘন ঘন ডেট দিচ্ছেন, এবং এই ঘন ঘন ডেট দেওয়ার জন্য আপনি নাকি ইমিডিয়েটলি ডেট দিচ্ছেন, তার নাকি কোনো সাপোর্ট আছে, এবং আপনি নাকি এত ঘন ঘন ডেট দেবেন তার কোনো রিজন আছে। সে রিজনটা কি স্যার? সেটাকে ট্যাগ করবো না? কলকাতার চিফ জাস্টিসকে জানাবো না? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জানাবো না, বল? তাই না? আপ টু ইউএন পর্যন্ত জানাবো। ক্ষমতার অপব্যবহার প্রশাসনিক আধিকারিকরা করলে পলিটিক্যালি, নন পলিটিক্যালি, দুভাবেই লড়াই জমে উঠবে। নন পলিটিক্যাল লোক আমি, তাই নন পলিটিক্যালি লড়বো। আর তোরা যখন পলিটিক্যাল লোক, পলিটিক্সের সহায়তা নিবি। সেটা আমি জেনেই এগিয়েছিলাম, তাই সীমাকে বলেছিলাম, সীমা তুমি এই কেসটাতে প্লিজ আমাকে ঢুকিও না, কারণ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এতটা কমফর্টেবল নই, আমাকে প্লিজ এই এই সমস্ত মামলাগুলোতে ঢুকিও না, কারণ আমি জানি শেষ পর্যন্ত এই ঘটনাই ঘটবে, আর এই ঘটনাই তোরা ঘটাবি, সেটা আমি জানতাম। তবু সীমা বারবার বলেছিল। আজ হয়তো সীমাকে চিনতে সন্দীপের একটু সময় লাগছে, বা হয়তো সামাও কোথাও সন্দীপ কষ্ট পাচ্ছে বলে হয়তো সীমাদি তুমি অন্তত বোঝার চেষ্টা করো, তাই সম্পর্কের মধ্যে একটু দূরত্ব এলেও পরবর্তী দিনে সন্দীপ ভালোই বুঝতে পারবে যে না, সীমাদি আমার বন্ধু, এবং সীমাদি আমার সত্যিকারের দিদি। আর যে দিদি দূর থেকে বসে বসিরহাট কোর্টের জন্য ফাইন্যান্স করে, সেই দিদিরও কথা আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ যারা করেছে, সেই সমস্ত বক কাক চিল শকুনদের জন্য মাঝে মাঝে লাইভ করতে আসতে হয় বই কি। তাই অনেকে বলবে মেরে আঙ্গনে মে, আরে মেরে আঙ্গনে মে আব तुम्हारा क्या काम है, तुम्हारा क्या काम है। তো, ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটা সীমা আমাকে গিফট করেছে, কেমন হয়েছে একটু বলবেন তো? সীমা গিফট করেছে, সীমা গিফট করেছে, কেমন হয়েছে? সীমা আমাকে এটা মাদার শপ থেকে কিনে দিয়েছে, কেমন হচ্ছে বলবেন তো একটু? যদিও ভাঙা হাতে, কেমন হচ্ছে একটু বলবেন কিন্তু সবাই। অপেক্ষা করছি কখন আপনাকে বলবো গলার নেকলেসটা একটু দেখাবেন না। আমি অবাক হয়ে যাই,
আমি তো সেটাই বললাম সন্দীপকে যে আমাদের কাছে এই বক অনেক কিছু বলে দিয়েছে, একদম কোনো বলো না এখন ধরিত্রী, এখন নয় শেষের দিকে সব এখন নয়, চলবে একদম একদম ধরিত্রী। তো ঘটনাটা হচ্ছে যে আপনারা এত মাইনুটলি সবকিছু লক্ষ্য করেন। আমি হাতে ব্যাঙ্গেলস আমার লক্ষ্য করেন, আমার আংটি, এটা অবশ্য লাকি চাম কদিন একটু ভালো যাচ্ছে বলে একটু পরে আছি, ঠিক আছে। বেটা এনি পজিটিভ আপডেট প্রেম যেটা সব হবে। সুন্দর চুড়িটা হয়েছে, ও থ্যাংক ইউ সীমার চয়েস না। আচ্ছা সীমার চয়েস যখন, তখন ডেফিনেটলি সীমার চয়েস তো আমিও, সীমার চয়েস আমিও। তো সবাই লাইক করো লাইক করো লাইক করো। খুব ভালো হয়েছে দিদিভাই গিফটটা। তোমার লাল শাড়িটা পরেছিলাম সেদিন সোমা, সেই দিনই তোমার লাল শাড়িটা পরেছিলাম, ওই লাল শাড়িটা সোমা গিফট করেছে। আর ওই লাল শাড়িটা পরে সেদিন সীমা আমাকে এই চুড়ি প্লাস একটা ওই আমাদের কি যেন বলে ওই বিশ্ব মানবাধিকার দিবসের দিন আমি যে নেকলেসটা পরেছিলাম প্লাস কানেরটা পরেছিলাম, ওটাও আমাকে গিফট করেছে, একসঙ্গে তিনটে জিনিস গিফট করেছে সীমা। সীমা ধরিত্রী শাড়িটা ব্লু শাড়িটা পরেছিলাম যেটা দেখি দেখি দিতে হবে একদিন হাতেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দুর্গাবাইনি আমায় গিফট দেয় এটা, কিন্তু অন্য কারো কাছ থেকে আমি নিতে পারবো না, কারোর কাছ থেকে আমি গিফট নিই না, আমি আমার দুর্গাবাইনি আমাকে দিলে। কারণ ওদের কাছ থেকে তো আমাকে টাকা কমিশন নিতে হয় না, কমিশন যেটা নাকি প্রীতম দিয়েছিল আমাকে, বিরাট 1.5 লাখ 2 লাখ টাকা নাকি কমিশন দিয়েছিল আমাদের দুর্গা বাহিনীকে। প্রীতম তুই একদিন লাইভ করে আবারও বলবি তোর কটা টাকা গেছে, যদি সিঙ্গেল 1 রুপিস দিয়ে থাকি স্ক্রিনশট দিয়ে এই লাইভেই এসে বলবি যে দিদি, ও অর্পিতা সাহা লিখছে দারুণ হয়েছে, ও থ্যাংক ইউ। তো তুই এসে বলবি যে সিরিয়াসলি তুই আমাদেরকে কোনো টাকা দিয়েছিস কি দিসনি, ঠিক আছে, এটা বলবি। আর তপন পালের মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছি, তার 10,000 টাকা খরচাতে শুধু ওই বলিনি হাবলি খাবলি মতো আমার কেসটা মিটতে গেলে, আমার কেসটা মিটতে গেলে আমাকে 45,000 টাকা দেবেন তো, হ্যাঁ। আর নাকি কোনো ওই চুবেন্দু কুবেন্দু মতো, হ্যাঁ, শয়তান বাঁদরদের মতো ইত্তদের মতো বলেনি তপন পালের কাছে যে আমাকে একটা বাইক দেবেন, বুঝলি মনকর, তোর সব তো সব চিটিং বা চোর জোচ্চোর লোক, তারা আবার বাইক চেয়েছিল তপন পালকে, সেটা আমার কাছে রেকর্ডিং আছে, ঠিক আছে। তুই ওই যে নিয়েছিলি না আরেকটা কি সমাজ সেবক না সেবক, ওই রিম্পার পিছনে লাগবি বলে, তো সেই চিটিং বাসটাকে বলবি, সেটাও তপন পাল আমাকে রেকর্ডিং পাঠিয়েছে, সেটাও আমার কাছে আছে, যে আমাকে বাইক দেবেন তো। তাই 10,000 টাকায় তপন পালের যে ইচ্ছা প্লাস ওয়াইটির যে ইচ্ছা, তিনটে ছেলে মেয়ে তিন দিকে চলে যাক এবং তিনটে ছেলে মেয়ে তিন দিক থেকে এস্টাবলিশ হোক, বুঝলি হালমি ঘামলি, তুই তো অনেক তো লাইভে সমস্যা মিটিয়েছিলি, তো এই সমস্যাটা ঘুরে ঘুরে কেন মেটাচ্ছিলাম, যাতে তোকে লোকে চেনে, যে তুই শুধু ভাঁজা বকিস, ক্লাস 8 পাসের সার্টিফিকেট দিবি তারপর ডক্টরেট বলবি। হ্যাঁ মঙ্গলার জন্য কিছু বলবো, এবার বলবো মঙ্গলাকে নিয়েও, বলেগা বলেগা রুকো যারা, থোড়া সবার কারো, ঠিক আছে। তো সেই ঘটনার কথা বলবে। আচ্ছা, হিড়িম্বা এখন বিরাট বড় নেত্রী হয়েছে, তা বলছি হিড়িম্বা দুকেনকে বাঁচালি না কেন? বাঁচানো উচিত ছিল তো, তোর না বিশাল ক্ষমতা, এত ক্ষমতা, বিশাল কিছু করে দিবি ও ভাই রূপ যারা। হুম। দুকেন কোথায় ওয়াইটিজের গায়ে কার জন্য ভাই, সে আবার বিশাল সমাজ সেবক এসেছিল সেবক সেবা করতে, এমন সেবা করে গেছিল, সে নাকি আমি কি কি সব বলেছিল বাবা, ডিম ভাজা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, সে আমার কি কি কাহিনী তার কাছে ছিল কি না ছিল আমি নিজেই জানি না। 7 দিন তাকে হার্ডলি হয়তো দেখেছি কোনো রকমে, সে গল্পের পর গল্প ফেলেছে আর সব কি এনজয়। তারপর তো সাফা এসে তার কাহিনী সাফা চাট করে দিয়ে মোটামুটি চলে গেল, আর তারপরে দুখেনের সব ভিডিও গায়েব। হ্যাঁ দুখেনের ভিডিও গুলো কোথায় গেল? সীমার সঙ্গে প্রেম সন্দীপের এই সমস্ত বলা গুলো সব গেল কোথায়? ভাই আমি তো কিছুই নেই, আমি তো কিছুই জানি না, আমার তো কোনো কাজ নেই। হ্যাঁ। তাই ভাই হিড়িম্বা কাল দেবশ্রী টুকিটাকিকে নিয়ে বাজে কমেন্ট করেছে, ও আচ্ছা দিদি ভাই চুনাকে চুনা লাগাতে বলছে আরস ভাই। আচ্ছা চুনা, আচ্ছা চুনা চুনা চুনা, ইয়েস, চুনাকে নিয়ে একটু বলতে হবে না। আচ্ছা, চুনা লজিক্যাল কথা বলার চেষ্টা করে, এটা নিয়ে কোনো ডাউট নেই, তার লজিক দিয়ে তারটা বোঝাবার চেষ্টাটা করে, কিন্তু আখেরে গিয়ে চুনার লজিক সব জল পড়ে যায় ফুস, কারণ চুনার লজিকের মা বাপ নাই। কেন নেই আমি বলি। চুনা সেদিন আমায় বললো যে আমাকেই উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়েছিল এবং বলল যে আমি নাকি বেচু, অর্থাৎ সন্দীপ, সন্দীপকে বাঁচাতে একটা মাকে শেষ করার জন্যই নানা রকম চক্রান্ত করছি, এই সমস্ত কথাবার্তা বলছি। ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না এখানে ওয়াইটিতে, লজিক যদি সত্যিই থাকে তাহলে এটা বোঝার চেষ্টা করুন, এই লড়াইটা ওয়াইটিতে কারা নিয়ে এসছে। আমি চাইছি এটা বন্ধ হয়ে যাক। প্রথমের দিকে যখন আমি বলেছিলাম তখন চুনা টুনারা এটাকে নিয়েছিল নেক টু নেক লড়াই করবো বলে, যা যা করণীয় তাই তাই করার পথে এগিয়ে গেছে। হুম। তো তখন তাদের মনে হয়নি যে লড়াইটা সন্দীপও করতে পারে, তাই তারা একের পর এক ইললজিক্যাল, যেগুলো আদেও সন্দীপ আদেও সন্দীপ করেনি কোনো মেয়ের সাথে, যেমন এই যে একটি মেয়ে এসছে, সে সন্দীপের নাম নিয়ে ভিডিও বানালেও, সন্দীপের নাম নিয়ে ভিডিও বানালেও, ভিডিও করলেও প্রমাণ করতে পারবেন না সেই মেয়েটির সাথে সন্দীপের রিলেটেড রিলেশনশিপ আছে এবং তার সিক্রেট রুম আছে। তারা প্রমাণ করতে পারবে না সন্দীপ সেই মেয়েটিকে নিয়ে বিয়ে করে অলিখিত পথে তার বাড়িতে রেখে দিয়ে সংসার করছে। কিন্তু এটা চুনা ভালো করেই জানে যে তার পক্ষের যে খিলাড়ি আছে, সে অন্তত সোশ্যাল মিডিয়ায় সব কিছু প্রকাশ করে তার নিজস্ব চ্যাট থেকে শুরু করে ভিডিও অডিও সমস্ত কিছু গচ্ছিত রেখে দিয়ে গিয়ে এবং নিজের মুখে স্বীকার করে গিয়ে এখান থেকে বেরিয়েছে। সীমা এসেছে নাকি? জাস্ট হ্যালো এভরিওয়ান, এই যে সীমা এসে গেছে, সীমা এসে গেছে। তো তাদেরকে বলবো, চুনাকেও যেন বলবো, ভাই লজিক্যাল কথা বলো একটু, এত সেন্টিমেন্টাল কথা বললে পাবলিক হয়তো 2-4টে পাবলিক সত্যিই ভাবে যে সত্যি তো মেয়েটা খুব অসহায়, মেয়েটার পিছনে এইভাবে সবাই মিলে লিখেছে।
I have a question. Will the company if any will be named and also penalized by law? এটার উত্তর দেব না, এটার উত্তর দেব না সাগরিকা, কারণ এখনো পর্যন্ত এই সংক্রান্ত টপিক আনিনি সামনে, আনবো, বললাম তো কাজে লাগবে। কনস্পিরেসি তো চলবে, তাতে যদি কো অ্যাড করা যায় তাহলে খারাপ কি লাগে, দেখি না একটুখানি লাগিয়ে, লাগতেই পারে, কারণ তারাই তো এসে বলছে, তাদের পক্ষ নিয়ে বলছে যখন, তারাই তো আগে থেকে তুলছে, সুতরাং এখনই বলবো না, আগে করি দেখি কতটা কাজে দেয়। তার কারণ এটা তো সোশ্যাল মিডিয়া, যেটাই বলছি যেটাই রাখছি আমি আমার বক্তব্য রাখছি, সেই বক্তব্যটার পিছনেও কিন্তু ছোট্ট জিনিস তুলে অনেক কিছুই করা যায়, কিন্তু আমি সেই কাজটাই করি যে কাজটা মানবাধিকারের মধ্যে পড়ে। তো মানবাধিকারটা সেখানেই আমার কাজ। আমার কাজ হচ্ছে আইনের লড়াইয়ের সাথে সাথে মানুষের অধিকার কিভাবে ফিরে পাবে। দেবশ্রী আন্টি কিছু বলতে চান, বলুন কি বলবেন। দেবশ্রী আন্টি বলুন, আমি একটা খবর দিতে এলাম, শুনবেন না ম্যাডাম, বলুন বলুন, এনি লিঙ্ক এনি লিঙ্ক এসে বলুন কি খবর, কাহা সে মিলা খাবার, কাহা সে মিলা ভাই। খুব ঠান্ডাটা মাঝে মাঝে লাগছে, হ্যাঁ মাঝে মাঝে ঠান্ডাটা লাগছে। আচ্ছা, আড়স, বলো 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 বলো, আড়স বলো, আড়স। আড়স তো খুব দুঃখ পেয়েছিল যেদিন আমি মরকটকে লাইভে তুলেছিলাম, এবং খুব দুঃখ পেয়েছিল কেন আমি ওইটুকু টাইমে কোনো উত্তর সেভাবে দিইনি। প্রথমত হচ্ছে প্রবলেম হচ্ছিল, দ্বিতীয়ত হচ্ছে ওকে উত্তর দেওয়ার মতো জায়গাগুলো নেই বা রাখিনি। যার যেটা দরকার, যার যেটা ভালো জিনিস, সেটুকু বলতেই হবে। যেমন এই আজকে আমরা গাধি কি সুন্দর সমুদ্র সৈকতে এনজয় করছে, গাধি চেপেছে ঘোড়ার পিঠে, আবার বলছে আমি ঘোড়া চেপেছি ঘোড়ার পিঠে, ঘোড়ার উপর ঘোড়া চাপে কখনো, কিন্তু গাধি চাপতে পারে, হ্যাঁ ঘোড়ার পিঠে। যাই হোক, গাধি এখন নাচছে গাইছে আনন্দ করছে, করতে দিন করতে দিন। হ্যাঁ, তো যাই হোক, কাবলি গীতাদির বোন হতে যাবে কদিন বাদর, সবার বোন হতে যাবে, মঙ্গল বোন হতে চাইছে এখন কাবলি। আচ্ছা, এবার আসি আসল কথায়। 1 ঘন্টা বলে ম্যাডাম, এদের আসল নামগুলো আমি ভুলে গেছি, এদের ভিডিও দেখতে গেলে আমি চুনা গীতাদিকে নিয়ে লাইভ করবে বলেছিল কে, হাবিবা বিয়ে করেছিল তো, লাইভ করেছিল তো কোথায়। এই তো আরস ভাই, বাবা সবাই আরসকে কি ভালোবাসে, হ্যাঁ সত্যি। এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো, ওকে লাইক করো প্লিজ, লাইক লাইক লাইক, ওয়েলকাম টু ম্যাম লাইভ আরস। আরস প্লিজ, আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ ম্যাডাম, এদের আসল নামগুলো আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, অনেকে বলে যে আপনি যেন নাম নিয়ে বলেন না, সিরিয়াসলি বলছে, অনেকে আমাকে এটা বলে যে আপনি তো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো এর নাম ওদের নাম নিয়ে বলছেন। খুব বাস্তব কথা বলছি, প্রত্যেককে আইনের আওতায় বেঁধেছি, প্রত্যেককে আইনের আওতায় বেঁধেছি, প্রত্যেককে, যারা যারা আইন নিয়ে নোংরা কথা বলে আমার নামে ভিডিও নামিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনেছি, এবং প্রত্যেকের নামে এফআইআর হয়েছে। তাই তাদের নামগুলো আমি নিতে চাই না, কারণ আমার মুখ থেকে তাদের ওই ক্রিমিনালদের নাম নিয়ে ক্রিমিনালদের বড় করার মতো ইচ্ছা মানসিকতা কোনোটাই আমার নেই, ঠিক আছে। তাই ক্রিমিনালদের নাম প্লিজ আমার মুখ থেকে বেরোবে না। আর যারা যারা, যারা যারা অনেক বড় কিছু ভেবে নিজেদেরকে এখনো পর্যন্ত না শুধরে উল্টো পাল্টা মিথ্যা কথা দিয়ে ভিডিও বানিয়ে সন্দীপ এবং সন্দীপের পরিবারটাকে শেষ করার চক্রান্ত করছে, তাদের কাছে বারবার হাত জোড় করে অনুরোধ করছি, বারবার হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ সন্দীপকে বাঁচতে দিন। কারণ ওই পরিবারটার সাথে জুড়ে আছে কিষাণু বাবার ভবিষ্যৎ। কিষাণু বাবা যদি আজকে বেঁচে থাকে, মানে সন্দীপ যদি আজকে ভালোভাবে বেঁচে থাকে, তাহলে কিষাণু বাবার ভবিষ্যৎটাও ভালোভাবে বেঁচে যাবে, এবং তার মা বাবাও কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারবে। কারণ সন্দীপের ওপর একটা পুরো পরিবারের দায়িত্ব আছে। সন্দীপ সারাক্ষণ এই খাচ্ছি, এই যে ঘুমাচ্ছি, এই যে আমি আমার বাবা এই কিনে নিয়ে এলো, এই দুটো মাছ এসেছে, এই দুটো এই খাচ্ছি, এই দেখাবার মতো সন্দীপের থেকেও বড় জিনিস সন্দীপের পরিবারটাকে পুরোপুরি সন্দীপের ওপর নির্ভরশীল, ঠিক আছে, সন্দীপের ওপর নির্ভরশীল। এবং সন্দীপ যদি রোজগার করে তবেই কিন্তু সেই সংসারটা সচ্ছলভাবে চলবে। সন্দীপ শুধুমাত্র যে এই কন্ট্রোভার্সির জগৎ নিয়ে বা এই নিয়ে বসে নেই, তার উপর প্রচুর মিথ্যা মামলা হয়েছে। আর সেই মিথ্যা মামলার জন্য সন্দীপের মন মেজাজ সারাক্ষণ একটা মানে কি বলবো, স্টেবিলিটি লেভেল কোথায় ক্রস করে গিয়ে আজকে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে পরিবারটা আছে। সেই পরিবারটাকে বাঁচাতে আপনারাই পারেন। আপনারা যদি চান, সন্দীপের ওইখানে গিয়ে একটাই জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে সন্দীপের যে ছোট্ট বাচ্চাটি কৃষাণু, সেই কৃষাণু ঠিকমতো বড় হচ্ছে কি হচ্ছে না, সেটা দেখার দায়িত্ব আপনাদের। কারণ সন্দীপ যখন আপনাদের সামনে একটা লড়ছে, একটা বড় চাইল্ড কাস্টাডির জন্য লড়াই লড়ছে, এবং সেই লড়াইয়ে যদি আপনাদের মতো মানুষরা সন্দীপকে সাপোর্ট না করেন, তার অন্য কি হচ্ছে, কার সাথে কথা বলছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কি খাচ্ছে, সেগুলো আমি কিন্তু কোনোদিনই কারোর পার্সোনাল ম্যাটারে ইনভলভ যেমন হইনি, হতে চাইও না, তেমনি আপনাদের কাছেও আমার হাত জোর করে অনুরোধ, সন্দীপকে বকবেন, হাজার বকবেন, বাই ফোনে বকবেন, শাসন করবেন, তাকে বোঝাবেন, সবই করবেন। ও ব্রেভার্ট লিখছে যে ইউটিউব রিপ্লাই দিয়েছে, তারা দেখছেন আর্জেন্সির সাথে। আমি আজকে একটা মেল করবো আরো, আজকে আমি একটা মেল করব, ঠিক আছে, আর্জেন্সির সাথে দেখা হচ্ছে বলে আরসকে আজকে রিপ্লাই করেছে, আমি আজকে মেল করব, ঠিক আছে।
তো আরসকে নিয়ে চিন্তার কিছু নেই, আরস এরকম 10টা চ্যানেল বানিয়ে ফেলবে। আরসের ভয়েস ভীষণ ভালো, প্রমিনেন্ট ভয়েস, ভীষণ মিষ্টি ভয়েস। হ্যাঁ, কিছু জিনিস হয়তো আমি তাকে ট্র্যাকে আনার জন্য বলছি, তার জন্য সে আমার প্রতি রাগ করছে, কিন্তু আমি জানি আমার ভাই হিসাবে সে শুনবে, পরবর্তী দিনেও শুনবে। একটা জিনিস যখন হয়ে গেছে নিশ্চয়ই শুনবে। সে বুঝতে পেরেছে যে হ্যাঁ, সে কোথায় ভুলটা করেছে। আর আমি সীমাকে ভালোভাবে চিনি, সীমা প্রচন্ড ইমোশনাল, ভীষণ ইমোশনাল। কারণ সীমা সন্দীপকে এতটাই ভালোবাসে, অ্যাজ এ ভাই থেকেও তার পরিবারটাকে আপন এমন ভাবে করে যে কখনো বিপদ চলে আসুক ওই পরিবারটা, এটা সীমা মেনে নিতে পারে না। তাই সীমা অনেকগুলো কড়া কড়া কথা সন্দীপকে ইচ্ছা করেই শুনিয়েছে, ইচ্ছা করেই শুনিয়েছে। ঠিক আছে? আর ইচ্ছা করে শোনানোর জন্যই সন্দীপ প্রচন্ড রেগে গেছিল যে আমাকে কেন তুমি মেয়ের সাথে জড়াচ্ছ। অন্য লোকে যা বলছে বলছে, সীমাদি তুমি তো আমাদের বাড়ি আসো, তুমি তো সবই জানো, আমি তো কিছু করিনি, তুমি তো জানো সেটা, তারপরেও তুমি এই কথা বলছো। ভীষণ কষ্ট পেয়েছে। তো এতদূর পর্যন্ত প্রচন্ড বকলাম, এবার একটু রিল্যাক্স করার জন্য এনিবডি ক্যান কাম এন্ড জয়েন উইথ মি, আমার সাথে এসে জয়েন করতে পারো প্লিজ। আরো তুমিও আসতে পারো, ঠিক আছে? তোমরা সবাই আসতে পারো। যেহেতু আমি লিঙ্কটা দিলাম, তো দেবশ্রী টুকিটাকি দি আসতে পারেন, সবাই আসতে পারেন। আমি বেশিক্ষণ আর থাকবো না, তার কারণ প্রচন্ড, মানে কি বলবো, ম্যাম 1 ঘন্টা বললেন, 1 ঘন্টা পিওর টানা বলে গেলাম, এবং 1 ঘন্টা লাইক করো বলেছি, এবং এই 1 ঘন্টা আরো কাইন্ডলি জয়েন, প্লিজ কাম এন্ড জয়েন উইথ মি। আমি বললাম আরসকে ডাকলাম এসো। তো সন্দীপের কিছু ভুল আছে দিদিভাই, সীমাদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতেই পারে, এটা পার্সোনাল। একদম একদম ধরিত্রী, তুমি এসে এই কথাটা বলো তো। সত্যি তো, আমি তো এত শত বুঝি না তোমাদের কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ব্লগারদের কি ফারাক আছে। হ্যাঁ, সেটা একটু তোমরা এসে বলতেই পারো। আছি ম্যাম। আচ্ছা, আছো যখন প্লিজ জয়েন করো, আছো যখন জয়েন করো, লিঙ্কটা দিলাম তো। যাওয়ার মতো পোশাক ও যাওয়ার মতো পোশাক নিয়ে আছে, ক্যামেরা অফ করে এসো, ক্যামেরা অফ করে এসো। আর টুইট ছানু, হাই ম্যাম। শ্রেয়া ম্যাডাম, একটু গরম কফি সাথে চিকেন পকোড়া কেমন হতো? বেবিকর্ন, ক্রিস্পি বেবিকর্ন খেলাম। থ্যাংক ইউ সো মাচ ড্রিম। আমি রত্নাদি বা আন্টি যে আছে বলতে পারো, রত্না রয়েছে। ওকে। শান্তিকা দি, কালকে নেপাল থেকে আসলাম রাতে। আচ্ছা, আমি আসবো ম্যাম। ইয়েস সোনিকা, প্লিজ কাম এন্ড জয়েন উইথ মি, প্লিজ এসো, কোনো অসুবিধা নেই। আজকে তো ফ্রি এন্ড আজকে শুধু বল্লে বল্লে সবা সবা করে ডান্স করার দিন আজকে। क्योंकि बॉक का गाल में जोर से लगा झटका, झटका झटका झटका। कैसा लगा मेरा झटका? कैसा लगा झटका? कैसा लगा? বক, এটা সমাজসেবা, এটা সমাজসেবা। হুম, সবকিছু জানার পরেও আইনের অপব্যবহার। अरे होगा तुमसे प्यारा कौन, हमको तो तुमसे बक ए बक बक, এ বক বক। রিমা করায় মুখটা দেখি একটু, এই মুখটা দেখি একটু, মুখটা দেখে নি, তারপর অন করছি। দেখতে পাচ্ছি না, আগে ক্যামেরা চলে গেল। আরে হোগা তুমসে প্যারা কন, দেখতে পাচ্ছি না। হয়তো রত্না এসেছে, রত্নাকে নিয়ে নি। আরে হামকো তো তুমসে বক, হে বক বক, হে বক বক। বলে বলে, ও বলে বলে। আমি এতক্ষণ ধরে কমেন্ট করছিলাম, ইউ আর সো ফানি, সো সুইট, উই অল লাভ ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ফর দ্য ইউ মাই পার্সন দ্যাট ইউ আর, মানুষের মানে ফর দ্য হিউম্যান বিং দ্যাট ইউ আর। আমি বাংলা থ্যাংক ইউ, ওয়ার্ড মাঝে মাঝে থ্যাংক খুঁজে ইউ। বেড়াই, যদিও বাংলাটা কিন্তু যথেষ্টই আমার স্ট্রং, খারাপ নয়, You কিন্তু are তবু very, very comfortable in English, but I am not still. হ্যাঁ, না ওই বললাম যে আমি আজকাল শুরু করবো ভেবেছিলাম ইংরেজি, কিন্তু আমি আমি না খুব দুঃখে আছি, আমি মাঝে মাঝে বলি ডিপ্রেশন, আজকাল কবি হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে Okay. আজকাল দেখি ইংরেজি শেখার থেকে যেটা ভিউজ পাই, একে তো আমার পয়সা করে চাই না, আমি হ্যাঁ, সোশ্যাল রেসপন্সিবিলিটি করছি, কিন্তু আমি দেখি আমি হ্যাঁ। কেঁদে কেঁদে রিয়াকশন দিলে, মানে রেগে রেগে বা কেঁদে কেঁদে ভিউয়ার্স রিয়াকশন, সেটা লোকে বেশি দেখে। ইংরেজি শেখাতে হলে লোকে আর দেখতে চায় না, সুতরাং আমি বলি যে এক্স্যাক্টলি। আরে এই শোনো 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 শোনো, হ্যাঁ, এই দারুণ কথা বলেছে রত্না, এই কথাটা আমি ছাড়তে পারছি না। একদম, বুঝলে তো? তরকা তরকা বলে না, তরকা একটু হ্যাঁ, চাট মশলা যদি না থাকে। এই যে সিরিয়াসলি, সীমা একটা কথা বলেছিল, তুমি দারুণ কথাটা বলেছো। আজকে এই কথাটা আমাকে শেষ করতে হবে যে যদি তোমার ক্রিয়েটিভিটি কিছু না থাকে তাহলে পাবলিক তোমাকে তো দেখবেই না, ইগনোর করবে। আর বেশি দিন তুমি এই যে যেমন আজকে সকালবেলায় দীপ্তি একটা ভিডিও নামিয়েছে, ভিডিওটাতে বলেছে যে দেখো সন্দীপ, তুমি যাকে নিয়ে বলছো সেই মেয়েটি তো 500টা সাবস্ক্রাইবার গেইন করে তোমার নাম নিয়ে কথা বলো, তাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। সেম জিনিসটা দুঃখের ওয়াইটিতে এসে আমার নাম হুম, নিয়ে বলে চ্যানেল দাঁড় করিয়ে ফেললো, হিড়িম্বা করলো। মানে এখানে হচ্ছে কি দুটো ইয়া সাইড উইচ দেখবে, ইজ পাবলিক উইল রিডিকুলাস। ওয়াচ ইউ, পাবলিক দেখবে তোমায়। কারণ তুমি যদি কিছু প্যার কা তরকা না লাগাও না, জাস্ট একদম, যদি ওদেরকে চানাচুর মশলা দাও লোকে দেখবে। আরো আর একটা খুশির খবর, আরো একটা খুশির খবর, এই হ্যাঁ, সেটাকে দিয়ে দিই। রত্না মনের কথাগুলো টেনে নিয়ে আসছে। তিনবার 6 মাস চ্যানেলটা হয়েছে, 3 টাইমস পেমেন্ট উইথড্র করে নিয়েছি, 4 টাইমস পেমেন্ট এলো বলে। ঠিক আছে, হুম, খুশির হুম, খবর। 4 টাইমস। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো জ্বলবে বুঝলে, কাল থেকে নিশ্চয়ই খুব কন্টেন্ট ভালো শেষ হবে, হবে না, কন্টেন্ট শেষ খুব হবে না। ভালো হবে, উই আর কারণ অল উইথ ইউ। yeah, exactly, 3 times. Yeah, what exactly?
হুম। তো 3 টাইমস পেমেন্ট উইথড্র করে ফেলেছি। হ্যাঁ। 4th টাইমস উইথড্র করতে যাচ্ছি এবং বড় অ্যামাউন্ট পাচ্ছি। অবিশ্বাস্য ওয়াও! ব্যাপার, কেন জানি না। না, বিকজ তুমি আমাদেরকে তো এত ছোট যে চ্যানেলে, তুমি না এত মনের ছোট কথা চ্যানেলে লোকের এত বলো বড়, এবং রাইট থিংস বলো। তো obviously তোমার ভিউজ বাড়বে। তো তোমার আরো পেমেন্ট বাড়বে, ডোন্ট ওয়ারি। I'm not expecting any payment. I'm not expecting this আমি thing. জানি, এই আমি সমস্ত তোমার আমার মনে আমার হয় কাছে একই অবস্থা। We are নাথিং, not নাথিং, expecting any নাথিং। payments. আমি তো তাও করি না। আমি সোশ্যাল রেসপন্স ভেবেছিলাম সবাই এত ইংরেজি বলতে ভালোবাসে আর ভুলভাল বলে। আমি ভাবি একটু ঠিক করে দিই। সেই কোনদিন যেন আউটলুক আর আউটফিটে গুলিয়ে গেছে। আবার কার কোথায় আরো মাঝে মধ্যে আমি ভাবি ওকে ঠিক করে দেবো। ঠিক আছে যাকে। তো বা অনেকেই আছে যারা আমরা সবাই ভুল বলতেই পারি। আমাদের না বলার কিছু নেই। আমি বাংলাতেও অনেক কিছু ভুল বলি। তো ঠিক করতে গিয়ে দেখলাম কেউ দেখতে চায় না। মানে কেউ দেখতে চায় না। ভাবলাম ইন্টারভিউ স্কিল শেখাতে পারি, ডাইনিং এটিকেট শেখাতে পারি। আমরা কফি শপে গিয়ে কত রকম ভুলভাল। আমিও কিন্তু অনেক শিখছি এদের জন্য কনটেন্ট বিল্ড করতে গিয়ে কিন্তু আর দিতে ইচ্ছে করে না। কারণ That লোকে না is, দেখলে খাটবো কেন? সেদিন আমরা কথাটা আলোচনা করছিলাম ক্যারেক্টার অ্যাসিসিনেশন। সেদিন হুম। একজন বলছে ক্যারেক্টার অ্যাসিনেশন। আরে অ্যাসিনেশন কথাটা কেউ তোলেনি। ক্যারেক্টার অ্যাসিসিনেশন। বাট বলছে দ্যাট অ্যাসিনেশন ইজ বলে লাইক কোনো কথা হয় না। অ্যাসাসিনেশন। অ্যাসিসিনেশন। তো তো ইয়া এই কথাটুকুর জন্য আমি আরেকটা হচ্ছে পাগল যে হয়ে স্লিপ অফ টাং তো হতেই পারে। জিনিসটা যদি জানি, এখানে না সবথেকে মজা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমরা ওই তু, তু, ম্যায়, ম্যায় বলে যে একটা হিন্দি ওয়ার্ড আছে, ওটা করতে খুব সবাই ভালোবাসে। কিন্তু এখানে যে মানে কনস্ট্রাকটিভ কিছু যার জন্য আমি দেখলাম যে তাহলে এর থেকে তো রিঅ্যাকশন দেওয়া ভালো। যেমন আজকে বলতে এলাম যে এই যে সন্দীপকে নিয়ে যেটা হচ্ছে, আমি সন্দীপকে অ্যাড্রেস করে আশা করবো ও দেখছে। এবং সবাইকে বলবো ভাই সন্দীপকে আমাদের সাপোর্ট আমরা কেন করি? তার কারণ হচ্ছে কৃষাণুকে, সন্দীপকে দেখি কারণ কৃষাণুকে দেখি বলে। কৃষাণুকে আমরা ভালোবাসি। ও বেচারা নির্ভর করছে ওর বাবার উপরে, ওর ঠাম্মির উপরে, ওর দাদুর উপরে। সুতরাং বাবার চ্যানেল যদি আমরা সাপোর্ট করি তবে কিন্তু বাবার রোজগার হবে এবং রোজগার হলে কৃষাণুর একটা সেফ ফিউচার হবে। সো আমরা যারা কৃষাণুকে ভালোবাসি মন থেকে আমি চাই ওর মা বাবার দুজনেরই সঙ্গ নিশ্চয়ই ও কেন পাবে না, নিশ্চয়ই পাক। কিন্তু ওর সেফ ফিউচারের জন্য ওর আমাদের সন্দীপকে সাপোর্ট বা সন্দীপকে সাপোর্ট করি বা না করি ওর চ্যানেলকে সাপোর্ট করা দরকার। আমি যেমন অনেস্টলি বললাম অনেক কিছু আছে যেটা আমার সন্দীপের ভালো লাগে না, অনেক কিছু যেটা আমার টিনার ভালো লাগে না। আমি একদম নিরপেক্ষ ভিউয়ার এবং বললাম যে আমি প্রচুর রিঅ্যাকশন যারা আমার খুব ভালোবাসার আমি তাদেরকেও বলি জানো তো তোমার এটা ভুল, তোমার ওটা ভুল, প্লিজ ঠিক করো। আমার বলার কায়দাটা একটু মিষ্টি মিষ্টি করে, তো অবভিয়াসলি ইয়ে করতে পারি না। কিন্তু যেটা দেখবো সেটা বলবো। তো ওই জন্য বলবো সন্দীপের উপর রেগে লাভ নেই। সন্দীপ ভুল করলে ভুল করছে এবং ভুল করলে তার শিক্ষা ঠিক পাওয়া যায়। ওই সেই নিউটনস থার্ড লর মতন যে এভরি অ্যাকশন উইল হ্যাভ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। কিন্তু প্রবলেমটা হচ্ছে তার জন্য কৃষাণুকে দেখা বন্ধ করার আমি মনে করবো না। কারণ প্লিজ দেখো, সবাই দেখো এক্সাক্টলি। যাতে আমি এটাই কৃষাণুর বলছি যে ফিউচারটা ঠিক হয়। সন্দীপকে একদম ঠিক, একদম ঠিক। রত্নার কথাতে আমি ফুল মানে সাপোর্ট দিচ্ছি যে যদি আমরা হুম, কিষাণুর ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে চাই তাহলে সন্দীপের ব্লগটা দেখবো এবং সন্দীপকে নিশ্চয়ই। সাজেস্ট করবো নিশ্চয়ই কমেন্ট করে যে সন্দীপ তুমি এটা ঠিক করছো না, ছেলেটাকে এটা ইয়া শেখাও। আমি দেখলাম ছেলেটা জুতো পরে স্কুল থেকে আসার পর জুতোটা ছুড়ে দিল, একজন কমেন্ট করেছে ওখানে, আমাকে তো তুলে তুলে মানে সবাই পাঠায় যে সন্দীপদা জুতোটা ঠিক মতো রাখার কথা শেখাও, ওকে সন্দীপদা তুমি ওকে নাম লেখানো শেখাও, সন্দীপদা ব্যাগটা ঠিক মতো রাখতে বলো, ঠিক মতো বসতে বলো, ঠিক মতো খাওয়াতে বলো, এই এটাতেও আমার খেতে বলো। আপত্তি। এটা কিন্তু সেইটাই। সবাই ওকে লার্ন করায় এবং সন্দীপ যে মায়ের জায়গাগুলো পূরণ করার চেষ্টা করে, ও কিন্তু ছেলেকে সেগুলো সেগুলো বলে বলে ছেলেকে সেগুলো সেগুলো শেখাবার চেষ্টা করছে। আস্তে আস্তে কিন্তু দুটো সঙ্গীত পাশে এটা পড়লো। আমরাও জানি যাদের বাড়িতে ছেলে-মেয়ে আছে, আমি আমার ভাইঝি বা আরো নিজেরাও ছোট ছিলাম, দাদা, বোন সবাই দেখেছি যে ক্লাস 7-8 এ পড়ে তারাও এসে সোয়েটারটা ছুঁড়ে খাটের উপর ফেলে দিল, চান করে টাওয়েলটা যেখানে খুশি ফেলে দিল। এগুলো যে মায়েরা পেছনে কিটকিট, কিটকিট করেই যায় আবার ছেলেমেয়েরা করেও। তো তখন সুতরাং এটা সন্দীপের এইগুলো দোষ দেওয়ার, সন্দীপের দোষ আমি একমাত্র বলব যে এই জিনিসটা না ওর ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়াতে বলার কিছু ছিল না। দ্যাট ওয়াজ সামথিং হুইচ আই উড রিকোয়েস্ট যে আইন্দা এটা না করতে। কারণ শুধু বললাম যে লোকে মশালাটা ইচ্ছে করে দিলে ভালো। কিন্তু আই ডোন্ট থিংক দিস মশালা ওয়ার্কড ওর পক্ষে। ওর খুব একটা ভিউজ বাড়েনি। বরঞ্চ মানুষকে রাগিয়েছে। এগুলো যদি বলে না ওই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই জিনিসটা বোধহয় আমাদের খুব শেখা দরকার। আর কোথাও একটা বোধহয় আমার মনে হয় অনেক হলো। এই মানে আমাদের অ্যাজ আ ভিউয়ার আমি বললাম যে আমি বাবার জন্মে কোনদিন সেই কোনদিন হয়তো আমি আমার একটা ভিউয়ার্স রিঅ্যাকশন শিগগিরই আনবো। যে এই রিঅ্যাকশন চ্যানেলস থেকে বা সোশ্যাল যে ব্লগার্স তাদের থেকে আমরা কি শিখেছি। আমি সেই লার্নিং গুলো শেয়ার করবো একদিন। আর আমি জানি যে ওটা ভিউজ হবে কারণ মাসালা। আর ওদের আজকে যদি বলি যে আরে তোর আয় কাম আর কুটের ডিফারেন্স বলে কেউ দেখবে না। কিন্তু যদি বলি আজকে রিঅ্যাকশন দেবো সবাই চলে আসবে। তো সেইখানে এক্স্যাক্টলি, হলো এক্স্যাক্টলি। সেখানে হলো যে অনেকে আমি এটাও বলব ভাবছে, অনেকে এটাও একদম ভাবছে যে সন্দীপ নিয়ে যখনই কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে তারা ভাবছে ম্যাডাম বোধহয় ওয়াইটি দিকে তাকিয়েই বসে আছে। তো আমাকে কেঁদে কেটে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে, হোয়াটসঅ্যাপ কল করে আমাকে বলছে ম্যাডাম প্লিজ সন্দীপকে বাঁচান। মানে এত ইমোশনালি সবাই অ্যাটাচ হয়ে গেছে না, মানে কেউ কিছু অ্যাবসলিউটলি। বললে কিন্তু ভিউয়াররা পর্যন্ত প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং আমি চাইছি যে এটা কন্ট্রোভার্সি জোনটা এন্ড হয়ে যায় এবং তারা হ্যাঁ। নতুন নতুন কন্ট্রোভার্সি টপিক নিয়ে আসুন। কন্ট্রোভার্সি জোন এন্ড করার দরকার নেই। দরকার হোক কনস্ট্রাকটিভ কন্ট্রোভার্সি। আমি কন্ট্রোভার্সি বলব কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ রিঅ্যাকশন। কনস্ট্রাকটিভ কন্ট্রোভার্সি ভালো কেউ দেখবে না, সমালোচনা করো। কারণ এখানে একজন লিখছে বাসন মাজার কাজ নিন, কাকে বলছে এটা? শ্রাবন্ত নন্দী কাকে বলছে? ভুল ভালো তো কিছু করেনি, আপনি আমি আত্মরা লিখছে। দুজনেই আসি না বাসন মাজতে। মানে জানি না আমি খুব খারাপ মাজবো। আমি তো তো বাসন মাজতে ভালোবাসি, বাড়িতে তো বাসন মাজি, আমার কোনো অসুবিধা নেই। না, আমার মাঝে মধ্যে নৌবাড়ি তো বাড়িতে আমিও কাজের হেল্পিং হ্যান্ড মিস করলে মাজতে হয়। তবে খুব একটা ভালোবেসে মাজি না। তো কিন্তু সবাই তো তাই বললাম। যে না মাজতে হলে মাজবো কি আর করা যাবে। না বাসন মাজারও একটা এটিকেট সফট স্কিল শেখাবো। আমার কিন্তু খুব মজা লাগছে। আমি একটা কফি শপে সবাই যায়।
কফি এটিকেট আমি আনবো। এখানে বহু জিনিস ছিল যেগুলো আমি নিজে জানতাম না। এগুলো সবার জন্য শিখতে শিখতে এখন চায়ওয়ালারা মার্সিডিজ চড়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, চায়ওয়ালারা। অ্যান্ড তো বিলিভ মি সুতরাং ওদের ইনকাম অনেক বেশি। ইনকাম ট্যাক্স পে করতে হয় অনেক না। বেশি এখন সবাই কত মানে একেকটা চায়ের দামই তো ৫০, ৬০, ১৫০, ২০০, ২৫০ টাকার চা সেদিনকে একটা কফি শপে গিয়ে খেয়ে এলাম। মানে এমবিএ চায়ওয়ালা দেখো অ্যাবসোলিউটলি। ঝামেলা শুরু করছে। ঠিক আছে? তো সুতরাং চাওয়ালার কাজ নিলেও খারাপ কাজ না। কিভাবে চা না, বানানো না হচ্ছে। একটুও নয়। ইটস বেটার। ওই সেই কে যেন একটা পরোটা দাদা আছে না? আমি নাম নিলাম না, মনে নেই আমার বলে। কিন্তু তিনি তো মানে মানে ইউ ক্যান বিকাম আ মিলিয়নিয়ার। আর বললাম যে আমাদের ইনকাম ট্যাক্স দানে, দানে ইয়েস, সেলারি স্লিপে লেখা থাকে কত মাইনে পাই। আর এখানে তো মানে এক্সাক্টলি। কে কত কি ইনকাম করছে কেউ জানবেও না। তো সেই হলো। হাই একদম। সনিকা, গুড টু সি ইউ। গুড ইভিনিং, গুড আমি ইভিনিং। সঙ্গীতা গুড থাকলে আমি ইভিনিং, আড্ডা গুড মারার ইভিনিং। জন্য চলে আসি। না না, আমার খুব ভালো লাগলো তোমাদের কথাগুলো, আমি থ্যাংক ইউ। সবই শুনছিলাম। আর ম্যামের কথা তো আমি অনেকক্ষণ ধরে শুনছি। আমি তো হ্যাঁ, আমি পয়েন্ট ওনার ফ্যান। বানাচ্ছি যে ম্যামকে আমি আমি কি সবে কি বলবো, কারণ এই তো হুম, ধরিত্রী দিও চলে এসছে। এই তো ওয়েলকাম আহ, ধরিত্রী। আজকে একটা খুব অদ্ভুত ঘটনা থ্যাংক ইউ ঘটেছে দিদা। বিকেল বেলা। আমি এটা ম্যামের সাথে এমনিও শেয়ার করতাম, কিন্তু বুঝতে পারিনি এই ধরিত্রী একটু টপিকটার সাথে, ক্যামেরাটা অন করো তো। ধরিত্রী ক্যামেরাটা একটু বুঝতে অন করো। পারিনি মানে ম্যামের টপিকের সাথে এটা এতটা রিলেটেড হয়ে যাবে। আজকে কি হয়েছে আচ্ছা, আমি শর্টে বলছি, হ্যাঁ একদম শর্টে। একটা মানে আমার একটা ক্লায়েন্ট এসছে, একটা ছেলে এসছে, এসে বলছে যে ম্যাম আপনি আমাকে না হেল্প করুন, আমাকে ওরা আবার জেলে পাঠিয়ে দেবে। তাই আমি এসে খুব হন্তদন্ত হয়ে দাঁড়াও এসছে ও। এক মিনিট, এক মিনিট। সোনিকা একটা ইন্টারেস্টিং কমেন্ট এসেছে। পিপুল সেন লিখছেন, আমি ইউএসএ তে বাসন মাজা, জামা কাপড় ধোয়া, বাথরুম ক্লিন করা সবকিছু করি, করতে হয়, এটা নিয়ে মজা করার কি আছে? নেই, মানে কিছু নেই। এটা আমি তো বিলিভ মি, বুঝেছি যারা আমি তো পিএইচডি করতে যায় তারা রেস্টুরেন্টে বাসন মাজে, আলু ছাড়ায়। মানে প্রচুর শিক্ষিত শিক্ষিত লোকেরা রেস্টুরেন্টে বিদেশে এইসব কাজ করতে হয় টু আর্ন দ্য লিভিং। কারণ তখন ওরা লাইসেন্স পায় अच्छा। না টু গো গেট पंपा আ জব। मशरूम लिखिए, पंपा मशरूम लिखिए। मैम संदीप दादा जब रो रहे थे तो बहुत खराब लग रहा था। मैम प्लीज संदीप दादा को टीना के साथ डाइवोर्स करवा दो ताकि संदीप दादा भी फ्री हो जाए। पंपा मशरूम वी आर मतलब क्या बोले, हम लोग बहुत चाहते भी हैं कि ये केस को बहुत जल्दी सॉर्ट आउट हो जाए, लेकिन गमला वाहिनी जो है ना, वो लोग चाहते हैं व्यूज बढ़े, क्योंकि आज हाथ जोड़ करके व्यूज बना लिया, क्योंकि कल संदीप ने रोया तो उसका व्यूज ज्यादा आया, तो आज खुद आके व्यूज हम भी आज हाथ जोड़ के माफी मांग ली। मतलब कोई ना कोई बात तो है भाई कि संदीप চিংড়ি का মাছের व्यूज जब हो रहा है চিংড়ি तो মাছের उसको কপির जीने ঝাল दो, দেখিয়ে দিল। खींचने दो। एकदम एकदम औकात दिखा दिया। চিংড়ি মাছের কপির ঝাল না কপি চিংড়ির ঝাল, জানি না, ওরা করে রেখেছে, আমি রান্না বান্না খুব কপি কম পারি। চিংড়ির ঝাল, তোমাদের চিকেন সঙ্গে আড্ডা মারতে কষা। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তবে সঙ্গীতা বলবো। ম্যাডাম, বুঝতে পারছো তুমি একজন তুমি সবার ভরসার স্থল হয়ে যাচ্ছ, দ্য গো টু পার্সন ফর অল প্রবলেমস। সো মানুষ তোমার উপরে নির্ভরতাটা বাড়াচ্ছে, which is a very positive thing. আর এরকম থ্যাংক ইউ। বেবি স্টেপসেই তো সবকিছু হয় না। I can see a lot of positivity in YouTube after you have come. আমি বারবার সবাইকে বলি, সব জায়গায় বলি, ইপসিতে তো বলে আমি মুখ খুলেই তোমার নামে ভালো প্রশংসা শুরু ডিউ করি। টু মাই দুর্গা বাহিনী, ডিউ টু মাই দুর্গা বাহিনী কে অ্যাবসলিউটলি, সাপোর্ট করছে। অ্যাবসলিউটলি। বাট দুর্গা বাহিনী থাকলেও না, যে দ্য টিম লিডার সবসময় টিম লিডারকে প্রেস করে, কারণ পরিচালনাটা তো টিম লিডার করে, রাইট? তো অবভিয়াসলি টিম লিডার গুড টিম লিডার উইল হ্যাভ আ গুড টিম। সো Yes, অবভিয়াসলি হ্যাটস অফ। I'm তবে very আমি proud বলবো ki I কোথাও have একটা a এই very good গালাগাল team. দেওয়ার I প্রবণতাটা have a যদি very good কমে team. আমি সুখী হই। যে এখানে এত ওই মুখ খারাপ করার টেন্ডেন্সি গুলোকে আমি বললাম, আমার ভালোবাসার লোকেরা আমার উপরে, আমি জানি একজন তো আমার উপর রেগে আছে, আমি তার মুখ মাঝে সে চুপচাপ মৌন হয়ে গেছে কিরকম, আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি সেও বুঝবে যে সে, আমি বুঝেছি সে আমার উপর একটু অসন্তুষ্ট। তো কিন্তু আমি সবাইকে বলি একটুখানি মুখটাকে ঠিক রাখো, ওই ভাবুক হয়ে গিয়ে মুখটাকে খারাপ করার দরকারটা কি? হ্যাঁ, তো না এখন সেই দেখুন আমরা ব্যাপার। ফুল আপনি স্টপ, আমরা ফুল স্টপ। ওই যখন দিতে এই হয় তো তো এক সোনা একজন নিয়ে আছে। আমার, সোনা হ্যাঁ, নে বাবা, আই লাভ ইউ। এখন ফুল সোনা, স্টপ। হ্যাঁ, কিন্তু মুখটাকে পরিষ্কার। কিছু কিছু দেখো জঙ্গল আমি না আছে তো, পরিষ্কার করতে গেলে জঙ্গলি সাজতে হয়। না তা ধরিত্রী, আমি নিজে না একজন হিউম্যান রিসোর্সের লোক। তো আমি বলি আমাদের যখন হিউম্যান রিসোর্স পুরো ইন্ডাস্ট্রিটাতেই একটা হচ্ছে যে ভালোদের ওঠাবো, যারা অন্যায় করছে তাদেরকে ডিসিপ্লিন করবো, নামাবোটাবো না, ডিসিপ্লিন করবো। এবারে ডিসিপ্লিন কর্পোরেট ল্যাঙ্গুয়েজে ডিসিপ্লিন মানে কি খিস্তি করবো, তাকে ছোট করবো, অপমান করবো, তা নয়। একটা ডিসিপ্লিন, একটা খুব ফার্ম ল্যাঙ্গুয়েজ, শক্ত ভাষাতেও, ধর এই যে ইপসিতার কথা, আমি কিন্তু ইপসিতাকে প্রেস করছি এখানে। তুমি শক্ত ভাষাতেও, ওই যে বলে না যে আমি একদম সিধে করে দেবো। সুতরাং আমাদের কিন্তু স্পষ্ট কথা, সোজা শক্ত কথা বললে, জানি সনিকা তুমি আমার সঙ্গে একমত হবে কিনা, আনসার সঙ্গে তো ম্যাডাম আমি জানি যে আমার সঙ্গে একমত, কারণ উনিও সবাইকে বলেন আর মাঝে মাঝে ওনার উপর লোকের চটে। তো শক্ত ভাষা যদি সিধে ভাবে বলি, তাহলে কিন্তু সেম মেসেজটা আমরা কমিউনিকেট করতে পারি। তার জন্য এই উল্টো পাল্টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার আমি কোনো মানে পাই না। মানে এটা এটা হয়তো আমার নীতি আচ্ছা বিরুদ্ধ। দিদি ভাই, আমি একটা কথা বলে দিই, কেননা হুম, তুমি তুমি জানো থ্যাংক না ইউ। দিদি ভাই, আমরা আই যে সাপোর্ট ইউ। যে থ্যাংক ইউ। পজিশনটায় আছি সেই হুম, জন্য আমরা এই জিনিসগুলোকে ফেস করি, যেহেতু হ্যাঁ, আমাদের এই আমি জিনিসটা আমি আমরা আমি বুঝতে মানি, পারি। আমি মানি। এখানে হ্যাঁ। আমি ছোট্ট করে একটা কথা বলি এখানে। আমি হুম, অ্যাকচুয়ালি রত্না ম্যামের মতোই, আমি খিস্তি খামারি করতে পারি না নিজে মুখে, না, কিন্তু সোশ্যাল আচ্ছা, মিডিয়াতে একটা বিশেষ ছোট্ট করে এই কমেন্ট করে ওয়াইটি নিই, একটা ছোট্ট কমেন্ট করে নিই। মোনালিসা চ্যাটার্জি লিখছেন, আমি একজন এমএ পাস গৃহবধূ, প্রতিদিন বাসন মাজার সাথে সাথে বাড়ির সব কাজ করি, বাচ্চাকে দেখাশোনা করি, তাকে পড়াই, সমস্ত করি। অ্যাবসলিউটলি, এতে লজ্জার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব নিজের সংসারে কাজ, এগুলোকে ছোট করার কিছু একদম, নেই। থ্যাংক ইউ। সময় একটু মুখটা দেখাও। হ্যাঁ একদম, হ্যাঁ, হ্যাটস অফ, থ্যাংক হ্যাটস ইউ। অফ, থ্যাংক ইউ। আমি নিজে পুরো বলছি তো, আমি স্যালিউট। বাসন মাজা, কাপড় কাচা, যা বলবেন সব করতে পারি, সব না, না, কিছু করতে মুশকিল পারি। হলো এবং ভালোবাসি আর আমার না দুর্গা বাসি, বাহিনী দরকার সব পড়লে করে। করতেই হবে।
এবং বিদেশে সোনিকা, গেলে না আপনারা সোনিকা, আমি বলি আপনারা সোনিকা সন্ধ্যাবেলায় ওকালতি করে আসার পরেও নিজের রান্নাটা নিজে বানিয়ে রান্না খায়, করেছি, এটা অনেকে জানে না। একদম। এবং এই যদি কেউ রান্না বিদেশে করেছি, চলে বাসন যায়, সে যদি মাজছি। ডক্টরেটও হয়, তাকে বাসন মাজা, কাপড় কাচা, বাড়ি ঘর ধর, ডাস্টিং, বাইরে বরফ সাফ, বরফের তো মানে মোটা লেয়ার পড়ে যায়, বসে বসে কোদাল দিয়ে সাফ করতে হবে, নাহলে গাড়ি আরে বেরোবে না। ভাই, কিন্তু এটা বুঝতে পারছো না, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে এটা করে তখন নাকি তার প্রচন্ড পরিশ্রম হয়ে যায়, তার কিন্তু মধ্যে বাবার বাজার বাড়িতে করা। গিয়ে, আমি বলি বাবার বাড়িতে সবাই একটু মিউট করবে, সেই মেয়েটি যখন বাবার বাড়িতে গিয়ে ব্লগিং করে আমি রান্না করছি, আমি কাপড় কাচ্ছি, আমি বাসন মাজছি দেখায়, তখন সেটা ব্লগিং এ তার ক্রেডিট যায় যে মেয়েটা নাকি প্রচন্ড ভালো মেয়ে, সে এত কাজ করছে, কাজ করে করে সে একদম এত সুন্দর ব্লগ বানাচ্ছে, দেখে লোকের হিংসায় জ্বলে যাচ্ছে। আর সে নাকি শ্বশুর বাড়িতে যখন ছিল তখন সে যদি বাসন মাজে, তখন সে যদি কাপড় কাচে, তখন সে যদি, তার উপর নাকি চরমতম অত্যাচার করা হয়। এটা হচ্ছে ডোমেস্টিক সমাজ ভায়োলেন্স, ব্যবস্থায় 498 এ সেকশন লাগাবার আগে মেয়েদের এটা হচ্ছে শ্বশুর ডোমেস্টিক বাড়িতে ভায়োলেন্স। চরমতম ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু বাবার বাড়িতে করলে, ফ্ল্যাট ভাড়া নিয়ে করলেও সেগুলো হয়ে যায় নাকি কন্টেন্ট, এবং সাংঘাতিক রকম দারুণ কন্টেন্ট। যদিও তিনি নিজে ছেলেকে খেতে দিয়ে আসেন, স্বামীর কাপড় কাচার জিনিসপত্রগুলো রেডি করে লোকে দিয়েই করান না, যাকে দিয়ে করান না কেন করিয়ে এসে রান্না দেখাচ্ছেন, তার 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 ক্ষেত্রে সেগুলো ডোমেস্টিক ভায়োলেন্স নয়। কিন্তু ওই মেয়েটি যদি শ্বশুর বাড়িতে গিয়ে করে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যায়। মানে অবিশ্বাস্য ব্যাপার, এখনকার মেয়েদের এই ক্লারিফিকেশন, এই Yeah. শ্বশুর বাড়ির অত্যাচারের ক্লারিফিকেশনটা দেওয়া খুব চাপের বিষয় হয়ে গেছে। এই ডোমেস্টিক ভায়োলেন্স আর 498 এটা নিয়ে আমি মুখ খুলতে চাই না, কিন্তু আমার বোধহয় ফেশিয়াল ফিচার্স বলে দিচ্ছে যে এটা কিন্তু সত্যি কথাই যে আমাদের এবার একটু রিলুক করার টাইম এসেছে। আমি রিকোয়েস্ট করবো, যদি আমাদের এটা আইন সিস্টেম যদি ভাবে, আমি অনুরোধ করবো যে আমরা মহিলারা হয়তো অনেকেই ঠিক ব্যবহার করি না। everything ourselves. Okay, please, thank you for support. এমএ পাস, আমিও একজন ইংলিশ অনার্সে এমএ পাস। পৌলমী পাল লিখছেন, আমি খুব প্রাউডলি ছেলেকে মানুষ করার সাথে সাথে বাড়ির কাজ একদম করি। একটা একদম ইনফরমেশন দিয়ে রাখি আমার স্যালিউট। দুর্গা বাহিনীর সম্মান। স্যালিউট, স্যালিউট, স্যালিউট। একদম এখানে যে গৃহবধূরা লিখছেন, এটাতে আমি বলবো কি বলবো, নিশ্চয়ই রিয়েলি লাভ ইউ নিশ্চয়ই চুমা, একদম ঠিক নিশ্চয়ই। কথা বলেছেন এবং এই অঞ্জলি। গৃহবধূদের আমরা বলি হোম মেকার। এই হোম Yes. মেকার ছাড়া কিন্তু হোম তৈরি হয় না। সুতরাং এনাদেরকে শুধু গৃহবধূ বা হাউস ওয়াইফ বলা যায় না, এনারা সবাই হোম মেক করেন। ওনাদের ছাড়া কিন্তু হোম গুলো হোম থাকবে না, জাস্ট চারটে দেওয়াল হয়ে যাবে। সুতরাং ওনাদেরকে সম্মান করি, এবং বললাম যে আমরা বাড়িতে মা, বৌদি, বোনেরা, দিদিরা, এনাদের ছাড়া আমাদের চলে না। সুতরাং সবাইকে স্যালিউট। আমি জানি না এখানে কজন একদম এরকম একদম। করে, কিন্তু বাড়িতে আমার মনে হয় আমি তো আমার বৌদিকে বেশি সাপোর্ট করি, বরং উল্টে আমার আমিও, দাদাকে আমি সাপোর্ট করি না, কোথাও কিছু আমারও তাই। ভুল আমার ভ্রান্তি বৌদি হলে। আমার বেশি কাছে, দাদার সঙ্গে ঝগড়া হয়। আচ্ছা সোনিকা, হ্যাঁ, তুমি আর যেটা ঝগড়া তো বলছো না। সেটা প্রতিনিয়ত দিয়ে শুনতে চাই, হ্যাঁ, তুমি একটু বলো। আমি বল হ্যাঁ, আমার কাছে যিনি এসেছিলেন উনি বলছেন উনি 97 ডেজ জেলে থেকে এসছে। কেন? বিকজ অফ 125 সিআরপিসি, যেটা মেইনটেনেন্সের ছিল, যে মেইনটেনেন্স, মাই মেইনটেনেন্স গড। দিতে হবে। হুম। তারপর তার 2 বছর ধরে, 2 বছর ধরে কেস চলছিল। 2 বছরের একটা বাচ্চা ছিল তার কাছে থাকতো, ওয়াইফ চলে গেছিল। ইটস মুসলিম ফ্যামিলি, তো ওদের ইন্টার কাস্টে হয়ে যায় না, ওই মাসির ছেলে বা মামার ছেলে। তো মামার ছেলের সাথে বিয়ে হয়েছিল। বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে রেখে ওয়াইফ চলে যায়, যে আমার শরীর খারাপ বলে বাড়ি চলে যায় সে। সেখানে গিয়ে সে তার মাসির ছেলের সাথে বিয়ে করে ফেলে। ঠিক আছে, ক্লিয়ার? 2 বছরের বাচ্চা রেখে চলে গেছে। তারপরে 2 বছর বাদে ছেলেটাকে মানে দিল্লির কেস, যেহেতু কারকারডুমার কেস ম্যাম এটা, যেই ছেলেটা জেল হয়েছে, বাচ্চাটাকে নিজে বাড়িতে গিয়ে তুলে নিয়ে চলে গেছে, মানে 4 বছর না 4.5 বছরের বাচ্চা। ছেলেটা যখন এই 97 ডেজ জেলে থাকার পর বাড়ি এসছে, দেখছে ছেলে নেই, মা বাবার কাছে জোর জবরদস্তি করে নিয়ে চলে গেছে, আমাকে এসে বলছে। আর হ্যাঁ, এই এই টাইম পিরিয়ডটার মধ্যে কাস্টাডি কেস দিয়ে ছেলেটাকে নিয়ে গেছে, আর বলেছে যে আমি বাচ্চাটাকে রাখবো। আর আচ্ছা, এখানে আবার মেইনটেনেন্সের একবার কেসটাতে, সোনিকা, আমি আবার একটু থামাচ্ছি ওই জায়গাটা, অতদূর পর্যন্ত যেহেতু যাইনি। আমি শুধু একটা কথা তোমায় বলবো, তুমি ছেলেটার প্লিজ হুম, পাশে সাপোর্টে থাকো, যদি দরকার হ্যাঁ হয় আমাদের সেটাই। সহায়তা নিতে পারো। আচ্ছা, এবার আমি হ্যাঁ, বলি, আমি আমি তৃষ্ণা রয় বলে হুম, একজন লিখেছেন, একটা কমেন্ট শুনে নাও। ম্যাম, আই এম অলসো এ হাউসওয়াইফ এট প্রেজেন্ট, নো সার্ভেন্ট। আই এম অলসো এমকম উইথ এমবিএ ইন এইচআর, ডাবল মাস্টার ডিগ্রি আই হ্যাভ, বাট নেভার সেমড অ্যাবাউট ডুইং মাই হাউস হোল্ড ওয়ার্ক। ফ্যান্টাস্টিক তৃষ্ণা রয়, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, একদম লটস লাভ অফ ইউ। লাভ, আর লাভ যেহেতু ইউ, আমার ফ্র্যাটার্নিটির লোক, রিয়েলি প্রাউড অফ ইউ গাইস, প্রাউড প্রাউড অফ অফ ইউ, ইউ। প্রাউড অফ ইউ। আমরা যারা বাড়ির মহিলারা, যারা আজকে এই যে আমার সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এদেরকে যে আমি সাপোর্ট করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি প্রত্যেকে, ইপসিতা, রিম্পা থেকে শুরু করে গ্যালাক্সি কন্ট্রোভার্সি, দোলা থেকে শুরু করে পাই, প্রত্যেকে যারা হাউস ওয়াইফের কাজ বাড়িতে করছেন, বাড়ি সামলে পুরো সংসারটাকে যত্নে রাখার পরেও তারা যে ওয়াইটিতে এসে একটা রোজগার করছেন, তাদের সঠিক দিশা দেখানো, এবং সত্যি আমার কি টেক করতে, হ্যাঁ, তাদের যে এই যে কাজ, এটাকে প্রফেশন হিসেবে নেওয়া এবং অনেক কিছু চেঞ্জ হয়ে যাওয়া, এটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের এই সুন্দর মানে কি বলবো, দুর্গা বাহিনীকে নিয়ে, দুর্গা বাহিনী। আচ্ছা, এবার আমি একটা বলি, দে তোরা উলুর ধ্বনি দুর্গা বাহিনীর জন্য, দে তোরা উলুর ধ্বনি সঙ্গীতা ম্যাডামের জন্য।
আচ্ছা, একদম 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 একদম। আচ্ছা, এটা নিয়ে একটু বলবো একটু শেরমি লিখছেন, ইউএসএ থেকে ইঞ্জিনিয়ার উইথ জব, ইউএসএ তে হাউস হেল্পের কাজ করি, তাই এভরিথিং নিজেকে করতে হয়। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আমাদের রত্না দেবী আজকে একটা বক্তব্য রেখে গেছেন এবং সেই বক্তব্যের পর এত এত মহিলা যে লিখছেন এইভাবে, মানে আনপ্রেডিক্টেবল। সত্যি আমি শেরমি, লটস অফ লাভ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। একদম দে তোরা উলুধ্বনি, বসতে চলেছে কৃষ্ণকালী আবার নিজের জমিতে, তাই তো? দে তোরা উলুধ্বনি। বলি তোমরা একটা কাজ করো, তোমরা পাবলিক রিয়াকশন নাও যে ঠাকুরটা যাকে দান করতে চাইছে মঙ্গলা, তো সেই ঠাকুরটা যদি মানে আমাদের দক্ষিণেশ্বরে রাখা যায়, মানে যদি সত্যি মায়ের কোনো মাহাত্ম্য থেকে থাকে, আমি বলছি না মায়ের মাহাত্ম্য নেই, মায়ের মাহাত্ম্য যদি থেকে থাকে, তাহলে হয় দক্ষিণেশ্বর নাহলে কালীঘাট ইমিডিয়েটলি প্রশাসনকে দিয়ে যাতে তুলে নিয়ে যা যায়, নাকি এটা রোজগারের কোনো অপশন খুলে বাড়িতে, মানে যারা ওই রোজগারের পথ, এবং সাথে সাথে আজকে তিতুমিরের যে নিউজটা বেরিয়েছে, যে ধৃতরাষ্ট্র যে নিউজটা করেছে, যেটাতে লিঙ্কটা আপনারা অনেকে গিয়ে দেখতে পারেন, তিতুমির, আদর্শ তিতুমির, তিনিও যে কাজ নিউজটা করেছেন, সেটা আপনারা গিয়ে চেক করবেন যে এই যে কৃষ্ণকালী, কৃষ্ণকালী যাকে বলছেন আপনারা, যে ঠাকুরের কথা, ঠাকুরের সাথে সাথে তাদের সেবিকাদের বহু ফোন আমার কাছে আসছে, সেবিকা থেকে শুরু করে আরো অনেকে যারা আশেপাশে আছেন তারাও পর্যন্ত ফোন করছেন, এবং আমরা একের পর এক পিটিশন জমা করছি, এবং আমরা চাই ঠাকুরটি সযত্নে কোনো ভালো মন্দির, যেটা দক্ষিণেশ্বর, এবং যদি প্রশাসনের নজর পড়ে কালীঘাট, তাহলে সেই সাধকরা এসে সেই উঁচু স্থানে নিয়ে যাক, কারণ তার যদি সত্যি মাহাত্ম থাকে, এবং যদি বলা হয় যে কৃষ্ণকালী মায়ের জয় বললেই যদি সবকিছু মিটে যায়, তাহলে কৃষ্ণকালী মাকেও দক্ষিণেশ্বর কালীঘাটে আরেকটা মন্দির ছোট করে বানিয়ে নিশ্চয়ই সরকার রাখতে পারবেন, কারণ বর্তমানে দীঘাতেও আমাদের পুরীর মতো যে মন্দির স্থাপন করছেন মমতা ব্যানার্জি, তো তার কাছে আমরা সেই আবেদন নিবেদন ডেফিনেটলি রাখবো, কারণ এই যে লোক ভর্তি করে মাঠে চলে আসছে, কখনো ত্রিশূল ছুঁয়ে দিলে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, তাহলে তাকে তো নোবেল দেওয়া উচিত, তাকে নোবেল, তার ত্রিশূল ছুঁয়ে দিলে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে, মানে কোনো রে নিতে হচ্ছে না, চারটে কি যেন বলে, ফুল খেয়ে নিলে নাকি ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে কি বলবো, জবা ফুল খেয়ে নিলে ভালো হয়ে যাচ্ছে, এই জবা ফুল খেয়ে নে, জবা ফুল খেয়ে নে, মানে কাঁচা ফুল খেয়ে নেওয়া মানুষকে যে কতটা শারীরিক ক্ষতি করানো, এই সমস্ত কুটবুদ্ধি দুর্বুদ্ধি দেওয়া মানুষজন, তাদেরকে বলবো যে তোমাদেরও সময় ঘনিয়ে আসছে, এই ব্যবসা, চিটিংবাজি ব্যবসা বন্ধ করতে হবে, আর না হলে তোমাকে নোবেলের জন্য সিলেক্ট করতে হবে প্রশাসনকে, যে তুমি নোবেল পাওয়ার যোগ্য ভাই, তোমার জন্য আজকে ওই কি যেন বলে ওটাকে, ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে ত্রিশূল ঠেকিয়ে দিলে, তাহলে তার ঘরকেও, মৃত মানুষকেও ত্রিশূল ঠুকিয়ে দিলে নাকি বেঁচে যাচ্ছে, এইরকম মানুষদেরকে নোবেলের জন্য সাজেস্ট করা দরকার, নোবেল পাওয়ার জন্য সাজেস্ট করা দরকার, এবং সেই সাজেস্ট করার জন্যই আমি সরকারের কাছে আবেদন আবার রাখবো, যে আপনি এদেরকে, এই ধরনের মানুষকে, যারা তার পায়ের পা ধোয়া জল খাইয়ে মানুষকে ভালো করে দিচ্ছে, মানুষকে ক্যান্সার ভালো করে দিচ্ছে ত্রিশূল ঠেকিয়ে, তো তাদেরকে নোবেলের জন্য সিলেক্ট করা উচিত, এবং সেই ঠাকুরটাকেও যাতে সরকারি, যেখানে ঠাকুর মানে সুন্দরভাবে যত্নে ঘেরাটোপের মধ্যে রাখা যায়, এবং সেখানে যাতে মানুষ সুন্দর শৃঙ্খলা পরায়ণ ভাবে মাঠের মধ্যে পড়ে থেকে সারাটা দিন ওই খিচুড়ি খাবার লোভে বসিয়ে রেখে, হ্যাঁ, সাইডে গোটাগত গার্ড নিয়ে গিয়ে, মানে বডিগার্ড নিয়ে গিয়ে, হাবলি কাবলিদের মতো বডিগার্ড, চিটিং বাজারে এরকম কারণ করে খান বডিগার্ড নিয়ে, আপনি বালতিয়াল গামলা নিয়ে দাঁড়িয়েছিল, খিচুড়ি বাজলেই বাড়ি যাবে, খেতে পেলো না। হবে। যাই হোক, এইসব হাবলি কাবলিরা যারা বলছেন মা ক্ষমা করো মা, আমি তোমাকে পেয়েছি মা, তো তাদেরকে বলবো যে প্লিজ দয়া করে একটুখানি সরকারের কাছে আবেদন আপনারাও রাখুন, কারণ ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে যায়, পশ্চিমবাংলা যেখানে পৌঁছে যাচ্ছে, সেখানে মানে কি বলবো, নিজেদের লজ্জা লাগছে, যে লোকের কাছে কি জবাব দেবো আমরা, হ্যাঁ। একজন লিখছে, দীপি, ধরিত্রী আমাকে চেনে, ইউএসএ তে থাকি, বাচ্চা সংসার সামলে ব্যাংকে জব করছি, আপনার সাথে স্ট্রিম লাইভে কথা বলেছিলাম। ওকে ওকে দীপি, থ্যাংক ইউ দীপি। শর্মিলা ম্যাম, আই এম incorporated for last 20 years and professional artist, yet I do my housework without any second thoughts, it's my daily life, nothing to be ashamed of. থ্যাংক ইউ শর্মিলা, থ্যাংক ইউ, একদম মানে কি বলবো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। শর্মিলা, আমাকে তুমি লিখেছিলে তুমি কলকাতায় এসেছিলে, আমার সাথে দেখা করতে চেয়েছিলে, কিন্তু রিয়েলি আমি কোনো উত্তরও দিতে পারিনি, কারণ আমি ভীষণ 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 ব্যস্ততার মধ্যে ছিলাম, তো যার জন্য ভেরি সরি। নেক্সট টাইম ডেফিনেটলি দেখা হয়ে যাবে একদিন না একদিন। সমস্ত নার্সিংহোম হসপিটালগুলো বন্ধ করে মঙ্গলাকেই বসিয়ে দেওয়া উচিত, কারণ আর কোনো হসপিটালের আমাদের দরকার নেই, আর কোনো নার্সিংহোম বসানোর দরকার নেই, বাচ্চার পা ভালো হয়ে আর জবা ফুল। হ্যাঁ, এবার থেকে জয় মঙ্গলা মায়ের জয় বলবে, আর মাঠের মধ্যে হামলে পড়বে খিচুড়ি খাবার নেশায়, আর মাকে বস্তা বস্তা সিমেন্ট কিনে দেবে, মন্দির বানিয়ে দেবে, আর কোনো নার্সিংহোমে যাবে না, যখনই রোগ হবে 3-4টে বেলপাতা খাবার জন্য, আর মঙ্গলার পা ধোয়া জল খাওয়ার জন্য ওই চিটিং বাজটার কাছে টাকা পয়সা নিয়ে হাজির হয়ে যাবে, একটা ত্রিশূল ছুঁয়ে দিলেই তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, তোমার বাচ্চার পা ভালো হয়ে যাবে, তোমার বাচ্চা দুধ খাওয়া শিখে যাবে, তোমার বাচ্চা চলতে শিখে যাবে, কথা বলতে শিখে যাবে, সব মায়ের জয় মায়ের জয় মায়ের জয়। দরকার নেই ভাষা মাঝে মাঝে শুনছি লাইভ মধুরিমা বেঙ্গলি ব্লগ, ভাষা মাঝে মাঝে লাইভ শুনছে, লাভ ইউ গাইস, লাভ ইউ। নবান্নতে জানাও, একটা মেডেল দিতে হবে মঙ্গলাকে, আর ডাক্তারগুলোকে নোবেল নোবেল নোবেলের জন্য সিলেক্ট করা দরকার আছে। আরে নোবেল দিয়ে কি হবে, নোবেল পুরস্কার দেওয়া হবে। হসপিটাল থেকে ডাক্তার হটাও, মঙ্গলাকে বাঁচাও। আর এই যে এত বড় বড় যে ল্যাব, সাইন্টিফিক ল্যাবস গুলো বানিয়েছে, এগুলোও তো শাটডাউন হয়ে যাবে, কি হবে বলুন তো ম্যাম? একদম।
এরপর এরপরে দরকার আছে মানুষের বুদ্ধি কোথায় থাকে, আমি তো সেটাই ভাবছি। এরপরে যেটা দরকার আছে সেটা হচ্ছে মঙ্গলার জন্য, মঙ্গলা পোড়ার জন্য একটা আলাদা একটা মন্দির বানিয়ে মঙ্গলাকে পুজো করতে হবে। তার কারণ সে এমন এটা এমন একদম কাজ ঠিক করে বলেছে দিদি যাচ্ছে, ভাই। হ্যাঁ এমন এমন কাজ করে যাচ্ছে সমাজে, যে কাজটার জন্য সমাজ মোটামুটি কোনো নার্সিং হোম রাখবে না, কোনো হসপিটালের দরকার পড়বে না। মঙ্গলা 4টে করে বেলপাতা জবা ফুল দিয়ে দেবে, মানুষ খেয়ে নেবে। আর একদম কৃষ্ণকলির নামটা তো ভুলেই যাবে মানুষ, কারণ কৃষ্ণকলিকে ওখান থেকে তুলে আনার দরকার আছে। কৃষ্ণকলি চলে গেলে মঙ্গলাই হয়ে যাবে আসল কৃষ্ণকালী, তার রূপ বেরিয়ে যাবে। এবং তার জামাই একটা গাড়ি কিনেছে কদিনে, ফুচকা বিক্রি করে কিনতে পারেনি। যে সারদা নারদার মতো চিটফান্ডে কাজ করে, কিন্তু নারদা বলছি সারদা রোজগালির মতো চিটফান্ড, আরো কয়েকটা চিটফান্ডে টাকা চুরি করার পর মঙ্গলা যেটা করতে পারেনি, মঙ্গলা এবার সেটা করতে পারবে। আরো গোটা কত গাড়ি কিনতে পারবে, আরো গোটা কত বাড়ি করছে, আরো গোটা কত জায়গা আর কিনেছে, চুরি আরো চুরি শাখা 2 জোড়া পড়েছে, আরো 5 জোড়া পড়বে। আরো 2 জোড়া দাদা পড়েছে, তুই জানিস না? 2 জোড়া পড়েছে বলছি একটা। ম্যাম, ম্যাম এরা বোধহয় ওইসব তোমার নিউজ কমেন্টটা জানে না পড়ো দিদি ভাই, যে তোমার কমেন্টটা পতঞ্জলি পড়ো। পতঞ্জলির কি অবস্থা হয়েছে। পতঞ্জলি কোম্পানি, তাদের তাদের কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলে। রুকো যারা তোমার কমেন্ট কি করেছে শোনো। করছে? মর্কটকে জবা ফুল খাওয়াতে হবে। কি বলো ধরিত্রী? ও মাই গড। কাজল চ্যাটার্জি লিখছে, শোনো আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, সে সাবান কাচে আর ঘর মোছে, আমি কিন্তু বাসন নিজে মাছি। কাজল চ্যাটার্জি লিখছেন, কত গৃহবধূরা এসে লিখছেন। আরো একটা খবর দিয়ে দিই ধরিত্রী সভাকে, আমাকে পরশুদিন রাত্রেবেলায় এক থানার বড়বাবুর স্ত্রী ফোন করে কমপ্লিমেন্ট দিয়েছে তোমাদেরকে, যে আপনার দুর্গা বাহিনীর কাজ দেখে আমরা সত্যি গর্বিত। আমার হাজবেন্ডরা যে কাজ পারেন না, অন্তরালে থেকে আপনার দুর্গা বাহিনী সেই কাজ করে যাচ্ছেন। সেই ঘাপটি থ্যাংক বাহিনীকে ইউ, বলছি, থ্যাংক সেই ইউ, যে ঘাপটি থ্যাংক ইউ, বাহিনীর বউরা স্ত্রীরা যারা দেখেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে লাইভে বললাম না, নাম বলতে পারবো না, থ্যাংক ইউ। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আমার লাইভ দেখেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জবা ফুল ঘোড়াকে পেয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। মরকট খাবি নাকি জবা ফুল? ঘোড়াকে পেয়ে কিন্তু যাবে, দিদি ভাই, গ্যারেন্টি আমার দিলাম। এখানে একটা প্রশ্ন আছে, যার নাকি বাচ্চা হয় না সেও জবা ফুল খেলে বাচ্চা হয়, কেন ঘোড়া যেতে না এখনো? দিদি ভাই বললে হবে না, এটা কিন্তু তোমার ঠিকই বলেছে। যদি মরকট মানে এটা খায়, তাহলে ঘোড়ার কাছে গেলে হয়ে যাবে। একদম বাজে কথা না, নো বাজে কথা। তোমাদের কেবল ওই এই ধরিত্রী মিষ্টি দিদার করে একটা মেমরি আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এটা আমাদের ভুল হয়ে গেল। এই যে তিলোত্তমা তো আমাদের মধ্যে আর নেই, ইস জবা ফুল যদি ছুঁয়ে দিতাম তাহলে তিলোত্তমা উঠে বলতে পারতো কে কে ওর সাথে এসব করেছে। কেন মঙ্গলা কিছু করলো না? মঙ্গলা ভগবান, সেই ভাবিনি তো এটা। ভগবান, ও ভগবান জেনেও কিছু করলো না কেন? ও না না, জানতে পারে কিন্তু সেটা তিলোত্তমার সাথে সেটা তো হয় না, সেটা তো হয় না, যেটা বললি ইংরাজি কথাবার্তা। কথাটা হচ্ছে যে যদি সেটাই হতো যে তিলোত্তমার আসামিদের খুঁজে পাওয়া যেত, কেননা মঙ্গলার ভেতরে মা প্রবেশ করে, সে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারে, তাহলে খুনিদের কেন ছেড়ে রেখে দিয়েছে এখনো, সেইগুলোকে কেন আটক করছে না মঙ্গলা? সেটা বলতে পারিস, সেটাই তো। কিন্তু তিলোত্তমাকে ধরিস না, কেননা এটা না, না, ইংরাজি আমি কথা সেটা হচ্ছে। বলছি না। তিলোত্তমা তো চলে গেছে, ও যাওয়ার আগে তো মঙ্গলা জানতে পেরেছিল যে ওকে শেষ হুম, কেন আটকালো না? এই যে লকডাউন হলো, করোনা হলো, 2000 মরতে ভগবান ওকে মালা পরাচ্ছে, পা ধোয়াচ্ছে, ও জানতে পারলো না করোনা হবে? ও কেন? ওকে ধরে নিয়ে আয়, কেন করোনা হচ্ছে? ওকে ধরে নিয়ে আয়, কান ধরে বলবো। সত্যি মানুষ অ্যাকচুয়ালি এটা বিষয়টা কি বলতো, মানুষ প্রচন্ড অসহায়। কারণ কোথাও একটু শুনে কয়েকশো, আমি তো দেখছি কয়েকশো ওই ইউটিউব চ্যানেলগুলো সব প্রমোট করছে মঙ্গলাকে, এবং যে যা পাচ্ছে চ্যানেলে নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। এই হয়েছে, এবং খুব সুন্দরভাবে আপনি কবার এসেছিলেন, কখন এসেছিলেন, কি পেয়েছেন, মানে এই যে জিনিসগুলো চলছে না, এতে করে যে মানে পশ্চিমবাংলার কোন লেভেলে কালচার নেমে গেছে। মানে পড়াশোনা এডুকেশন সমস্ত শেষ, শুধুমাত্র মঙ্গলার জবা ফুলেই সব লেখা আছে। মানে জবা ফুল খাও আর বাধুয়া জল খাও আর কৃষ্ণকালী মায়ের জয় বলো, তাহলেই সব সেরে যাচ্ছে। ধরিত্রী কি বলতো ধরিত্রী দি, আমি যাবো, হসপিটালগুলোতে, আমার পিএইচডির এন্ট্রেন্স আছে। একদম 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 আমি ঠিক বলো যাবো। ঠিক বলো। বাই 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 বাই, টাটা। তো যাই হোক, আমি আমাদের এই যে এটা কেন শুরু হয়েছে এরকম অধঃপতন, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ আজকে বড় অসহায়। তারা আজকে বুঝতে পারছে না কোন পথে গেলে সঠিক দিশা পাবে, এবং কোন জবা ফুল মরকট নাকে ফুল দেয় ঘোড়াকে। আচ্ছা, ইউএসএ থেকে হাউস হেল্প পাওয়া যাবে, কি বললো করতে হয় পেতে হলে? ইউএসএ নাকি হাউস হেল্প পেতে গেলে খরচা করতে হয়। ও না, এটা কেউ জানে না, বুঝলেন তো শ্রাবন্তী নন্দী, এটা কেউ জানে না, আপনি ভাগ্যে জানালেন এখানে। একদম গামলা স্টোরি, একদম গামলা স্টোরি, একদম 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 গামলা স্টোরি, ওই যেটা সোনিকা বলে গেল, একদম একদম সোনিকা যেটা বলে গেল। তাই আমি বলবো যে কোনো চিন্তা করার কিছু নেই, সন্দীপদের মতো আমাদের মতো দিদি ভাইরা তার সকলে তার পাশে আছে। প্লিজ দয়া করে যারা সন্দীপকে ভালোবাসেন, তার ওই মিথ্যা মামলাগুলো যেমন আছে, তাই তার ছেলেটিকে বড় করার জন্য তার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, তাকে দেখবেন, লক্ষ্য রাখবেন কেমন ব্লগ দিচ্ছে, কিষান কেমন বড় হচ্ছে। সাথে সাথে এই যে সমাজে যারা আমার দুর্গা বাহিনী যারা কাজ করছে, এই যে সীমা ধরিত্রী, অর্পিতা পিমনি, এরাও যে কাজ করছে, এদেরগুলো লক্ষ্য রাখবেন। সাথে আমার প্রত্যেকটা মেয়ে যারা পজিটিভ ভিডিও নামাচ্ছে, তাদের প্রত্যেকের কাছেই বলবো, তাদের প্রত্যেকের চ্যানেল ভিজিট করুন, দেখুন তারা কি করছে। কিন্তু সত্যি তাই, ওয়াইটিতে আস্তে 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 গালিগুলো যে জায়গা কমে যাচ্ছে। সবাই অন্তত খালি একটাই আছে, যে হচ্ছে জবা ফুল এখন হরলিক্সের মতো কাজ করছে।
একটু জবা ফুল দাও না, চেটে চেটে খাই। একদম শর্মিলা, একদম জবা ফুল দাও, চেটে চেটে খাই। ভয় আর ডেট বলছে না, ত্রিশূল ধরবে, ভয় আর ডেট বলছে না মঙ্গলা, দেখছে বললেই তো তুমি আবার। না না, ওর সময়টাও তো বলছে না, ডেটটা তো ছাড়, কোনো ব্যাপার নেই, কিন্তু ও যে কোন সময়ে যাচ্ছে, হুট করে যাচ্ছে আর হুট করে পালিয়ে আসছে, বুঝতে পারলি? যতদূর এটাই হয়ে গেছে। মঙ্গলবার দিন ত্রিশূল ধরবে, যতদূর সম্ভব ও মঙ্গলবারে ত্রিশূল ধরবে। এখন কিছু বলবো না, কোনো কথা বলা যাবে না। তোমরা তোমরা লক্ষ্য রাখো, আমাদের কাজ আমরা করে যাচ্ছি, ঠিক আছে? তোমরা লক্ষ্য রাখো, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। ওই যে সুন্দর একটা বলেছে না শর্মিলা, এখন হচ্ছে জবা ফুল হচ্ছে হরলিক্সের মধ্যে একটু দাও না, চেতে চেতে খাই করেছে। তাহলে তোমরা মর্কটকেও একটু জবা ফুল অফার করো, মঙ্গলার জবা ফুল কাজে দেয়। দিদিভাই কমিউনিটি পোস্ট দেবে কিন্তু, ও দিদিভাই কমিউনিটি পোস্টের জন্য তুমি অপেক্ষা করো, এই লাইভে বসে বসে দেখতে পাবে। এই যাও যাও গিয়ে মর্কটের কমিউনিটি পোস্টটা একটু দেখে আসো তো। মঙ্গল বল যে মঙ্গলা দুটো জবা ফুল দাও, চেটে চেটে খাই, Oh my ঘোড়া God. বাচ্চা পায়দা করি। যাই হোক, মানে হাসতে হাসতে আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো। এবার না, আমি সবাইকে একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। আমার কিছু জিনিস সন্দীপের উপরে খুব খারাপ লেগেছে, কারণ সন্দীপ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক কিছুই বলতে পারে দিদি ভাই, তাদের কন্টেন্ট। আমরা কিন্তু পুরোনো জিনিসও কিন্তু জিনিসগুলোকে তুলে নিয়ে আসি, কেননা সেই টাইমে সত্যি বলতে আমাদের কাছে বগদাদা অনেক কিছু বলেছিল, অনেক কিছু, তুমি যেটা তোমার কাছেও আছে রেকর্ডিং গুলো, এবং সবাইকে শুনিয়েছো যে সেভাবে চক্রান্ত করছিল সন্দীপকে ফাঁসানোর জন্য, এবং সেটা কে করছিল, তার নিজের দিদি করছিল, এবং কার সঙ্গে না, তো ভাঙা টিনের সঙ্গে যুক্ত হয়ে করছিল। তো সেই সময় বগদাদা বলছিল আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো, কতটাই কজন এনজিও কাজ করতে পারে এক জায়গায়, এই কথাটা বলেছিল। আমি এইটার জন্য আমার সন্দীপকে একটু খারাপ লেগেছে, যেটা বলছে যে ও বলছে যে তুমি মেয়ের রাগ ছেলের ওপরে ঝাড়ো, ছেলের রাগ মেয়ের ওপরে ঝাড়ো, এই কথাটা পার্সোনাল জিনিসগুলো এগুলো না বললেও চলতো সন্দীপের, যেগুলো বলেছে আমার খুব খারাপ লেগেছে। যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর অনেক কিছু তুলে নিয়েছে আর তাদেরকে ভিডিও করাটা আমাদের শোভা পায়, কিন্তু সেটা যদি পার্সোনালি দিদি হিসাবে যদি একটা উত্তর দিবি। রিনা সিনহা এসছেন, সেন্সিটিভ ইস্যু লাইক বাচ্চা না হওয়ার নিয়ে পাবলিকলি কাউকে ইনসাল্ট করছেন, হোস্ট ম্যাডাম টেক কেয়ার প্লিজ। এবার আমি বলি, আপনার ইয়ে বোন কোথায় গেল গো? আপনার নিজের বোন কোথায় গেল? তাকে খুঁজে নিয়ে আসুন। সে তো পালিয়ে গেছে ওয়াইটি ছেড়ে। তাকে খুঁজে নিয়ে আসুন, তার উত্তর দেবো আপনার। অ্যাকচুয়ালি সন্দীপ মাস্ট বি টায়ার্ড অফ নেগেটিভ ইভেন ইট ওয়াজ মেড ফর দিস ওয়েলফেয়ার, হি ইজ এ গ্রোন আপ ম্যান। একদম ঠিক তাই, দেখো এখানে লিখে দিয়েছে সাগরিকা, ফেড আপ হয়ে গেছে সন্দীপ, জানো তো? সন্দীপ আর নিতে আচ্ছা পারছে না দাঁড়াও দিদি ভাই, ওই মহিলাটা যেটা রিনা সিনহা বলেছে, তাহলে আমাদের এই যে মামুনি যে হচ্ছে মামুনি আছে, তাকেও কিন্তু অনেক বাজে কথা বলা হয়েছে এই বাচ্চা না হওয়ার কারণে, মামুনের মনে থাকে, মামুনের মনের কথা। তাকে অনেক বাজে কথা বলা হয়েছে বারবার। অনেক বাজে কথা বলা হয়েছে যে তোর কোনোদিনও হবে না, এবং একটা পুরুষ মানুষ যেভাবে ওকে মানে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করেছে। দিনের পর দিন একটা কথা বারবার বলছে, কুত্তা, মানে সারমেয় বলছে, কুকুর, মানে সারমেয় যে কুকুর, এটা এটা তো সবাই জানে। এটাই বলছে আমাদেরকে। হ্যাঁ, আমি বলি সারাক্ষণ সারমেয় কথাটা যে বলছে, মানে কুত্তা বা কুত্তা কুত্তি যেটাই বলুক না কেন, কুত্তা, হ্যাঁ। একটা ছেলে কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত মেয়েদেরকে কুত্তা বলে যাচ্ছে, তো তাকে যে মরকট বলা হবে সে তো জানা কথাই, সে তো নিজেকে নিতে পারছে না, তাই জন্য সে লোককে বলে যাচ্ছে কুত্তা কুত্তি। যাই হোক, তার ওই পশু সম্পর্কে তার এক্সপিরিয়েন্স বেশি আছে, সে হয়তো ওই সমস্ত নিয়ে থাকতে ভালোবাসে, তার বাড়িতে ওই কালচার, তাকে হয়তো ওই নামই হয়তো বাড়িতে ডাকে। আমরা ওয়াইটিতে তাকে অনেকে তারা মরকট ওর বউকেও মনে হয় কুকুর বলেই ডাকে, তাই অন্যদের মেয়েদেরকেও কুকুর বলে। ওর মাকেও মনে হয় কুকুর খেতে দে, মনে হয় ওর মাকেও কুকুর বলে। হ্যাঁ, সৌগত পাল বলবে, সীমাও বলবে, সীমাও ভালো বক্তা। সীমাদিকেও তুমি রিকোয়েস্ট করেছো যেন মঙ্গলা নিয়ে বলে, ডেফিনেটলি বলবে, এবং এই প্রচার তো ডেফিনেটলি চলতে থাকবে। তার সাথে সাথে আরো একটা জিনিস বলে রাখি, আরো একটা নতুন কন্টেন্ট বাজারে আসতে চলেছে। আরো অনেক সেবিকারা যারা এর পেছনে ভাবছে বোধহয় আমরা খেলছি, তো তাদেরকে বলে রাখি, তাদেরকেও জানি রাখি, ওই ভর করার নাটক আর আমার অমুকের অমুক ভালো হয়ে গেছে তারটাও নজরে আছে, বুঝলি? তুই মঙ্গলাকে গালি দিচ্ছিস, ভাবিস না যে তুই আমাদের র্যাডারে নেই, তুইও আমাদের র্যাডারে আছিস, ঠিক আছে? ওয়েট কর, র্যাডারে যখন এসেছো তখন একদম গুছিয়ে গুছিয়ে খেলতে থাকবো আর গুছিয়ে গুছিয়ে এগোতে থাকবো। আর এই প্রচার সোশ্যাল মিডিয়ায় চলবে। তো যত চিটিংবাজি জালিয়াতির ব্যবসা করছো বন্ধ করো, কারণ সামনে আগে আহে বিএনএসএস। এই যে চিটিংবাজি কারবার শুরু করেছো, যদি দেখা যায় একটা মানুষ আবার মরে গেছে তোমার ওই বিধানের চোটে, যেমনি ওই শিব দামের ওই সৌরভ জেল খেটে এসেছিল, তোমারও জেলটা পাওনা হবে, ঠিক আছে? জলদি। ওই হাবলি কাবলি যেমন জেল খেটে এসছে, ওই ঠিক জেলটাই পাওনা হবে। ওই হাবলি কাবলি যেমন আইন হাতে তুলে নিয়ে জেল খেটে এসছে, জেল খাটা আসামি, ঠিক ওই সমাজসেবক সেবিকারাও ঠিক এইরকম জেল খাটা আসামি হয়েই ঘুরে বেড়াবে, কারণ আইন ভাঙলে তাদের শাস্তি ঠিক এইভাবেই হবে, বুঝেছো? তো জেলটা খাটার আগে এখন থেকে সুস্থ স্বাভাবিক হয়ে যাও। ওই জবা ফুল আর পদ্মার টাকার নেশায় মানুষকে ভুল পথ পরিচালিত করো না, ঠিক আছে? তোমাকে তো দিদি ভাই, তোমাকে তো জবা ফুল খাওয়া মঙ্গলা তেল মারছিল। দিদি ভাই আপনি খুব ভালো, তো ভালো বলুক আর তোমাকে দুটো জবা ফুল খাওয়াবে। ম্যাডাম আমরা বলিনি মরকট ঘোড়াকে। আচ্ছা, মোনালিসা চ্যাটার্জি, সমাধি তুমি দুর্গাপুরে থাকো, বৃষ্টি প্রীতমের বিষয়টা কি হচ্ছে একটু বলো প্লিজ। না, একটা প্লিজ এই তো আমার পেছনেই থাকে।
কোনো কাউকে নিয়ে বলার কোনো দরকার নেই, কোনো বলার দরকার নেই। ওই সমস্ত কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো রকম কোনো কেচ্ছা কাহিনী এখানে চলবে না। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে সোমা ধরিত্রী ধরিত্রী সেদিন কেমন আমাদের মানবাধিকার দিবস পালন করেছো সেটা বলো। দারুণ দারুণ দিদিভাই, দারুণ হেভি এনজয় দারুণ হয়েছে না? হয়েছে, দারুণ আমার দারুণ প্রোগ্রাম হয়েছিল। আমার দুর্গা বাহিনীর সাথে সাথে তারা আমার সংগঠনের মেম্বার হয়ে গেছে। আমার দুর্গা বাহিনী আমার নিজস্ব সংগঠনের মেম্বারশিপ নিয়ে নিয়েছে, মানে এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাথে তারাও যুক্ত হয়ে গেছে এবং তারাও সমাজে যখন তখন পারবে যেখানে সেখানে ক্যামেরা খুলে তারা কাজ করবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো সুতরাং আমার সীমা ধরিত্রী, অর্পিতা, পিমনি থেকে শুরু করে আপ টু যারা দীপ্তি, সীমা, তারপর এদিক থেকে কি যেন নাম সব ভুলে যাচ্ছি, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, দেবশ্রী টুকিটাকি। আচ্ছা, গীতা টুনির বাসা আমায় হাজার গাল দিলেও গীতা টুনির বাসা তাকেও দেখবেন। দিদিভাই ইত্যাদি নাম নিও না, চ্যানেলের নাম নিও না দিদিভাই, না, না, ফালতু না, প্রমোশন করে দিচ্ছ। কেননা আচ্ছা। যেই মহিলা নিজের বাবাকে সম্মান করতে পারে না উনি, তাহলে তোমাকে কি সম্মান করবে এবং আদার্সদের কি সম্মান করবে? ও এককালে অনেক আমাদের সঙ্গে পার্ট টু পার্ট ভিডিও নামিয়েছে, অথচ সেইগুলো ভুলে গেছে দিদিভাই, সেগুলো ও ভুলে গেছে। কিন্তু অথচ আমাদেরকে এসে এখন আমাদেরকে বলছে সেই টাইমে আমি পারিনি, কিন্তু ও পার্ট টু পার্ট ভিডিও নামিয়েছে। জানি না, আমি সেগুলো দেখিনি, কিন্তু আমার কথা হচ্ছে তিনি খুব তুরন্ত রিয়াক্ট করেন, যার জন্য তাকে আমাকে বলতে আসতে হয়েছিল। আগের দিনে কিছু কথা তাকে বলেছি এবং আমি বলছি আমার মধ্যে কোনো রাগ নেই, তার মধ্যে রাগ থাকলেও থাকতে পারে, তো তবুও আমি তাকে বলবো যে ডেফিনেটলি দেখবেন। আর তাছাড়াও রয়েছে পায়েল, তারপরে রয়েছে দোলা, ওয়ার্ল্ড অফ দোলা। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে তোমাকে বলতে পারে না, একজন তোমাকে বলছে এখান থেকে ফুটতে, ওর অধিকারটা কে দিয়েছে? অপরিতা মজুমদার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেউ প্লিজ, এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু। টুকু জবা লেলো বাচ্চা দে দো। এই টুকু দাসটা খুব বদমাস তো, কি সব কমেন্ট করছে, আমার নজরটা ওইদিকে চলে যাচ্ছে। মঙ্গলা কি ভেবেছে বলতো, আমাকে তোমাকে ধরিত্রীকে কি ভেবেছে বলতো, যে ও যেমন ইউটিউব করে ওই রকমই হয়তো আমরাও চেঁচাচ্ছি, যে ওর যে কি হাল করবে সঙ্গীতা চক্রবর্তী সেটা ও ভুলে গেছে। ও আমাকে অভিশাপ দিচ্ছে, मेरा साया साथ हो तू जहां जहां चलेगा। मैम पायल হিট স্টোরি ম্যাম আমার নিউ ক্রিয়েটর ব্লগ বানায়, পারলে একটু সাপোর্ট করবেন। ডেফিনেটলি পায়েল করে দেবো, আমাকে পিন করে রেখো, আমি করে দেবো ডেফিনেটলি। পায়েলকেও সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। শর্মিষ্ঠ মুখার্জি দিদি কম্বলের কভার পড়াতে যুদ্ধ করছি আর তার মধ্যে লাইক দেখছি। এ বাবা, শর্মিষ্ঠ মুখার্জি বলছে কম্বলের কভার পড়াতে পড়াতে যুদ্ধ করছি, তার মধ্যেও দিদি আপনার লাইক দেখছি। লাভ ইউ গাইস, লাইক করো প্লিজ, লাইক এন্ড সাবস্ক্রাইব মি। গুড নাইট। নতুন মা দেখা দিয়েছে, আবার সোশ্যাল মিডিয়াতে নতুন মা দেখা দিয়েছে। কিছুদিন আগে আবার কুত্তা চার পায়ে হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কুত্তার মতো, হ্যাঁ দিদি ভাই। তারপর আবার নিজে আবার তিলক কেটে বলছে আমি জয় কালী। হ্যাঁ, রাতারাতি সব ঠাকুর পেয়ে যাচ্ছে, রাতারাতি ঠাকুর জয় কালী। হায় রে কপাল, আজকে সবাই তিলক কেটে নিয়ে, আমরা তিলক কেটে নিয়ে বলবো জয় দুর্গা মা কি জয়। এই তো আমি নিয়ে নিয়েছি, আজকে আমিও নিয়ে নিয়েছি। আপনার সোমা মা কালকে ধরিত্রী মা হবে এবার। জবা ফুল ভাড়া করে দিলাম, আমার একটু শর্মিলা বলেছে জবা ফুল পুরো হরলিক্সের মতো বিক্রি হচ্ছে, চেটে চেটে খাই, জবা ফুল চেটে চেটে খাই। আমি অপরাজিতা ফুল খাবো, আমি নীলকণ্ঠ ফুল দেবো, কারণ অপরাজিতা ফুল মা দুর্গার পুজো দেবো। অপরাজিতা খাও, দুটো করে অপরাজিতা খাও। এখানে পৌলমী পাল লিখেছে জবা ফুল কি कीमत आप क्या जानो संगीता दीदी भाई। মা গো মা তো কমেন্টে Oh my যাচ্ছে তাই করছে। oh my goodness, एक जवा फूल की कीमत आप क्या जानो संगीता दीदी भाई। জয় তারা মা, জয় মা, জয় তারা, জয় তারা, জয় তারা। আর আমি আর হাসতে পারছি না সিরিয়াসলি, আজ প্রচন্ড এই গীতা টুনির ভাষা মুখটা দেখে একটু, এই তো গীতা দিয়েছে কাছে কিছু বলবে বুঝলে তো, এটা ঝগড়াই করবে হয়তো আজকে। ব্যাস, বলুন। আমি তো দেখতে পাচ্ছি না আমাকে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি দারুণ দেখতে পাচ্ছি, শীতের ঠান্ডাতে ভালোই দেখা যাচ্ছে, সব না, শোনা না, যাচ্ছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ও সবাইকে দেখা যাচ্ছে, ও দেখা যাবে না, আমরা আপনার দেখতে মধ্যে পাচ্ছি, কোনো- তুমি স্ট্যান্ড হয়ে একটু কথা বলো, আমরা দেখতে পাচ্ছি আন্টি। আমি তো তোমাদের দেখবো, সেটা কি করে হবে? যা ওটা একটু বাবা, ডিস্টার্ব হচ্ছে, ওটা আমারও প্রথম দিন হয়েছিল, দেখা যাচ্ছিল না কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল, তো আজকে একটু ডিস্টার্ব হবে। এখানে আকাশের দুনিয়া লিখেছে, আকাশের দুনিয়া দিদি ভাই আপনার লাইভটা খুব ভালো লাগলো, বেশ হ্যাঁ, ইন্টারেস্টিং, এবার থ্যাংক ইউ। হ্যাঁ বলো ম্যাডাম, আমি এখানে একটা কথা বলবো, ধরিত্রীর একটা ভুল ভাঙাবো আমি। হ্যাঁ, ধরিত্রী বারবার বলে যে আমি নাকি আমার বাবাকে অপমান করেছি। ও কি প্রমাণটা আছে ওর কাছে? আমি আমার বাবা হচ্ছে একজন টিচার। আমি সেটা বলিনি, বাবাকে সম্মান আমি বলেছি তোমার বাবাকেই তুমি সম্মান করতে পারো না। কেন? কি দেখে তুমি এটা বলো আমাকে? কেন? তুমি তো নিজেই বলেছো তুমি তোমার বাবাকে স্যালুট করিয়েছো।
না না তোমার এটা ভুল, তুমি ভুল শুনেছো। না, তুমি নিজের ভিডিওতেই বলেছিলে না, 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 তুমি তোমার আমি বাবাকে বলছি স্যালুট শোনো। করিয়েছো। না 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 তুমি সেই ভিডিওটা তাহলে তোমার কমিউনিটিতে দাও। এখন আমি তোমার ওই সবাই 3 দেখো। বছর আগেকার ভিডিও আমি না আন্টি না খুঁজে এবার দেখতে পারবো না। আমি তোমার ভুল ভাঙাচ্ছিস, আমাকে একটু 2 মিনিট সময় একটু দিতে শুনে হবে। নাও ধরিত্রী, একটু শুনে নাও কি বলেছিল, হ্যাঁ, একটু কথা শুনে বলে হচ্ছে বলে সেই বলে দিন। সেই ভিডিওটায় আমি বলেছিলাম যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমার বাবা সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আর আমি সৌভাগ্যবশত সেখানে ম্যানেজিং কমিটির সেক্রেটারি হয়ে যেদিন প্রথম ঢুকি, যারা আমার থেকে জুনিয়র টিচার তারা সেদিন সেক্রেটারি ঢুকেছে ম্যাডাম বলে উঠে দাঁড়িয়েছিল। কিন্তু আমি তার আগে হাত তুলে বলে দিয়েছি আমি এই স্কুলের টিচার, আমার বাবা এখানে আছে এবং আমার হেডমাস্টার মশাই, আমার মাস্টার মশাই। আপনারা কেউ আমাকে সেক্রেটারি ম্যাডাম বলবেন না, আমাকে যারা ছোট আছেন গীতাদি আর আমার টিচাররা আমাকে নাম ধরে রাখবে। এইটা ছিল আমার পয়েন্ট সেদিন। আমার বাবা বাড়ি এসে গর্ব করে বলেছিল যে আমি সত্যিই আজকে আমার মেয়ের মানে যে এই যে একটা পদোন্নতি এর জন্য আমি সত্যিই স্যালুট জানাই আমার শিক্ষাকে, যেটা আমার মেয়ে নিয়েছে। এইটা ছিল সে ভিডিওর বক্তব্য। তুমি সেটাকে উল্টো করে ধরে প্রথম দিন আন্টি থেকেই বলে তুমি যাচ্ছ। এইভাবে বলেছিলে যে না, আমার না, 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 হ্যাঁ না। এই কথাটাই তুমি বলেছিলে। সেই ভিডিওটা আছে দেখে নাও তুমি। আমার বাবা আমার গর্ব, আমার আইডল হচ্ছে আমার বাবা। আমার বাবা যদি আমি ঘরে চেয়ারে বসে পড়ি, আমার মা শিখিয়েছিলেন যে বাবা যখন ঘরে যাবে চেয়ার থেকে উঠে বাবাকে চেয়ারটা দিবা। আমরা বাবার চটি পর্যন্ত পড়তাম না, বাবার গামছা ব্যবহার করি না। এখন আমার বাবা আচ্ছা বেঁচে আছে। গীতাদি, অবশ্যই আমার মারা ধুতি পর্যন্ত আমরা গীতাদি করি না আমি গো। আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি আমি কিছুদিন আগে একটা দেখতে ভিডিও আমাকে দেখো, করেছিলেন, আমি তোমাকে আপনাকে দেখতে হবে না, আপনি শুনলেই যথেষ্ট এবং আপনার কথাটা আমরা শুনলেও যথেষ্ট। আপনাকে যে কথাটা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনি একটা ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওতে বলেছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী এখানে এসেছে কেন এবং এসে যে ওয়াইটিতে উনি আগুন ধরিয়ে গেছেন এবং ওনার কাছে আইনি কোনো কাগজ আছে কিনা, আপনি উত্তর দিলেন কেন বলেছিলেন? আমি আমি বলেছিলাম সেদিন যে সঙ্গীতা ম্যাডাম সঞ্জয়কে তুলেছিল এবং সবাইকে নামিয়ে দিয়েছিল। এটা আমার খুব খারাপ লেগেছিল যে তাদের কথা আপনি কেন কি সামনে আপনি শোনা হলো না। আপনি কি সেদিনকে শুনেননি? সঞ্জয় কিন্তু এই আবেদনটা করেছিল যে 1:1 সে কথা বলবে, মানে সে শুধুমাত্র না, কেন সঙ্গীতার সাথে কথা 1:1 বলবে, কেন কারোর কথা সাথে হবে? কথা বলবে না। তারপরেও আপনি এই ধরনের এলিগেশন কেন দিয়েছেন ওনার উপরে? আমি আপনি কি শুনেন, করলেন? আমি এখানে একটু রিঙ্কুকে থামাবো, এখানে একটু রিঙ্কুকে থামাবো। এই অভিমানটা শুধু গীতাদির হয়েছে তা নয়, এই অভিমানটা কিন্তু আমার প্রতি আরসেরও হয়েছিল, এই অভিমানটা দীপ্তিদিরও হয়েছিল, এই অভিমানটা সীমারও হয়েছিল। এটা মিথ্যা কথা নয় রিঙ্কু, এটা তুমি রাগ করলে হবে না। এই রাগটা কিন্তু অনেকের আমার উপর হয়েছে, কেন আমি ওদেরকে শুনেছি। কিন্তু আমি একটা জিনিস আজকে টুনিদিকে বলবো, সেটা হচ্ছে টুনিদি আপনি আমার কথা, আপনি অনেক সিনিয়র মানুষ, আপনি একটা কথা জায়গা থেকে একদম সঠিক যে আমি কোনো আইনি কাজ করতে আসিনি বা আমার কোনো অধিকার নেই। আমি সন্দীপের কেসটা হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাকে যা যা পজিটিভ নেগেটিভ সেটা আমাকে সকলের সামনে তুলে ধরতে হবে এবং ডেট ওয়াইজ এটা কি হচ্ছে এবং মামলাটা কোন পথে ঘুরছে তার জন্য বহু ভিউয়ার্সরাও কিন্তু অপেক্ষা করে থাকে শোনার জন্য, যার জন্য আমাকে এসে বলতে হচ্ছে আপডেটে। কিন্তু একটা কথা সত্যি কথা যেটা আপনি আমায় বলেছেন এটা একদম বাস্তব, এটা রিঙ্কুরা হয়তো রাগ করতে পারে যে সত্যি তাই আমার ক্রিটিসিজম করার কোনো জায়গা নেই যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ক্রিটিসাইজ করবো, এটা আমার করা উচিত নয়। কিন্তু একটা বাস্তব ঘটনা, যদি তারা কোনো ক্রিমিনাল অফেন্স করে অর্থাৎ যদি সত্যিই সে দোষ করে তাহলে তার শাস্তি নিশ্চিত করা। সেক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনি অন্তত ভিতরে থেকে খুব ভালো করে জানেন, সোমনাথ মন্দিরার কেসটা, যেটা নিয়ে আমি আপনাকে বলতাম। আপনি গোপনে মন্দিরাকে বুদ্ধি দিয়েছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী তোমাকে দিয়ে পয়সা খরচা করাবে এবং তোমাকে দিয়ে কেসগুলো করিয়ে একের পর এক কেস করিয়ে তোমাকে লুটবে, যে কথাগুলো কিন্তু আমি কখনোই কিন্তু কারো জনসমক্ষে আনিনি। এর এটা পিছনে আপনি কিন্তু প্রমাণ একদম। ম্যাডাম এটা এই এলিগেশনটা প্রমাণ করতে হবে আপনাকে। মন্দিরা এসে বলবে যে হ্যাঁ আমি তাকে বলেছি। না কেন বলছি আমি বলি কেন বলছি এই কথাটা। আমি অ্যালিগেশন না, আমি এটা আপনাকে জানতে চাইছি, আজকে আপনি এটা ক্লিয়ার করবেন। এবং এর পিছনে আপনি নাকি ষড়যন্ত্র করে বলেছিলেন, কাউকে বলেছিলেন, মানে সোমনাথ মন্দিরাকে বুঝিয়েছিলেন যে সঙ্গীতা চক্রবর্তী তোমার প্রচন্ড ক্ষতি করে দেবে, যার কাছ থেকে তুমি সরে এসো, কারণ দুঃখেনও নাকি এই কথা বলছে, তার মানে একদম সত্যি কথা। এটা কি আমি আপনার কাছে আজকে জানতে চাইছি, এটা কি সত্যি আপনি বলেছিলেন? এবার আমি বলছি এর একমাত্র সাক্ষী দিতে পারে সোমনাথ মন্দিরা। কারণ যখন একদম একটু শুনতে হবে তাহলে, যখন আপনার কাছে প্রথম যাবে তখন আমাকে সোমনাথ ফোন করে জিজ্ঞেস করেছিল আন্টি এবং সঙ্গীতা ম্যাডামের কাছে এই কেসটা আমি হ্যান্ড ওভার করবো। আমি বলছি দেখো সেটা একান্ত তোমাদের ব্যাপার, এটা তোমাদের ব্যাপার, আমি তোমাকে যেতেও বলবো না, আবার অর্ধেক পথে গিয়ে ফিরে এসে অন্য কিছু বলো সেটাও আমি মানবো না। অত নিজের ইচ্ছায় যাবে, নিজের ইচ্ছায় কেস লড়বে, এখানে আমি কিন্তু কিছু কথা বলবো না। আবার যখন আপনার কাছ থেকে কেসটা ওরা তুলে নেবে তখন কিন্তু আমাকে জানায়নি, পরে আমাকে জানিয়ে বলছে আমরা ওনার কাছে সরে এসেছি। আমি বলছি দেখো এই ব্যাপারটা আমি ঢুকবো না। যদি সোমনাথ মন্দিরা এসে বলতে পারে যে আমি তাদের এই ব্যাপারে কিছু বুঝিয়েছি, তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করে কিন্তু বলছি। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, এই ব্যাপারটা আপনি অ্যাজ এ নর্মাল ভিউয়ার হিসাবে ওপিনিয়নটা দিন। যেভাবে মন্দিরা সোমনাথকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, হয়তো আমি চালটা একটু ঘুরিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি বলুন তো এই এত বড় রিলিফটা কি তারা পেতো অন্য কোথাও গেলে? দেখুন এই ব্যাপারটায় আমি কোনো কথা বলবো না। কেন জানেন তো? এই ব্যাপারটা পুরো সীমার আপনি হ্যান্ডেল না করেছেন। আন্টি, আমি এর মধ্যে আন্টি তোমাকে বলতেই হবে, কেননা এই জায়গাটাই আপনি এই যে মন্দিরা এবং সোমনাথ বলবেন না, তাহলে আপনি মুখে আঙুল দিয়ে থাকুন, সোমনাথ এবং মন্দিরা আপনি অ্যান্সারটা দেবেন না, এটা কি করে হয়? না, না, আমি সোমনাথ এবং বলতে- মন্দিরা যেভাবে ঘুল খাচ্ছিল, দিনের পর দিন ফুটফুট করে মরছিল ওরা। আমাকে বলতে দাও। সোমনাথ কেন বলবে মন্দিরা না? তুমি ক্লিয়ার করো। না আমি ক্লিয়ার করছি তো। সোমনাথ মন্দিরা সঙ্গীতা ম্যাডামের কাছে গেছে এই নিয়ে কোনোদিন সোমনাথ মন্দিরার সঙ্গে আমার কোনো ব্যাপারে কোনো কথা হয়নি। কিন্তু হ্যাঁ,
ওদের যে ছিঁড়ে খাচ্ছিল এ ব্যাপারে আমি 100% সহমত এবং তার বিরোধিতা আমিও করেছি। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, একটা কথা। সেদিন তুমি দিদিভাইকে বলতে বলতে তুমি যে আমাকে আর ধরিত্রীকে অপমান করলে, দিদিভাই আমাদেরকে নিয়ে চলছে, তুমি কিন্তু ওখানে রীতিমতো অপমান করেছো। না এটা কি না তোমার feel হচ্ছে? শোনো সোমা, আমি একটা কথাই বলছি যে সঙ্গীতা ম্যাডাম ওয়াইটিতে দুর্গা বাহিনী তৈরি করে যে নোংরা নষ্ট করতে আসে, কিন্তু তাদের দুর্গা বাহিনীর কেউ কেউ এখনো আন্টি গালিগালাজ আন্টি করছে। তোমার এইটা বন্ধ ভিডিওটা, করো। না না আমি বলবো প্লিজ আন্টি, তোমার ভিডিওটা তুমি একবার শুধু মন খুলে শুনবে, সেইখানে তোমার কতটা ক্ষোভ জন্মিয়েছিল তুমি দিদিভাইয়ের প্রতি, সেই ক্ষোভটা তুমি উগলে দিয়েছো। আমি বলছি তুমি একবার প্লিজ আন্টি, তুমি একবার হেডফোন দিয়ে কানে শুনবে জিনিসটা, তুমি কতটা ক্ষোভ ধরিত্রী, ছিল তোমার এবার মনে। আমাকে আরেকটা কথা বলতে আমি দাও। সেদিন 3 বার আমি দেখেছি তোমার লাইভে ভিডিওটা, 3 বার দেখেছি, 3 বার দেখেছি ভিডিওটার মধ্যে। তুমি একবার দেখো দিদি। আমাকে খিস্তিবাজ বলেছো আন্টি, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি খিস্তিবাজ আমি নিজেও বলি, অ্যাকসেপ্ট করি। আমি যদি তুমি বলছো এদের সঙ্গে কি করে দিদিভাই মিশলো, এই যে অপমান আমাকে এবং সোমাকে, ঠিক আছে, আমাকে এবং সোমাকে তুমি এই কথাটা বললে। আচ্ছা এই খিস্তিবাজকে আজকে থেকে দেখছো না তুমি আন্টি, তুমি আজকে দেখছো না, এই খিস্তিবাজ শোনো, অনেক শোনো, দিন ধরে আছে। আমি একটা কথা বলি। দিনের দেখো পর দিন আমাদের ধরিত্রীকে যেভাবে কাটাছেড়া করা হয়েছিল, সেই সময় কাউকে সাপোর্টে পাইনি। আমি যে সময় ওই সময় যা একা ফেস করেছি, সেই সময় তো কই আন্টি হিসেবে একবার পাশে দাঁড়াওনি, না আমাদেরকে আমি ছিঁড়ে আমি ফেলে দাঁড়াবো না দিয়েছো। তো। সেই সময় তো তোমরা সীমাকে টার্গেট করেছিলে, আমি তো সীমাকে সাপোর্ট করেছিলাম। আমি কেন কেন তোমাদের পাশে আমি দাঁড়াবো? তোমার কথা শুনে, শোনো আন্টি শোনো, আমি তোমার কথা শুনে তুমি যেটা বলেছো যে আমি ওকে নিয়ে ইনকাম করছি, কিন্তু সেটা না, আমি তোমার কথা শুনে কিন্তু তখন আমি একটাও ভিডিও করিনি সীমাদিকে নিয়ে। কিন্তু তুমি এই গত 3 দিন না 4 না দিন আমি আগে, এক সপ্তাহ আমি হয়ে গেল মনে তোমাদের হয়, নিয়ে তুমি কন্টিনিউ দিদিভাইকে করিনি। একটা যেভাবে দুটো ভিডিও বলেছো করেছি। যে আপনি বেরিয়ে একটা যান, দুটো ছোট ইউটিউব থেকে ধরিত্রী, চ্যানেল উড়িয়ে দিয়ে চলে যান, এই যে কথাগুলো এটা আমাদের খুব খারাপ খারাপ লেগেছে, লেগেছে। আমাদেরকে খিস্তিবাজ বলেছো ঠিক আছে, কিন্তু তুমি এটা কেন বললে বেরিয়ে যান? তুমি একবার ভালো করে ওই জায়গাটা দেখো তো, ওটা কিন্তু আমাদের খারাপ লেগেছে, ভীষণই এখানে খারাপ দিদিভাই লেগেছে। এসে বহুত মানুষের সবকিছু সলভ করে দিয়েছে, অনেক শোনো মানুষের। ধরিত্রী, শোনো ধরিত্রী, আমি কিন্তু সব কথার মধ্যে একটা কথা বলি। ম্যাডাম সন্দীপের পাশে আছে, আমাদের কিষানুর পাশে আছে, সেই জায়গায় আমি ম্যাডামকে সাপোর্ট করি। সেদিন আমার লাইভে একটু আমাকে বলতে দাও, আমার লাইভে ওই হাবলি এসেছিল, এসে বলছে আমি আপনার বোন হব। আমি বলছি আপনি কে? বলছে আমি এই হাবলি মুখার্জি। আমি বলছি হাবলি মুখার্জি তো আমার বোন হবে না। বলছে আমি আপনাকে ভালোবাসি আপনার ভিডিও দেখে। আমি বলছি সেটা আপনি, আপনার প্রতি আমার মানে ভালোবাসা থাকলো, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু তাই মানে এই নয় যে আমি সঙ্গীতা ম্যাডামের বিপক্ষে একটা ভিডিও করলাম মানে আপনার পক্ষে চলে যাবো, আপনাকে বোন ডাকবো, সেটা কিন্তু এই গীতা বিশ্বাস নয়। না না এই ক্ষেত্রে তোমরা শুধু তুমিনি আমার নেগেটিভটা দেখো। আমি একটা জায়গায় আপনাকে একটু কাটবো, সেটা হচ্ছে যে রাগ হবে, এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি হবে, সবই হবে, সবই চলবে, একদম ঠিক কথা। আমি কিষানুকে ভালোবাসি, কিষানুর পক্ষে আছি, মানে এই যে আপনি আমাকে সাপোর্ট করবেন তার জন্য করতেই পারেন, আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা আমার পাশে থাকুক সবসময়, চাইবো। কিন্তু একটা কথা আমি জানতে চাইছি, যখন সীমাকে আপনি ভালোবাসেন, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই যে সীমাকে আপনি নিঃসন্দেহে ভালোবাসেন, সীমা যখন মন্দিরা সোমনাথের জন্য আমাকে লাগালো, এবং আপনি ভালো করে জানেন যে কতটুকু সামান্য ন্যূনতম খরচায় আমি 2 বার রানাঘাট গেছি, এবং একটানা সোমনাথ মন্দিরাদের কেসটা, যেটাতে সোমনাথ মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিল, সেই সময় যদি আমি ওই পরিবারটাকে না বাঁচাতে যেতাম, তাহলে একটানা মন্দিরাকে যা যা নোংরা ভাষা, এবং সোমনাথকে একটানা যা যা নোংরা ভাষা, এবং তার পরিবারের বাচ্চা থেকে শুরু করে, তার শাশুড়ি থেকে শুরু করে, তার শ্বশুর থেকে শুরু করে, কাউকে বাদ রাখতো না, যা যা নোংরা ভাষায় দীর্ঘদিন ধরে যেভাবে কথাবার্তা বলা হয়েছিল, তার জন্য সোমনাথ মন্দিরা আমাকে লিখিত দিয়েছিল। এবং এই মন্দিরাই কয়েকদিনের পর যখন দেখছে যে ওকে থানা থেকে ডাকা হচ্ছে এবং থানার বড়বাবু কেসটা লজ করবে না, তার জন্য কিন্তু যা যা আইনি প্রসেস, তারপরেও আবার স্টেপ আছে যে এসপি পর্যন্ত ডাকা, এসপি অফিসে যখন ডেকে পাঠায়, তখনও তোমার সাথে কথা হয়েছিল, কারণ আমার কাছে এমন কিছু আছে যেটার প্রমাণ আমি দিতে পারবো না, কারণ কোনোদিন আমি সোমনাথ মন্দিরার কোনো কল রেকর্ডিং এখানে চালাবো না। সেখানে তোমার কথাও আছে, যেখানে আমি তোমায় আটকাতে চাইছিলাম। আজকে তুমি বলছো যে তুমি কিছু প্রমাণ দিতে পারবে, তুমি সেদিন বলেছিলে তাদেরকে শুভবুদ্ধি দাতা হিসাবে যে না না তোমরা কেসের পথে যেও না, কিন্তু আমার কাজ ছিল কিন্তু যেভাবেই হোক প্রেসারাইজ করে ওই জায়গা থেকে এই পরিবারটাকে সেফ জোনে নিয়ে আসা, যাতে করে এই পরিবারটা বেঁচে যায়। সবসময় কেসের মারফতই হয় না, অনেক চাপ তৈরি করতে হয়, প্রশাসনিক চাপ আমি নিয়েছিলাম, সেই চাপটা আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। কি পথে করেছিলাম, কিভাবে করেছিলাম, সেটা পরবর্তী দিনে চাপাই থাক, ধামা চাপা থাকুক, কিন্তু কোথাও হয়তো তুমি সেখানে কিন্তু আমাকে বুঝতে ভুল করার জায়গাটা রেখেছিলে না না তাদের না না কাছেও। ম্যাডাম, এখানে ম্যাডাম আপনাকে আমি আটকাবো। আমি আপনার ব্যাপারে যেহেতু সীমা দেখছে, সীমার কাছ থেকে কিংবা ওদের কারোর কাছ থেকে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নিয়ে আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না এই ব্যাপারটা। আপনি আমাকে এইভাবে বলছেন, আপনি সত্যি সত্যি ওরা কেউ যদি বলে থাকে সেটা মিথ্যে বলে থাকে। এই আপনার এই ব্যাপার নিয়ে সোমনাথ মন্দির আর সীমা আমার কারোর সঙ্গে কোনো রকম কথা হয়নি। কিন্তু আমি এখনো পুরো পর্যন্ত আপনি সীমাকে এটা স্বীকার করলেন না, আপনি এটা স্বীকার করলেন না, ওটা যেমন স্বীকার করলেন না, তেমন এটাও আপনি স্বীকার করলেন না যে আজকে যে প্রবলেমটা রিজলভ হয়েছে, মানে অর্থাৎ মিটে গেছে, সেই প্রবলেমটার বিহাফে কে ছিল, পিছনে কে ছিল, এই না সঙ্গীতা সেটা আমি চক্রবর্তী। জানি না তো, সেটা আমি জানি না। আপনি তো গোটা ওয়াইটি বলছেন জানে, ছিল।
গোটা ওয়াইটি জানে আপনি সোমনাথ না, আন্টি তুমি জানো না, গোটা ওয়াইটি জানে, তুমি জানো না আন্টি? আপনি বলেছেন যে আমি পেছনে আছি সেটা জানি, কিন্তু আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। আপনাদের এই সোমনাথ মন্দির আর সীমা যে কাজ দেখছিল এ ব্যাপারে আমি কোনো ইন্টারেস্ট ছিলাম না। আমি এর মধ্যে কোনো কিছু কথা বলি। সীমা মাঝখান থেকে অনেকটা পরিমাণে আপসেট হয়ে গিয়ে সরে গেছিল, তার কারণ সোমনাথ মন্দিরা যখন বেঁকে বসেছিল তখন দুটো কথা আমায় বলেছিল, যে কথার মধ্যে আপনার নামও কিন্তু ছিল। যাই হোক, আমি সেই ব্যাপারগুলো আর ঘোরাতে চাই না, কিন্তু একটা জিনিস আপনি এখনো পর্যন্ত অস্বীকার করছেন, আপনি ওয়াইটিতে সবই লক্ষ্য রাখেন এবং এটাও জানেন যে বারবার আপনারা যাকে ঘোড়া ডাকেন বা আমি যাকে গাদি ডাকি, সে কিন্তু বারবার বলেছে চাইল্ড কমিশন থেকে শুরু করে বহু থানা, বনগা থেকে শুরু করে আপনার আপ টু গাইঘাটা থানা, আপ টু রানাঘাট থানা, কিভাবে পিটিশনের পর পিটিশন গেছে এবং একের পর এক ডেকে ইনভেস্টিগেশন হয়েছে, তার প্রত্যেকটা পার্ট আপনারা শুনেছেন। তারপরেও যদি আপনি বলেন যে না ডিসলভ করি না, আপনি বলেছেন যে এর পেছনে অনেক খাটনি আমার আছে, সেটা আমি শুনেছি। কিন্তু কি খাটনি আছে, কি করেছেন সেটা তো আমি জানি না। আপনার কাছেও শুনিনি, সীমার কাছেও শুনিনি, মন্দিরা সোমনাথের কাছেও শুনিনি। এই ব্যাপারটা থেকে টোটালি আমি সরেছিলাম। আমি এর মধ্যে ঢুকিনি। সোমনাথ আমাকে যদি লাইভ হয়, লাইভ করে আমাকে ফোন করেছিল। যখন ভালোবাসেন, আপনি সোমনাথ মন্দিরাকে যখন ভালোবাসেন, তাহলে এটা অন্তত স্বীকার করে যান যে অনেকটা হলেও ছেলেটার জীবনটা একটু নিরাপত্তার সহিত, অবশ্যই 100 বার এটা আমি অকপটে স্বীকার করি যে সোমনাথ কোনো কন্ট্রোভার্সি নিতে পারে না। এখন তারা রিলিফে আছে, থাকুক তাদের মতো, আমার কোনো আপত্তি নেই। যেভাবে মিটেছে, আপনার সেখানে কতটা ক্রেডিট আছে আপনি বলেছেন, আমি শুনেছি। কিন্তু আমাকে আমি বলিনি, অপোনেন্টের তরফ থেকে তারা বারবার ভিডিও করে বলেছে আমাদেরকে এইভাবে দৌড় করাচ্ছে, অপোনেন্টের তরফ থেকে বলেছে আমাদেরকে এইভাবে দৌড় করাচ্ছে। আপনি এবং লাস্ট শোনেন, আমি একটা কথা বলি। লাস্ট আমাকে একদিন সোমনাথ ফোন করে বলে যে আন্টি আপনি তো ওই ব্যাপারটা, তুমি তো থাকলে না, কিন্তু আমরা তো কেস তুলে নিয়েছি, কিন্তু এখনো আমাকে বনগা থানা ডাকছে, এসডি অফিস ডাকছে। আমি বলছি দেখো, এই ব্যাপারটা তুমি নিজে সলভ করছো, নিজে করো। তুমি কি কেস মেটানোর আগে আমাকে ডেকেছিলে যে আমার এই ব্যাপারে শুনছো বলে? আমি ফোন ওকে বলেছি আমি এই ব্যাপারে কথা বলবো না। আরে একটা কথা আপনি কেন বললেন না, এর আগের বারে কেসটাতে তো আপনারা কেস করেছিলেন, এবারে তো আমি কেস করিনি, কেসটা রেজিস্টারও হয়নি, তাহলে সেটা সলভ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সোমনাথকে সেটা নিতে হবে না? সোমনাথ মন্দিরা কি ভাবছে হাওয়ায় হাওয়ায় সব হয়ে যাবে, এই ওয়াইটি জগতে সব কি হাওয়াতে হয়? সেটা আপনি একটু বলেননি যে আমি বলেছি যে ব্যাপারে তোমরা করেছো সেই ব্যাপারটা তো মিটমাট শুধু তোমরা দুজন করলে হবে না, আইনি পথে যেখানে আছে সবগুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, এটা আমি বলেছি। কিন্তু আমি কিন্তু ওর মধ্যে নেই, আমি বলে দিয়েছি আমি কিন্তু কোথাও এই ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করিনি। আচ্ছা, সোমনাথ এসে গেছে, জয়েন হয়ে গেছে আমাদের সাথে। আমি অ্যাকচুয়ালি দেখছিলাম হচ্ছে দৃশ্যম 2 দেখতে দেখতে হট করে দেখি আপনাদের লাইভ আসা, দেখছিলাম একটা সেই ফাইটিং ব্যাপারটা চলছে। আমি কি হলো বিষয়টা, আমার আন্টি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো যে এই ম্যাডামের সঙ্গে তোমাদের যে কেসের ব্যাপারে কোনো কথাবার্তা যা লেনদেন হয়েছে তার মধ্যে কোথাও কি আমি ছিলাম? আমার সঙ্গে গীতা আন্টির কথা হতো, আমি যে পার্সোনাল কেসটা করেছিলাম সেই বিষয়ে কোনো সেই বিষয়ে কথা হতো। আপনার সঙ্গীতা ম্যাডামের থ্রুতে যেটা হয়েছিল সেটাতে আন্টির সঙ্গে কোনো কথা হতো না। আমি কি তোমাদের পরামর্শ দিয়েছি যে সঙ্গীতা ম্যাডামের কাছে সরে এসো, টাকা লুটে নেবে, এসব কোনো কথা হয়েছে তোমার সাথে আমার? না। আমি এটা সুযোগই দিতে আমাদের একটা জায়গায় আপত্তি ছিল, সেটা ম্যাডাম জানে, ম্যাডামকে বলেছি। ম্যাডাম ভালো আছেন? তোমরা ভালো আছো সোনা? একদম। যাক, আমি তাহলে তোমাদের ভিডিও মানে গীতাদির কাছে তুমি একটা জিনিস ক্লিয়ার করে দাও যে আমি যদি সত্যি প্রচার পাওয়ার দরকার হতো, তাহলে প্রত্যেকটা পিটিশন থেকে শুরু করে প্রত্যেকটা খাটনি আমি তুলে ধরতাম, এমনকি তোমরা নিজেরা পর্যন্ত জানতে না আমি কি লেভেলে খাটনি খেটেছিলাম। আমরা সত্যি না জানতাম না, এটা ঠিকই। তারপর এটাও দেখছি, মানে এখন তো আওয়াজগুলো পাচ্ছি, একটার পর একটা চিঠি যখন ঢুকছে, এখন আওয়াজটা পাচ্ছি, তখন পাইনি। আমি এই ব্যাপারে দেখাইনি, আমি সোমনাথের সঙ্গে এই ব্যাপারে একটা কথাও আমি আন্টির সঙ্গে কথা হয়নি, সত্যি হয়নি। আর একদিন সোমনাথ বলতে এসেছিল, আমি বলেছি সোমনাথ এটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ তুমি ম্যাডামের সঙ্গে সরাসরি। আমি সেই লাইভটা করার পরে সোমনাথ আমি গীতাদি বলি একটু শান্ত হও, কারণ আমি জানি তোমরা প্রথম কেসটা নিয়ে প্রচন্ড অডিট ছিলে, তোমরা কেস করেছিলে, কেসের কোনো রেজাল্ট পেয়েছিলে? কারণ কেস করে একটা জামিন নিয়ে আসছে। এই ক্ষেত্রেই বলছি ওয়াইটিতে কন্ট্রোভার্সি এমন একটা লেভেলে পৌঁছে গেছে যেখানে একটা কেস হলে গিয়ে জামিন নিয়ে চলে আসছে, এসে আবার বলা শুরু করে দিচ্ছে। কি করবি, আমার ফ্রিডম অফ স্পিচ আছে ভাই, আমি বলতেই থাকবো। কিন্তু সোমনাথদের ক্ষেত্রে বিষয়টা এমন একটা লেভেলে গেছিল যে যেটার ক্ষেত্রে পরিবারটাকে শান্তি দেওয়ার জন্য, পরিবারটা কাটাছেড়া বন্ধ করার জন্য আমাকে যে কি হার্ডওয়ার্ক করতে হয়েছে কান্ট ইমাজিন। একমাত্র সোমনাথরাই বলতে পারবে পরবর্তী দিনে এক টানা ওরা নিজেরাও জানে কোন থানা থেকে কোন থানা অব্দি ওদেরকে দৌড়াতে হয়েছে। তার কারণ যে লেভেলে আমাকে প্রেসার তৈরি করতে হয়েছিল, সেই প্রেসারটা যদি না তৈরি করতাম তাহলে এই পরিবারটাকে আমি বাঁচাতে পারতাম না, যেভাবে টানা হেজরা করা ছিল। আজকে সোমনাথ হয়ে গেছে হিরো কি দুনিয়ার একদম হিরো, সেখানে মন্দিরা নেচে নেচে ভিডিও করছে, সেগুলো একদম দেখার মতো হিরো হয়ে গেছে এখন সোমনাথ ওয়াইটিতে। হ্যাঁ ঠিক আছে, ম্যাডাম দেখুন আমাদের বিষয়টা কি ছিল, আপনার মুখটা দেখান একটু কাইন্ডলি, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। না দেখতে পেলে সরি, আমি তুলতে পারবো না আমার লাইভে। হ্যাঁ বলো সোমনাথ। হ্যাঁ মানে ওই সময় সত্যি একটা জায়গাটা পিছিয়ে ছিল। দাঁড়াও, ঝগড়াটা করে নি। তুমি লাল খাসির ঝোল কেন খাইয়েছো? কেন গীতাদিকে খাওয়াওনি তুমি? কেন আমাদেরকে খাওয়াওনি তুমি? তুমি কেন খাওয়াওনি তুমি? তারা না আমি করে দিয়েছি। খাদ্য ডিপার্টমেন্টে আমার বলবেন, আমি বলতে পারবো না। আমি খালি এনেছিল কে? খাজলাম আমরা, আর লাল ঝোল খেলো ও মরণ দশা। আমি কেনা থেকে রান্না সবই আমার বলছেন, আমি বলতে পারবো না। তোমার বউকে বলে দিও, কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু সব লক্ষ্য রেখে দিয়েছি। হ্যাঁ সত্যি, আবার তোমার বউ হালকা করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে সঙ্গীতা চক্রবর্তীর সাথে। হ্যাঁ এটা ঠিক হচ্ছে? এগুলো কিন্তু ঠিক না।
বললাম কিন্তু তাহলে কিন্তু আমরা কিন্তু বলবো কিন্তু হিরোকে জিরো করে দেবো আমরা একদম দুজনে মিলে যে গান নাচছো না ওই কত সুন্দর সুন্দর রিলস বানাচ্ছো আর তোমার বইয়ের তো ব্যবসা সত্যি বলতে নেই শ্রীবৃদ্ধি হোক আরো হোক তোমরা অনেক এগিয়ে যাও না না অনেক আপনাদের মানুষ আশীর্বাদে ভালোবাসে। ব্যবসা ভালো, কিন্তু ম্যাডাম একটা ভালো হয়েছে আপনার সঙ্গে কথা, যে আপনার সঙ্গে দুদিন ধরে কথা বলবো বলবো বলে ভাবছিলাম। এই যে যে চিঠিগুলো আসছে এগুলো কি বন্ধ করতে গেলে কি আলাদাভাবে কোথাও চিঠি করতে হবে নাকি? না আমাকে করতে হবে, আমাকে উইথড্র পিটিশন তোমাকে আমাকে লিখে পাঠাতে হবে একটা, যে সঙ্গীতা দি আপাতত আমাদের কেসটা রিজলভ হয়ে গেছে, সলভ হয়ে গেছে, আচ্ছা তাই আপনি আমাদের কমপ্লেন গুলো উইথড্র করুন, তাহলে আমি কমপ্লেন পাঠালে সেগুলো আবার উইথড্র হয়ে যাবে। আচ্ছা, তোমাদের আমি যে তাহলে রিজলভ হয়ে আপনাকে গেছে হ্যাঁ আমি তাহলে আপনাকে কালকে এই মধ্যে ব্যাপার- লিখে দেবো। এই ব্যাপারটা সোমনাথ আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ওকে বলেছি যে সরাসরি ম্যাডামের সঙ্গে কথা বলো, জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ একদম একদম একদম। আর শোনো তোমাদের কিন্তু ভালোবাসার লোক তুমি দি খুব ভালোবাসে তোমাদের, ঠিক আছে, খুব ভালোবাসে, কে? এটা কিন্তু জেনে রেখেছি তুমি দি গীতা চরম আন্টি ভালোবাসে। হচ্ছে আমার হচ্ছে মানে সব থেকে আন্টি ওদেরকে ভালোবাসতে গিয়ে তোমাকে ঠুকে দিল। কাকে? তা অসুবিধা ও অসুবিধা নেই, ঘরের লোক এসব তবে তো না, কন্ট্রোভার্সি জমবে, গীতা আন্টি ভালোবাসে। তবে কন্ট্রোভার্সি গীতা আন্টি ভালোবাসে, রাগ করে, আর খাসির মাংস লাল ঝোলটা খাওয়ায় সোমনাথরা আমি তো অন্যকে। বলেছিলাম আন্টির সঙ্গে কথাই বলবো না, ওই যে কি সেই মেরুদণ্ড নেই ফেরুদণ্ড নেই বলছে, তবে খুব রাগ করেছে। সন্তানকে তারপরে শাসন করতে গেলে একটু বলতে হয়। তারপরে আন্টির বাড়িতে গেছি, এবার আমি তো বাড়িতে ঢুকবো না, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি। আন্টি থেকে ওই রাত দুপুরে বেরিয়ে এই তুই আসবি না মানে আয়। রাত তখন একটার তুমি সময় বলতে পারতো, তখন তুমি বলতে পারতো সোমনাথ, না বাবা আমার মেরুদণ্ড নেই, আমি যাবো না। না না আমার কথা শোনা, তিনি না হয়তো এটা হয়তো একদম কষ্ট পেয়েছে, এটা আমি বাস্তব। মানে এটা উচিত করিনি, এটা ঠিক, সোমনাথ এটা যেটা এখানে বলছে একদম বাস্তব কথা, কারণ গীতাদি একটু ইমোশনাল লোক, আমি বুঝে গেছি সেটা, তোমরা একটু রাগি লোক কিন্তু গীতাদি খুব ইমোশনাল লোক। গীতাদি আমাকেও মরকটের সঙ্গে একদম সহ্য করতে পারিনি, গীতাদি সোমনাথকেও একদম ঘোড়ার সাথে না না, গীতাদি সব জায়গায় ইমোশনাল, শুধু ধরিত্রী আর সমাধির ক্ষেত্রে ইমোশনাল হবে না, ধরিত্রী আর সমার ক্ষেত্রে ইমোশনাল না। এই তোদেরও ভালোবাসি, চুপ কর, তোরা একটু গালাগালি দিস না, গালাগালি শুনলে আমার একটু কষ্ট হয়। তোরা গালাগালি দিস না, তোরাও আমাদের ভালোবাসা গীতাদি করবি। তুমি এবার বলো সোমনাথ কিরকম রোমান্টিক ভিডিও গুলো বানাচ্ছে মন্দিরার সাথে, সেগুলো কেমন লাগছে সেটা তুমি বলো, এবার ওইটা তুমি বলো, ব্যাস এইটা তোমাকে বলতে দেওয়া হলো। না না, সোমনাথ কিন্তু আমি প্রথমে বলি আমি রোমান্টিকের অ্যাক্টিং পারি না, আমার বউ ভালো পারে এটুকু জানি, তারপরে বলো দেখি শুনি। না, না, মন্দিরাও ভালো পারে, তুমিও ভালো পারো, খুব সুন্দর হচ্ছে, আমার তরফ থেকে তো মন্দিরের থেকে 100 তোমারটা 100 বেশি ভালো হয়। একদম একদম। না না, দুজনেরটাই, এটা বললে ভুল বলছো, এটা তুমি ভুল বললে, মন্দিরাও সুন্দর, এটা মিথ্যা কথা বলে ম্যাডাম লাভ নেই। আমার কষ্ট কোথায় জানেন? যখন ওরা প্রথম কেচে দেয় আমি বারণ করেছিলাম যাস না, এতে যাস না। তারপরে সাক্ষী হলাম, অথচ যখন মিটালো তখন একবার আমার কাছে যদি বলতো আন্টি আমরা মেটাচ্ছি, ব্যাস যা আমি টাকা, আমি কি বারণ না করছি? আন্টির সঙ্গে আমি যখন দার্জিলিং গেলাম তখন আন্টির সঙ্গে একটা ফাইটিং হয়েছিল, যে একটা কথা কাটাকাটি হয়েছিল, সেই হিসাবে রাগটা ছিল। তারপরে আমি নিজেও জানি না যে বিষয়টা মিটবে কি মিটবে না, আমাদের আলোচনার একটা কিছুর জন্য এখানে ডাকা হয়েছিল। হবে না, অন্যায় করলে আমি ধাতানি দেবই। না 100 বার একটা কথা ঠিক একদম, যে সোমনাথটা যে পরিস্থিতিতে মিটিয়েছে সেটা আমি অন্তত ভিতরে জানি যে কেন মিটিয়েছে, কি কারণে মিটিয়েছে, সেই সময়টা সোমনাথদের ওপর কি চাপ ছিল বা আমি কি চাপ তৈরি করেছিলাম প্রশাসনের ওপর, সেই কথাগুলো সবটা বলা যাবে না, যার জন্য হয়তো অনেকটা যে আসছে না MW বলে, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনার মুখটা না দেখতে পেলে আমি নিতে পারছি না, সরি টু সে, আপনাকে না দেখতে পেলে আমি তুলতে পারছি না, আমি জানি না আপনি কে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে অনেক কথা সোমনাথ বলতে পারেনি এবং সোমনাথ আমাকেও বলতে পারেনি, যার জন্য সোমনাথরা কাউকে কিছু না বলে তো ওদেরকে যে কাজটা করতে হয়েছে, যেটা গীতাদি তুমি প্লিজ রাগ করো না, কারণ সেক্ষেত্রে অনেক কথা প্রশাসনিক গোপন কথা যেটা আমরা বলতে পারবো না এখানে, সোমনাথও বলতে পারবে না, কিন্তু তুমি এক্ষেত্রে জেনে রেখে দাও যে তোমাকে একদিন ডেফিনেটলি নেমন্তন্ন করে ভালো করে ওরা ভালো করে খাইয়ে দেবে। ওর বাড়িতে আমার নেমন্তন্ন করে খাওয়া লাগে নাকি? ওরা রাত 1:30 এসে আমার বাড়িতে, রাত 11টা এসে চা খায়, রাত 11টা এসে চা খায় আমাকে ঘুম থেকে তুলে, একদম এটা ঠিক। একদম এসে বলতে চা হবে না, তাহলে তো খাসি লাল ঝোল বানতা है। আমার বাড়িতে মানে সবার ওয়েলকাম, এমন কোনো ব্যাপার নেই। আমার মানে অ্যাকচুয়ালি আমরা তো ব্রাহ্মণ মানুষ, অত অতিথি নারায়ণ, এই আসুক না কেন। আমরা তো আবার রানাঘাট যাচ্ছি, আমি আর ধরিত্রী রানুদিকে কথা দিয়ে এসেছি, তো ওইখান থেকে তখন তোমার বাড়িতে যাবো। লাল ঝোল দিয়ে লাল ঝোল খেতে যাবে মন্দিরের বাড়ি। সোমনাথ লিখেই যাচ্ছে, দেখো সোমনাথ ইউ আর এ হিরো রাইট নাও, ইউ আর এ হিরো। তবে একটা আফসোস থাকে যে সুমিত্রা ম্যাডাম যখন রানাঘাটে প্রথম আসলো, আমি বলেছিলাম যে ম্যাডাম একবার আমার বাড়িতে চলুন, তখন তাড়াহুড়োর মধ্যে আর হয়নি, ম্যাডামও ব্যস্ত ছিল। না আমি শোনো, ওই কথাটা আমি কারোর কাছ থেকে নিতে পারবো না, যে আমি কারোর সাথে ভিডিও করতে গেছি বা আমার চ্যানেল প্রমোশন করতে গেছি, অ্যাকচুয়ালি আমার কাছে এই দেখো ফাঁকা সময়টা না এলে আমি তো চ্যানেল নিয়ে কথাও বলতে পারতাম না, আমাকে ধরিত্রী সীমা এরা জোর করে এটা খুলে দিয়েছে, যার জন্য আমি কথা বলছি, না দুদিন পর বলবে এই যে চ্যানেল প্রমোশন করতে গেছে, তোমাদেরকে কোনোদিন বলেছি মানে কোনো ভিডিও আমার প্রমোট করো বা আমার ভিডিও প্রমোশন মানে ধরিত্রীদেরকে করলে আমি বলি প্লিজ করো না প্লিজ, লোকে কি ভাববে, আর আমার লাইক করো শুনলেই হাবলি কাবলিরা বসে পড়ে লাইভ করতে, মানে কন্ট্রোভার্সি করতে, আবার এর মধ্যে শুনে নিয়েছে আমি 3টে পেমেন্ট পেয়েছি, 4 নম্বর পেমেন্ট ঢুকলো বলে, ব্যাস আর যাস কোথায়, এটাই কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে কাল থেকে। সোমনাথের বাড়িতে আজ থেকে 2 বছর আগে থেকে আমার যাওয়া আসা, কোনোদিন ভিডিও করিনি। ওর শ্বশুর মারা গেলে ওই আমাদের দেবশ্রীর সঙ্গে গিয়ে ওই তখন ভিডিও হ্যাঁ, আমরা যে গীতা আন্টি যখন প্রথম আমাদের বাড়িতে আসতো, প্রথম কি মানে গীতা আন্টি কখনোই এখানে ভিডিও করতে চাইতো না, আমরাই বললাম ক্যামেরা অন করো। ওদের বাড়িতে গিয়ে অনেকবার যখন আমার ওয়াইফের মধ্যে টাফ সিচুয়েশন চলছে, তখনও গীতা আন্টি আমার বাড়িতে এসেছিল, অনেক বুঝিয়ে গেছে, কিন্তু অফ ক্যামেরায় টোটালি।
এক্স্যাক্টলি, যারা ভালো বন্ধু হয়। যাই হোক, আজকে আমারও অনেকটা ক্লিয়ার হলো। আমিও তুমি গীতাদির উপর একটু রাগ করেছিলাম, গীতাদিও আমার প্রতি অভিমান করেছিল। ভাই বোনের, দিদি ভাই বোনের সবারই সবটা মিটে গেল। সোমা তুমি এইটা ছেড়ে ম্যাডাম ঠিক গেছো। যে আন্টি এই মানে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কোনোদিন এই বিষয়ে কোনো কিছু হয়নি। এমনি আন্টির সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল ওই আমার যে পার্সোনাল কেসটা ছিল সেইটা নিয়ে। তুমি বলেছিলে না আমাকে, তুমি যেটা বলেছিলে না যে গীতাদিও ওই কেসটার ক্ষেত্রে মানা করেছে, তাই ভাবলাম হয়তো ওই কেসটার ক্ষেত্রে মানা করেছে। না 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 আমি না এখন জানলাম এটা প্রথম কেসটা ওইটা। না আচ্ছা না আচ্ছা না আচ্ছা, যাই হোক আমাদের কথা হচ্ছে আমাদের মধ্যে এই রাগারাগি দূরত্বটা হেঁটে যাক। আর তুমি সম্রাট আমাকে একটা লিখিত পাঠিয়ে দিও, আমি সবগুলো একদম উইথড্র একদম করে নেবো। ঠিক আছে, একদম একদম আর কোনো একদম অসুবিধা নেই। আমি কি বলছিলাম আরো কয়েকটা দিন দেখে দাও, কারণ ঘোড়াকে তো বিশ্বাস নেই। আজকে তোমাকে বউকে বললো ভালো ভালো ভালো, কালকে আবার কন্ট্রোভার্সি করতে বসলে না, আমি বলছিলাম কটা দিন পর করতে পারতে, ওকে আরেকটু দৌড় করাবো। তো এখন না না ম্যাডাম এইবার দেখুন যেখানে আমাদের মধ্যে আমার মেন বক্তব্য ছিল যে এই পুরোনো জিনিস না তোলা তাহলেই আমি খুশি। তো সেক্ষেত্রে যখন এগ্রি হয়ে গেছে সুতরাং আর এইবার দেখুন মানুষের মানে ব্যক্তিগতভাবে কার কি আক্রোশ আছে সেটা করেছিলে। আমার যদি ফার্দার রিটেন অ্যাপ্লিকেশন দাও, আমি সেই অনুযায়ী কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা আমি উইথড্র করে নেবো তাহলে। যে আমি পেয়ে গেছি ফিডব্যাক, এবং আমি তো রানাঘাটে তোমার বড়বাবুকে বলেই দিয়েছি যে আপনি তো একটা বড় কাজ করলেন। তখন উনি আমায় বললেন যে আপনিও সাথ দিলেন আমাকে, থ্যাংক ইউ। না না অনেক কথাই হয়েছে। বড়বাবু হ্যাঁ আপনি তো অবশ্যই আছেন। বড়বাবু যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করেছিল, অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, একদম একদম। আর যেটা দরকার শোনো, যেটা দরকার সেটা যখন হয়েই গেছে, তোমাদের যখন মিলমিশ হয়ে গেছে এবং তোমার যখন সেই সমস্যাটা আর নেই বর্তমানে, তুমি তাহলে একদম ইয়েই করে না, আমাকে একটা লিখিত পাঠিয়ে দিও। যেমন লিখিত ঠিক আছে পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি উইথড্র করে নেবো, কোনো ঠিক অসুবিধা আছে নেই। ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে। ভালো থাকো। অনেক হ্যাঁ অনেক ম্যাডাম অনেক দেখা হবে আবার আরেকটা রানাঘাটে মেয়ে আসলে অবশ্যই ফোন বলেছিলাম, করবেন, আমি দেখা করে আসবো। আমি গিয়েছিলাম তোমাদের রানাঘাটে, আরেকটা সমস্যা কদিন আগে মিটিয়ে দিয়ে চলে এলাম। ওই আচ্ছা আচ্ছা তোমার ওই পরিবারটার নাম হচ্ছে কি, রবি রবি প্রিয়াঙ্কা, রবি প্রিয়াঙ্কা। যাই হোক চিনি না বড় ক্রিয়েটার, ওরাও বড় ক্রিয়েটার, 34-35 হাজারের চ্যানেল। ওদেরও একটা না পারিবারিক সমস্যা। দেখবে চিনি না তোমাদের যাই হোক রানাঘাটের পুলিশ স্টেশনের কাছেই তাদের বাড়ি। তাদের দীর্ঘদিনের সমস্যা আমি আচ্ছা মিটিয়ে সলভ করে দিয়েছি। তারা ভিডিও করেছে, ভিডিও নামিয়েছে দেখলাম। ওই তারা আচ্ছা আমাকে ইউটিউব তোমাদের কেস দেখার পরই পেয়েছিল আমায়। ঠিক আছে, ও যাই হোক তোমাদের কেস থেকে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক যাই আছে হোক আমি অনেক এবার নামবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গুড নাইট সবাই, গুড নাইট। বাই বাই গুড বাই, নাইট, টাটা গুড টাটা নাইট, টাটা। গুড নাইট। গুড গুড নাইট। নাইট। আমিও নামবো, 2 টাটা। ঘন্টা 25 মিনিট হয়ে গেল। মুমু আসছে বারবার। তোর কাছে আমার একটা আবেদন আছে, তুই রাখবি বল? ধরিত্রীর কাছে আমার একটা আবেদন আছে, রাখবি বল? আমি কথা দিতে পারবো না আন্টি। ও জানে, ও জানে আমি বলবো কি। দেখেছেন আমি বদমাইশ মেয়ে। কথা দিতে পারবো না আন্টি। তুমি আমার দেখেছেন অনেক দিনের কন্টেন্ট। এখানে ধরিত্রীকে তার বল মানে কি আমার সীমা, কথা দিতে। তার মানে কি, তার মানে সীমা সন্দীপেরটা কন্টেন্ট। এখানে কি সীমা সন্দীপেরটাও কন্টেন্ট? না হ্যাঁ, না না, ওটা না ওটা না, কথা হচ্ছে না তুই হতে বল। পারে। দেখো ধরিত্রী যখন মুখে বলছে যে গীতা দিয়ে আমার কন্টেন্ট, তার মানে হ্যাঁ, সীমা সন্দীপের কন্টেন্ট, পিওর হ্যাঁ, কন্টেন্ট। আমিও তো গীতা আন্টিকে ওই যে ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না আমাকে সঙ্গীতা দি, সোমা আমার ভিডিও করতে, আমার মোয়ের যাকে নিয়ে ভিডিও করতেই দিত না, তারপর পর নামিয়ে দিত, তারপর পর নামিয়ে দিত। মানে এমন হয়েছিল একদিন, জানেন একদিন এই দুঃখে এদের এদের দুজনকে থামানোর জন্য আমি একদিন ওই ঠাকুরনগরের আমাদের ধবলিকে বলেছিলাম একটু বল না ওদের যে আমার মেয়েকে নিয়ে না বলুক, আমাকে নিয়ে বলুক, আমার মেয়েকে ছেড়ে দিক। জানেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্টি আমি তো জানি। আন্টি অন্যের মেয়েকে নিয়ে বলবে কিন্তু ওর নিজের মেয়েকে নিয়ে বললে শুনে। না, অন্যের মেয়ে ইউটিউবে এসে কন্টেন্ট করে, আমার মেয়ে তো ইউটিউবে এসে কন্টেন্ট করে না। না আমি করি, আমাকে বলো, বুঝলেন? হ্যাঁ, এটা তো ঠিক কথা, এটা তো ঠিক কথা, এটা তো ঠিক কথা, এটা তো আচ্ছা, ঠিক নয়। একদম ঠিক আছে। আন্টি এটা বলো না, তুমিও তো এখন নিয়ে আসো মেয়েকে। তুমি কিন্তু ওই, মিথ্যা কথা বললে। আমার মেয়ে আজ 1 বছর আমার ভিডিওতে আসা। আমি আমার ব্লগ চ্যানেল ছেড়ে দিয়েছি তো, ব্লগ চ্যানেলে এখন ভিডিও যায় না তো বেশি, 6 মাসে কিন্তু বললে একটা। হবে না, এই আন্টি গীতা আন্টি কিন্তু আমার ব্লগ চ্যানেল থেকে দেখাশোনা। আমার যতদিনকার চ্যানেল ততদিনকার মানুষ চেনা। এই ধরিত্রী প্রথম যখন চ্যানেল খোলে, আমি ধরিত্রী আমরা সব একসাথে এক জায়গার লোক, মানে একদম। ওয়াইটিতে এক জায়গার লোক, পুরনো হ্যাঁ। কপি আমরা, হুম, ওয়াইটিতে। কিন্তু ও পুরনো। যাই হোক, হঠাৎ করে আজকে অন্য আজকে অন্য ট্র্যাকে চলে গেছে। এটা আমি না প্রথমে বিশ্বাস করতে পারতাম না। আমি মনকে বলতাম যে তোর শিষ্যা, তোর হাতে গড়া, সে আবার এরকম হলো কেন? বুঝলি? যাই হোক না না, মন্দির শিষ্যা আমি ছিলাম না। মন্দির সঙ্গে আমার পরে পরিচিত হয়েছে, কিন্তু ও শুরু করে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। পরে। ও ছিল সীমার শিষ্য, আমি ছিলাম মুনের শিষ্য। একদম। মুখ এটা যিনি কিন্তু এসেছেন তাকে আমি নিতে পারছি না, যেহেতু লাইট আপনার অফ আছে, আপনার মুখ আমি দেখতে পাচ্ছি না বলে আমি সরি, আমি আপনাকে তুলতে পারলাম না। অনেকেই এসেছেন যারা এই ক্যামেরা অফ করে ধরিত্রী, এসেছেন, সীমা, তাদেরকে আমি তুলতে সোমা, পারলাম না। আসছি। হুম, হ্যাঁ, এসো এসো এসো, ভালো থেকো, ভালো কন্টেন্টে দেখা থেকো। হবে আন্টি, ঠিক আছে, কন্টেন্টে দেখা হবে, কন্টেন্টে। কন্টেন্টে একদম। আমাকে টাটা, গুড নাইট আন্টি। গুড নাইট, টাটা। গীতাঞ্জলি, we love you, গীতাঞ্জলি, we love you করে সবাই লিখছে। লাভ ইউ গীতাঞ্জলি, আন্টি, আন্টি লাভ ইউ। নামো নামবে এই কি করে? টাকা চিহ্নটা, টাকা চিহ্নটা মারো। দিদি ভাই নামিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, সোমা, ধরিত্রী, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে একদম প্রথমে লাভ ইউ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, সোমা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো মোরাল অফ দা স্টোরি, আমরা শেষে একদম চলে এসেছি, জাস্ট আর 1 মিনিট হাতে আছে। तो जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फास, जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फास। आज का झटका कैसा लगा कमला भाई? नहीं
आज का झटका नहीं, आगे आगे और भी झटका आते जाएगा और देखते रहोगे आप लोग, ठीक है। ये चैलेंज है, ओपन चैलेंज। सुप्रीम कोर्ट से एडवोकेट बुला लो, हाई कोर्ट से भी बड़ा बड़ा एडवोकेट बुला लो, झटका आते ही जाएगा और हम लोग आगे आगे चलते ही जाएंगे, ठीक है। और छोटा सा कुछ देके जाना चाहते हैं। সীমা একটা কথা বলেছে যে কথাটা খুব বাস্তব, যে ওয়াইটিতে টিকে থাকতে গেলে লং টার্মে এডুকেটেড পিপলের সাথে সাথে ট্যালেন্টেড হলেও ক্রিয়েটিভিটি দেখালেও সবই যে দর্শকের মন জয় করে নেবে তা নয়। সত্যতা, সততা এবং সৎ পথে চলা সেটা রাখতে হয়। তাই যারা চালাকির সাথে মহৎ কাজ করব বলে খুব ওয়াইটিকে সস্তা পথে রোজগারের পথ বানিয়ে একের পর এক মিথ্যা সামনে নিয়ে এসে গামলা বাহিনী যেটা করছে, মিথ্যা মামলা দিয়ে সন্দীপকে শেষ করে দেবার চক্রান্ত করে প্রশাসনিক এবং রাজনৈতিক পাওয়ার লাগিয়ে সন্দীপের পরিবারটাকে শেষ করার চক্রান্ত করলেও একের পর এক চক্রান্তে জল ঢেলে দিয়েও এই প্রত্যেকটা মানুষ আমি জানি, দীপ্তিদি থেকে শুরু করে সীমা থেকে শুরু করে এই রিম্পা থেকে শুরু করে ইপসিতা থেকে শুরু করে এই গীতাদি থেকে শুরু করে প্রত্যেকে, হ্যাঁ, দেবশ্রী দি আছেন, তারপর গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি আছে, মামনের মনের কথা আছে, আরো অনেক অনেক পায়েল আছে, তারা প্রত্যেকেই কৃষাণুকে ভালোবাসে এবং কৃষাণুর পাশে তারা থাকবে। আরস আছে, তারা প্রত্যেকেই কৃষাণুকে ভালোবাসে। তাই কৃষাণুর পাশে আমার দুর্গা বাহিনীর সাথে সাথে তারাও থাকবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। এবং আমার কনফিডেন্স আছে না, ওভার কনফিডেন্স আছে আমার এই বাহিনীর প্রতি, যারা সন্দীপকে ভালোবাসে, তারা সন্দীপের হাজার দোষ ত্রুটি নিয়ে ঝগড়া করলেও, আলোচনা করলেও, সন্দীপকে কাঁদালেও, সন্দীপকে দমন করার চেষ্টা করলেও, তারা আখেরের দিনের শেষে গিয়ে তারা প্রত্যেকে মা এবং প্রত্যেকটা মাই আজকে মন প্রাণ ঢেলে সন্দীপকে সাপোর্ট করে তার পিতৃত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য, যে বাচ্চাটা এখানেই ভালো থাকবে, তার ভবঘুরে জীবনটা বেছে নেবে না, তার ভবঘুরে জীবনটা তারা কেউ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে না। তাই আমার প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ, যারা যারা সন্দীপকে বলছেন তারা অন্তত সন্দীপের ভেতরে ঢুকে একটু বোঝার চেষ্টা করুন যে ছেলেটি কতগুলো মিথ্যা মামলাকে আজকে অতুলদের মতো যেন অতুলে হারিয়ে না যায়, গভীরে হারিয়ে না যায়। সন্দীপকে বাঁচাতে চাইলে, তার পরিবারটাকে বাঁচাতে চাইলে অবশ্যই জাস্টিস ফর কৃষাণু, ঠিক আছে, মিলিদি, লিভিং উইথ মিলিদি, একদম একদম। তো আমি নামটা ভুলে গেছিলাম। তো আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ এখনো পর্যন্ত সময় আছে, পুরুষ অধিকারও আছে, পুরুষ অধিকারকে বজায় রাখতে গেলে তাদের পাশে আসুন, সাথে থাকুন এবং ডেফিনেটলি সন্দীপকে সাপোর্ট করুন। তবেই সন্দীপকে যদি আপনারা সাপোর্ট করেন, ওই বাচ্চাটার ভালো ভবিষ্যৎ তৈরি হবে। আপনারাই লক্ষ্য রাখবেন বাচ্চাটাকে কিভাবে মানুষ করছে সন্দীপ। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি জানি অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক মস্তি হয়েছে, অনেক ইন্টারেস্টিং কথা হয়েছে। তো তার মধ্যেও আমার কিছু ভুল ত্রুটি থাকলে প্লিজ আমাকেও ক্ষমা করে দেবেন এবং ডেফিনেটলি আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের এই দুর্গা বাহিনীর সাথে সাথে আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে স্টে টিউন উইথ আস, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসবেন। আর লাইক করো, প্লিজ লাইক করো, প্লিজ লাইক করো। ভালো লেগেছে না লাগেনি সবাইকে জিজ্ঞেস করছি, ইয়েস আর নো। যারা যারা আছেন, ঘাপটি বাহিনী বাদ দিয়ে বাকি লোকেদের জিজ্ঞাসা করছি, ভালো লেগেছে কি লাগেনি, প্লিজ কমেন্ট করে অ্যান্সার দেবেন লাস্টে, ইয়েস অর নো। আজকের লাইভটা কেমন লাগলো? ধন্যবাদ। আর সত্যিটা খুব জলদি সামনে আসবে, বেশি দিন সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। মিল লিখছে ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট ফর আমাদেরকে সাপোর্ট করার জন্য। রত্না দেবী লিখছেন ইয়েস, থ্যাংক ইউ। রত্না তো লিখবেই, ভালো লেগেছে দিদিভাই, ধরিত্রী পাল, নেকলেসটা দেখালেই লাইক দিয়ে দেবো, নেকলেসটা এই যে। রীতা ইয়েস, নবনীতা সেনগুপ্ত ইয়েস, থ্যাংক ইউ। গৌরগান্তি ইয়েস ইয়েস, পম্পম মেসরাম ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট আমাকে 2.5 ঘন্টা ধরে পুরো ওয়াচ করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।